series T20 captaincy থেকে এবার ভাবলাম আগেই একটা সিরিজ মেবি আমি অনেক বেশি পরিমাণ অপটিমিস্টিক হয়ে যাচ্ছি, বাট আই থিংক সোহান হ্যাজ দ্যাট মেন্টালি। সাজ্জাদ যেটা মেনশন করলাম, অতি মানবীয় কিছু করে ফেলার পরেও আমরা একটা স্বাভাবিক সিচুয়েশনে আসি। আমি মাথায় তেল, অন্য সব জায়গায় তেল দেওয়া ঠিক না, মাথায় তেল পর্যন্ত ঠিক আছে। Hello and welcome everyone to Silly Point on Hard Pixel TV. Yes, you're watching us on Silly Point's YouTube and Facebook pages. And আমার সাথে, as usual, I've got my partners in crime. Yes, I am Shahnoor, and আমার সাথে আছে ABP, the champion customer. Hello. And আমার সাথে আছে Shazzat, all the way from India. Hello. Well, I'm happy today. So far, I'm happy. The next 15 to 20 minutes will decide a lot of things, but that's on a different sport. But when it comes to cricket, I'm very happy because, South Africa from 2-0 down, they've won their World Cup. And we're heading into the World Cup as favorites. I mean, we beat the 5-time champions. Come on, Australia. ওই জেতাটাই তোমার জন্য ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ, এটা আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল। I need to download the pictures of the trophy and all the players with the trophy. এটাই আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল. This is every single South African cricket fan right now. I don't think anyone else cares about anything else because ওয়ার্ল্ড কাপ তো ইন্ডিয়াতে হইতেছে, এটা তো হয় না। এটা আমাদের this is alien conditions to us. ওখানে বাংলাদেশও কম্পিট করবে আমাদের সাথে, but we won our world cup. আমরা সাউথ আফ্রিকা হয়ে ইংল্যান্ডই সাউথ আফ্রিকার সাথে কি জানি একটা করে ফেলছিল। Oh yeah. ওইটা অবশ্য ওইটার থেকে এখনকার যে টিমটা আই থিংক ইটস আ বিট বেটার। টপ 6 এর তুমি যদি ব্যাটিং দেখো, ক্লাসেন, মিলার, টপ অর্ডারে বাভুমা স্কোরস রানস, ভ্যান্ডারডুসন আছে, ডিককের যদি একদম লাস্টের দিকে। সাউথ আফ্রিকার টিম খারাপ ছিল কবে? হ্যাঁ, তোমার ক্যালিস কালিনান, কার্স্টেন গিভস ওরাই কিছু করতে পারলো না। রুসলান বলছে জয় বাংলা। সো আচ্ছা, ঠিক আছে। সো আমরা বাংলাদেশ নিয়ে আসার আগে আমরা আসলে আজকের যে টপিকগুলি আছে সেগুলি নিয়ে একটু বলে নেই। টপিক নাম্বার 1 হচ্ছে এশিয়া কাপটা আমরা রিভিউ করব, আজকের ফাইনালটা তার মধ্যে থাকবে। টপিক নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যে ওয়ান ডে স্কোয়াডটা অ্যানাউন্স করা হলো ফর দ্য নিউজিল্যান্ড সিরিজ, সেটা নিয়ে কথা থাকবে, যে কারা কারা অ্যাকচুয়ালি বাদ পড়লো, কারা কারা টিমের মধ্যে আছে এবং কারা কারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে অ্যাড হতে পারে। হোয়াট উইল দ্য ফাইনাল ওয়ার্ল্ড কাপ স্কোয়াড লুক লাইক। অ্যান্ড অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা সাউথ আফ্রিকার এই টিম অ্যান্ড এই সিরিজটা নিয়ে তো কথা বলবোই ফ্রম টাইম টু টাইম। বাট আমরা শুরু করি আজকের ম্যাচটা নিয়ে, এশিয়া কাপের ফাইনাল। আই হ্যাভ আ কনফেশন টু মেক, আমি কিন্তু ফাইনালটা দেখি নাই। আমি যেহেতু আমার টিমের খেলা চলতেছিল, আমি কিন্তু ফাইনালটা অ্যাকচুয়ালি আই ডিডন্ট ওয়াচ ইট। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, বাট সাজ্জাদ, এবিপি, গিভ আস ইওর অনেস্ট থটস। সাজ্জাদ দেখছো? আমি 8 উইকেট পর্যন্ত যখন 50 করছে তখন আমি বললাম যে আচ্ছা 50 তো করছে, এখন ঘুম দেই। তারপরে ঘুম থেকে উঠে দেখে 50ই করছে ওরা। This happens to be the lowest total in any final in one day matches. Asia Cup এর ফাইনাল তো আছে of any tournament, এটা this is the lowest total score আজকে শ্রীলঙ্কা যেটা করছে। সো very sad ওদের এন্ড থেকে। আবার দেখলাম যে মোহাম্মদ সিরাজ, he took 4 wickets in an over, brought back memories of Chaminda Vaas against Bangladesh in the 2003 World Cup, I believe. একদম ফার্স্ট ওভারে ছিল, ভাস ওয়ান্টেড টু টেক 6 উইকেটস ইন 6 বলস। এবং তুমি তো খেলাটা দেখো না, আমি তোমাকে একটা বলি, ওই ওভারে ওর 4 উইকেটের চাইতেও বেটার একটা হাইলাইট কি ছিল জানো? ও হচ্ছে থার্ড এন্ড ফোর্থ বলে উইকেট পাইছে। সো অন এ হ্যাট্রিক ছিল ফিফথ বলে। তো ফিফথ বলটা একটা ফুল টস মতো পড়ে গেছিল, তো এটা স্ট্রেট ব্যাক করছে। তো 4-5টা স্লিপ প্লে আছে রোহিত শর্মা, স্ট্রেটে কেউ নাই কেউই নাই। সো সিরাজ বল করে, বলটা যখন সোজা মিড অনের দিকে দৌড় দিছে, তখন সিরাজ হচ্ছে তার ফলো থ্রু থেকে হি চেজ দ্য বল অল দ্য ওয়ে টু দ্য বাউন্ডারি। এটা দেখে রোহিত শর্মা, বিরাট কোহলি, যারা সব স্লিপে ছিল ওরা হাসতে হাসতে শেষ। ইভেন রিপ্লেতে যখন দেখা গেছে সিরাজ কোনো সময় হাসতেছিল। হ্যাঁ, তো ইন্ডিয়ার জন্য ম্যাচটা আজকে এতটাই ইজি ছিল। এবং আরেকটা মজা কথা, সিরাজ তো বিং এ ফাস্ট বোলার, সে ফলো থ্রু শেষ না করে উল্টা আবার
রান আপের চাইতেও জোরে দৌড় দিয়ে বল চেস করতে পারছে, তারপরে হচ্ছে পরের বলের জন্য তাকে হি হ্যাড টু টেক এ ব্রেক টু ক্যাচ হিজ ব্রেথ, এবং এবং পরের ওই বলটাতে সে টুক অ্যানাদার উইকেট। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই ওভারে 4 উইকেটের চাইতেও বেশি মজার জিনিস ছিল হচ্ছে যে হিজ চেজিং দ্য বল টু দ্য বাউন্ডারি। এবিপি, কামিং টু ইউ, তোমার হ্যাঁ ফাইনাল, আমি তো ইউ ওয়ার ইন কমেন্ট্রি, আই ওয়াজ ইন কমেন্ট্রি, হ্যাঁ আই ওয়াজ ইন কমেন্ট্রি ইন কোনটার রেডিও জন্য? আর রেডিও ভূমিতে ছিলাম আজকে। অফ কোর্স। সো ওখানে উই স্টার্ট ইউজুয়ালি অ্যান আওয়ার ahead of the game. তো আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে উই টকড অ্যাবাউট দ্য এন্টায়ার এশিয়া কাপ, দ্য রোড টু দ্য ফাইনালস ফর শ্রীলঙ্কা, দ্য রোড টু দ্য ফাইনালস ফর ইন্ডিয়া। বেশ ভালোই, আমি পার্সোনালি শ্রীলঙ্কাকে ভালোই গ্লোরিফাই করতেছিলাম, দ্য ওয়ে দে কেম ইন উইথ অল দিস ইনজুরিজ, তারপরও তারা ফাইনালে আছে, হোম টিম, হোম সাপোর্ট, হোম কন্ডিশনস, মানে সবকিছুই কাইন্ড অফ ইন্ডিকেটিং দ্যাট দে ক্যান ডু সামথিং ভেরি মাচ অন আ কম্পিটিটিভ স্পিরিট এই গেমটা। এন্ড দেন ইন্ডিয়া লস্ট দেয়ার লাস্ট গেম। সো ওই ফ্যাক্টরস গুলা মিলে উই থট ইট উড বি আ ভেরি কম্পিটিটিভ গেম, এন্ড অল অফ আওয়ার কমেন্টেটরস এগ্রিড অন দ্যাট যে হ্যাঁ। And then Sri Lanka won the toss and elected to bat, which is another positive thing. A wicket, it's very hard to, chase under lights. So jagataye Sri Lanka, they thought they would have, if they could post a total of 250 plus, could have been a fight, but ultimately সেটা তো হয়ই নাই. And the start, that was really bad. Startটাও it got delayed by an hour and a half. তার কারণ হচ্ছে just খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি নামলো, and then the covers had to come in and then they had to come out. So ultimately they had to start about an hour in delay. So jai hok, setar pore when it began, we all saw what happened. Mohammad Siraj in the fourth over, he took those 4 wickets and broke a lot of records. Amra শুনতেছিলাম ওই জিনিসটা, we were talking to people around that Siraj is the best Indian bowling performance in Asia Cup with 6 wickets. And then Siraj is the fastest to reach 50 wickets for India in ODIs. He bowled, I think, around 1,008 balls to reach his 50 wicket. So that's another record. So অনেক কিছু সিরাজের জন্য ফার্স্ট 5 উইকেট হল ইন ওডিআই ক্রিকেট, সেটাও ছিল। And then yet again এই টুর্নামেন্টে for the second time Pacers getting all wickets of the opponent. 3 পেসার মিলে they got all 10 Sri Lankan wickets. So that was another thing. ইন্ডিয়ার জন্য it was the first time এই টুর্নামেন্টে। সো a lot of new stuff happened, and then শ্রীলঙ্কা তারা তো একটুর জন্য ওই তাদের যে লোয়েস্ট স্কোরটা ছিল 43, that they could avoid by 7 runs. So this is the second lowest total by Sri Lanka in ODI cricket. So lots of records were broken, but Sri Lankaর জন্য obviously খুবই sad records এগুলা। আর হচ্ছে ইন্ডিয়ার জন্য তো it was easy. But আরেকটা খুব পজিটিভ ব্যাপার এটাই ছিল, I had some office work to do. তো আমি মনে করতেছিলাম যে if the game ends early I can go home and then do my stuff. সেটা করার একটা চান্স পেয়ে গেছি thanks to Siraj. So thank you, man. To be very honest, I have to say, like, when it comes to this game, I felt like it gave us a very good glimpse as to how good the Indian team can be. ওদের সবাই যদি ফিট থাকে, and ওদেরকে ওয়ার্ল্ড কাপের among the favorites থাকতে হয়. Although I said that they will miss the likes of Ashwin and his captaincy and his leadership, I still feel that's a case. But অন্য টিমে এত ইনজুরি হচ্ছে, লাইক আমি যদি এখন এক একটা টিম ধরি, পাকিস্তানের যেরকম নাসিম শাহ, হি ইজ ইনজুর্ড অ্যান্ড মোস্ট লাইকলি গোনা মিস দ্য ওয়ার্ল্ড কাপ। অস্ট্রেলিয়ার তো ইনজুরির মানে একটা বিশাল লিস্ট তৈরি হয়ে গেছে হঠাৎ করে। স্টিভ স্মিথ ইজ জাস্ট গানা গেট ব্যাক ইন ফিটনেস, স্টার্ক, কামিন্স, তারা কেউই কিন্তু অস্ট্রেলিয়ার মানে সাউথ আফ্রিকার যে সিরিজটা ওইটা খেলে নাই। সাম অফ দেম বিং রেস্টেড, সাম অফ ইট ডিউ টু ইনজুরিজ। অ্যান্ড অলসো ইউ লুক এট like Australia batting, Travis said he was in such good form against South Africa, and he's been one of those batters যারা অস্ট্রেলিয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেম্বার হয়ে গেছে in the last few years. He's now a massive doubt for the World Cup. He picked up a wrist injury in the 4th ODI. South Africa not only won the series but actually massively dented Australia's chances at the World Cup as well with the injuries. And they'll go into India's সাথে তাদের একটা one day series আছে, they have a 3-match series, but they'll actually just go into the series not, or
into the next few games not as favorites, and then World Cup কেমন করে, how they manage the workload and everything, on the outset দেখে মনে হচ্ছিল অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে অস্ট্রেলিয়া, and they'll be one of the favorites, and অস্ট্রেলিয়া ফাইনাল খেললে ওরা জিতে, মানে এই ব্যাপারগুলি আছে ওদের সাথে. Then when I think about what just happened in the last few matches against South Africa, the batting collapsing time and time again, and South Africa bowling attack এত আহামরি না, then you start to worry. And the other favorites is England. I think Englander Ben Stokes কিন্তু he's only playing as a batter, ও কিন্তু বোলার হিসাবে খেলতেছে না. although some সাকিব ফ্যান্স, আমি দেখছি যে টক্সিক কিছু সাকিব ফ্যান আছে যে তারা ওইখানে সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার, এই সেই মানে স্টোকসের সেঞ্চুরির পর করা শুরু করছে, and then you have to remind them that he is only playing as a batter for the World Cup, and ওর একটা নি অপারেশন করা লাগবে which is held on until the end of the World Cup. সাউথ আফ্রিকার কথা যদি বলি, দে অলসো হ্যাভ ইঞ্জুরিজ বিকজ আমরিক নোরকিয়া, ওর কিন্তু একটা ব্যাক ইঞ্জুরি, হি পিকড ইট আপ ইন দ্য সেকেন্ড ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, অ্যান্ড দের ইজ নো গ্যারেন্টি যে এটা মানে শর্ট টার্ম হবে নাকি লং টার্ম. এখন শুনে মনে হচ্ছে যে they're checking and they're trying to be cautious with him, but Amrit Nortje is an injury prone player. He missed 7 months after the 2021 World Cup as well, the T20 World Cup. So I just don't know, মানে অন্য সব টিমে আমি দেখছি যে ইনজুরি এটা সেটা. India is the only team, যে Bumrah is back from injury, they have a fully fit pace unit, they have all these spinners available. বুমরা ইনজুরি থেকে শুধু যে ব্যাক করছে সেটা না, মানে বুমরা আনবিলিভেবলি ভালো বল করতেছে নিউ বলে, মানে হি ওয়াজ অলওয়েজ গুড উইথ দ্য নিউ বল অ্যান্ড দ্য ওল্ড বল অ্যাট দ্য ডেথ, সবকিছু ঠিক আছে, বাট ও নতুন বলে এই এশিয়া কাপে যা দেখাইলো, বাবা গো বাবা, মানে হি সুইংস দ্য বল অ্যাট উইল, ইন সুইং আউট সুইং, ডান হাতি বা হাতি, মানে যাকে যেটা করা দরকার. মানে আমার কাছে তো আজকে সিরাজের ওই ওভারটা অন্যরকম ছিল, ম্যাজিক্যাল একটা ওভার ছিল, বাট সিরাজের বলে যে উইকেট পড়লো প্রথমে, আমার কাছে মনে হচ্ছিল যে বুমরার প্রেশারটা আরো বেশি পড়ছে ওদের উপরে. অবভিয়াসলি সিরাজ বল ব্রিলিয়ান্টলি, বাট বুমরা এক সাইড থেকে যা করে, এটা যে কোনো টিমকে, যে কোনো ব্যাটিং লাইন আপকে আসলে নাড়ায় দিতে পারে. Yeah, absolutely. Speaking of fast bowlers, আমাদের একটা ফাস্ট বোলার সাকিব, he's been under a bit of the spotlight for some certain Facebook posts and everything. সবুজ আহমেদ এটা নিয়েই কমেন্ট করেছে যে আপনারা তানজিম ছেলেটা নিয়ে কিছু বলবেন, প্লেয়ারটা দেখলাম উগ্রবাদী, ওকে কি ন্যাশনাল টিমে খেলানো ঠিক হবে? ভেরি সেন্সিটিভ টপিক হিয়ার. সাজ্জাদ, আচ্ছা, আমি এই জায়গায় একটা কথা একটু বলি. আমি আমার কথা যদি বলি, আজকে ফেসবুকে আমি অ্যাকচুয়ালি দেখিনি, প্রথমে ফেসবুকে স্ক্রল করতে করতে ওই যে কিছু পোস্ট দেখলাম, তো সেখানে আমি জিজ্ঞেস করলাম কি রে ভাই কি হয়েছে. সো অবভিয়াসলি দুই দলে ভাগ হয়ে গেছে ফেসবুকে, কেউ সাকিবের পক্ষে কথা বলছে, কেউ সাকিবের বিপক্ষে কথা বলছে. কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে সবচেয়ে লজিক্যাল ব্যাপারটা হচ্ছে এইটা বলা যে সাকিব একজন ক্রিকেটার, ও না কোনো ধর্মগুরু, ও না ওর অনেক বয়স হয়েছে, অনেক জীবন সম্পর্কে বোঝার অনেক ম্যাচুরিটি আছে, সেটাও না. আর সাকিব যে মতামতগুলো দিচ্ছে সেগুলো ক্রিকেটের সাথে জড়িত কিছু না. তো আমার কাছে মনে হয় যে অবশ্যই মানুষ এটা নিয়ে রিয়াক্ট করবেই, কারণ তানজিম সাকিব যখন মানে তুমি যখন জাতীয় দলে খেলে ফেলবা, ইউ আর এ পাবলিক ফিগার. সো একজন পাবলিক ফিগারের পক্ষ থেকে আমার কাছে মনে হয়, আমি ওই প্রসঙ্গেই যাব না সাকিব ভুল বলতেছে নাকি সঠিক বলতেছে, কারণ আমিও একজন ধর্মগুরু না, আমিও এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখি না. আমি যে বিষয়ে জ্ঞান রাখি সেগুলো নিয়েই আমি কথা বলি, আমি যে বিষয়ে কাজ করি সেগুলো নিয়েই আমার কাজ করা উচিত বা কথা বলা উচিত. এর বাইরে অবশ্যই যে কোনো বিষয়ে আমার ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু সেই ওপিনিয়নটা নাম্বার ওয়ান, আমি যদি পাবলিক ফিগার হই তাহলে পাবলিকলি দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে, কারণ আমার একটা সিম্পল ওপিনিয়ন অ্যাজ এ পাবলিক ফিগার অনেক বড় কোনোভাবে সেটা রিয়াক্ট করতে পারে, মানুষের মধ্যে রিয়াকশন দেখাইতে পারে মানুষ. আর নাম্বার টু হচ্ছে, আমি যদি পাবলিক ফিগার নাও হই, ফেসবুক ইজ এ পাবলিক পোস্ট, সেখানে আর কিছু না হোক, আমি অ্যাটলিস্ট আমার পোস্টটাতে প্রাইভেসিটা যেন আমি ওইভাবে সেট করে নিই যেন এটা পাবলিকলি কোনো ইফেক্ট না পড়ে. আর সবুজ যেটা বলছেন যে ও আসলে ন্যাশনাল টিমে খেলানো ঠিক হবে কি হবে না, এটা আসলে আমার কাছে মনে হয় যে যেই ধরনের প্রসঙ্গে এই কথাটা আসছে, এই প্রসঙ্গটাই অপ্রাসঙ্গিক একটা ব্যাপার. আমার কাছে মনে হয় যে বিসিবির এখানে একটু হাত ঢোকানো উচিত,
বিসিবি অবশ্যই তানজিম সাকিব কিভাবে চিন্তা করছে, বা ও যে কোনো প্লেয়ার, নট অনলি তানজিম সাকিব, একটা প্লেয়ার বা একটা মানুষ বা একটা ইন্ডিভিজুয়াল কিভাবে চিন্তা করতেছে সেটা আলাদা হিসাব। কিন্তু বিসিবি অন্তত এই জিনিসটা হয়তোবা কন্ট্রোল করতে পারে যে ভাই তুমি যখন প্লেয়ার আসো, তুমি জাতীয় দলের আশেপাশে আসো, তুমি বিসিবির চুক্তিবদ্ধ হবা বা হওয়ার রেডারে আছো, হোয়াট এভার ইট ইজ, তুমি তোমার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে সেন্সিটিভ কোনো টপিক নিয়ে কোনো পোস্টই দিও না, বিশেষ করে যে জিনিসগুলো কোনো রকম আহ, আহ, কোনো রকম কি বলে এটাকে, মানুষের মধ্যে কনফিউশন বা মানুষের মধ্যে অ্যাগ্রেশন বা মানুষের মধ্যে ডিভিশন তৈরি করে। কারণ হচ্ছে যে এই ও যেই কাজে আছে, ন্যাশনাল ক্রিকেট টিমে একজন খেলোয়াড়, যে আবার প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে, যে আবার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে আসছে। আর আর আমার কাছে মনে হয় কি, তানজিম সাকিবের ওই পোস্টগুলাও দেখলাম, আমার কাছে মনে হয় যে আমি আবারও বললাম যে ওর পোস্ট ভালো নাকি খারাপ সেই প্রসঙ্গেই আমি যাব না, কিন্তু আমার কাছে মনে হয় আজ থেকে আরো 5 7 10 বছর পরে তানজিম সাকিব হয়তো এই কথাগুলোই আরেকটু অন্যভাবেও লিখবে। যদি এই ধরনের চিন্তা ভাবনাও সে করে, সেটা হয়তো এমন ভাবেও সে লিখবে যেটা হয়তো মানুষের মধ্যে এরকম রিয়াকশন তৈরি করবে না। সো হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হয় যে সাকিবকে এই জিনিসটা বোঝানো উচিত। সাকিবের সেটা বোঝার ম্যাচুরিটি আছে কি নাই আমি সেটা জানি না, কিন্তু বিসিবির এখানে হস্তক্ষেপ করা উচিত যে তোমরা যখন ন্যাশনাল টিমের রেডারে আছো, ন্যাশনাল টিমের আশেপাশে আছো, বা ন্যাশনাল টিমের আশেপাশে নাও যদি থাকে, তুমি ন্যাশনালি ফর এক্সাম্পল, মানে সোজা কথা হচ্ছে যে রিটায়ারমেন্টে যাওয়ার আগে যে কোনো টিম, যে কোনো প্লেয়ারই তো আসলে ন্যাশনাল টিমের রেডারে রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে তুমি ভাই যতদিন পর্যন্ত পেশাগত ক্রিকেটের মধ্যে আছো, ক্রিকেটের বাইরে উল্টাপাল্টা কোনো রিয়াকশন হইতে পারে বা যে কোনো ধরনের কন্ট্রোভার্সি হতে পারে, এই ধরনের কোনো কিছু নিয়ে পাবলিকলি পোস্ট করা থেকে বিরত থাকো। এটা দেয়ার শুড বি এ রুল। হুম। আচ্ছা, আমার জন্য মনে হয় প্রশ্ন করেছেন অঙ্কন। আপনার প্রশ্নটা আমি নিব। মোহাম্মদ রনি বলছে সিরাজ কি বেশি বল করছে নাকি শ্রীলঙ্কা বেশি ভালো বল করছে নাকি শ্রীলঙ্কান ব্যাটাররা অ্যাভারেজ? আই থিঙ্ক সিরাজ বোল ভেরি ওয়েল ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড শানাকা একটু বেশি বুঝে। ওয়েল, আচ্ছা, সিরাজের বোলিং এর পাশাপাশি একটা জিনিসও আছে, মানে শ্রীলঙ্কার ব্যাটিংটাও আজকে একটু কনফিউজড ব্যাটিং ছিল। প্রথমে যখন নিশাঙ্কা আউট হয়ে গেল, ফার্স্ট আউট হলো পেরেরা বুমরার বলে, তারপরে নিশাঙ্কা আউট হয়ে গেল, কুশাল মেন্ডিস আউট হয়ে গেল, তারপরে না ওরা প্যানিক করে গেছে। সামারা বিক্রমা, যেটা সাদিরা সামারা বিক্রমা, সেটা এলবিডব্লিউ হলো, তারপরে আসালাঙ্কাও এসে আউট হয়ে গেল, ধনঞ্জয় ডিসিলভা, মানে এমন অনেক বলে অনেক উইকেট গেল, অফ স্টাম্পের বাইরের বল অযথা ব্যাট চালাচ্ছে যেগুলো ইজিলি লেফট অ্যালোন করা যায়। তারপরে একমাত্র ব্যাটার যাকে মনে হচ্ছিল একটু রান টান করবে, ওই যে মেন্ডিস, কুশাল মেন্ডিস, সেও কিন্তু ভালো খেলতে খেলতে অযথা একটা মানে শট খেলে, এক্সপেন্সিভ শট খেলে আউট হয়ে গেল। ওই মানে 2003-র আরেকটা ওই একই ম্যাচেরই আরেকটা মেমোরি আমার মাথায় চলে আসছিল এই মেন্ডিসের শটটা দেখে, হান্নান সরকার প্রথম বলে যে শটটা খেলছিল, এই ধরনের একটা অহেতুক শট খেলে আউট হয়ে গেছে। তারপর দাসুন সানাকা যখন ব্যাট করতে নামছে তখন সম্ভবত 10 ওভার বলতেছি, 5 ওভারও যায় নাই। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় দাসুন সানাকা জীবনে প্রথমবার নতুন বল খেলছে। হ্যাঁ, সো হি হ্যাড নো আইডিয়া বল কি করতেছে, অফ স্টাম্পের বাইরের বল অযথা সে ব্যাট চালাই দিচ্ছে, খোঁচাখুচি করার চেষ্টা করতেছে। তো আমার কাছে মনে হয় অবভিয়াসলি সিরাজ বল ফ্যান্টাস্টিকলি ওয়েল, আর শ্রীলঙ্কা প্যানিক করছে, সিরাজ সেটা এক্সপ্লয়েটও করছে। সো সিরাজকে অবশ্যই কৃতিত্বটা বেশি দিতে হবে। আচ্ছা, আমি একটু এবিপির কাছে আসি। সো আমরা তানজিম সাকিবকে নিয়ে কথা বলছিলাম, বাট অঙ্কন ঘোষের এই কমেন্টটা আমিও নিব, অ্যান্ড দেন এবিপি তোমার কাছে আমি হয়তো অন্য টপিক নিয়ে আসবো। উই ডোন্ট ওয়ান্ট টু ডেলভ টু লং অন দিস। As you are a journalist, what do you think about the two schools of journalism regarding our national team in recent times? Spreading toxicity is not okay. আমি জানি না আপনি, how can there be two schools of journalism? Journalism is journalism. There is only one school that is giving the news as it is. Nothing more, nothing less. সো জার্নালিজমের দিক থেকে বললে মানে যাদের করার তারা করছে, এবং আনফর্চুনেটলি এখন অনেকে আছে যারা অ্যাকচুয়ালি জার্নালিজমের বাইরেও রিপোর্ট লিখছে বা রিপোর্ট বানাচ্ছে, ভিডিও, মানে এটা ভিজুয়াল মিডিয়াতেই যারা যারা নতুন নতুন পপ আপ করছে। ভিজুয়াল মিডিয়ার দিক থেকে আমরা যদি দেখি, অনেকেই এরকম একটা প্র্যাকটিস করছে যেখানে আসলে তারা রিপোর্ট না বানিয়ে তাদের মতামত দিচ্ছে, মতামতের সাথে আর কি ওটাকে রিপোর্ট বানিয়ে চালিয়ে দিচ্ছে। এই জিনিসটার সাথে আমি একমত না।
বাট আনফর্চুনেটলি এই জিনিসটাই পাবলিক ডিম্যান্ড হয়ে গেছে, কোনোভাবে কোনো না কোনোভাবে এইটাই পাবলিক ডিম্যান্ড হয়ে গেছে। কারণ এখন আমি যদি সুস্থ আলাপ আলোচনা করে আমি সাজ্জাদ আর পারভেজ 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওইটা দেখবে হয়তো বা 30 জন। আর আমি যদি ওই তানজিদ সাকিবকে নিয়ে একটা ভিডিও করি মানে একটা অপিনিয়ন দিয়ে, সেটা নেগেটিভ বা পজিটিভ, সেটা দেখা যাবে যে দেখলো 3 কোটি মানুষ। বা আমি যদি কোনো একটা প্লেয়ারের সিলেকশন নিয়ে একটা অপিনিয়ন দিয়ে একটা কিছু করি, ওটাকে রিপোর্ট হিসাবে আমি চালিয়ে দেই, সেটা দেখা যাবে যে অনেক বেশি দেখছে লোকজন। সো মানুষের টেস্টটা আসলে কীরকম, আজকে যেরকম মানে কোনো প্লেয়ারের যদি বাচ্চা হয় বা কোনো প্লেয়ারের যদি কোনো ফ্যামিলি কোনো ইস্যু থাকে, সেটা নিয়ে মানুষের অনেক বেশি ইন্টারেস্ট রাদার দেন দ্য গেম। মানে প্রবলেমটা হচ্ছে ওখানেই যে মানুষ গসিপ অনেক বেশি পছন্দ করে মানুষ, অ্যান্ড এটা শুধু বাংলাদেশে আমি বলবো না, এটা পুরো পৃথিবীতে মানুষ গসিপ বা এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে। সব কিছুর জন্য বিভিন্ন সেক্টর আছে, মানে মিডিয়াতে বিভিন্ন সেক্টর আছে। বাংলাদেশের মিডিয়াতে এখন আমার মনে হয় আমরা এমন একটা পজিশনে আছি যেখানে আমরা একটু নিরামিষ, মানে আমাদের, আমি কোনো নাম নিব না, বাট আমি ইন জেনারেলি বলবো যে ধরেন আপনি যেসব ইংরেজি প্রতিষ্ঠানগুলো আছে, ইংরেজি পত্রিকা বা ইংলিশ ওয়েবসাইট, ইংলিশ পোর্টাল, তাদেরও কিন্তু বাংলা সেকশন আছে, আবার বাংলা যারা আছে তাদের ইংলিশ সেকশন আছে, এবং সবাই সব কিছু করতে চায়। সো সমস্যাটা এখানে যে ইংল্যান্ডে ফর ইনস্ট্যান্স আমরা যদি বলি ইংলিশ মিডিয়া খারাপ, অনেকেই বলে, বাট ইংলিশ মিডিয়া খারাপ কেন? ইংলিশ মিডিয়াতে সেক্টর আছে স্টিল, মানে দ্য ডেইলি সান এক ধরনের নিউজ দেয়, আবার দি অ্যাথলেটিক আরেক ধরনের নিউজ দেয়, অ্যাথলেটিক আমেরিকান, বাট ইংলিশ মিডিয়া, মানে ইংলিশ হিসাবে আমি বলছি, নট ব্রিটিশ। সো এই যে, বা গার্ডিয়ান আরেক ধরনের নিউজ দেয়, বা টাইমস আরেক ধরনের নিউজ দেয়, বা ডেইলি মেইল এক ধরনের নিউজ দেয়, মানে কোনটা ট্যাবলয়েড, কোনটা অ্যানালাইসিস, কোনটা হার্ড নিউজ, কোনটার কি কাজ, এইটা কিন্তু তারা নিজেদেরকে এস্টাবলিশ করে, তাদের ব্র্যান্ড এস্টাবলিশ করেই তারপরে তারা প্রচার করে, যেটা আমার মনে হয় বাংলাদেশে ওভারঅল ল্যাকিং। সো এনিওয়েজ, মানে লং স্টোরি শর্ট ইজ দ্যাট spreading toxicity is not okay. I completely agree with you. However, what we have to make sure is that what we like as well. এখন সাজ্জাদ যেরকম বললো যে সাকিবের এই ব্যাপারটাতে, মানে আমাদের ফাস্ট বোলার সাকিবের এই ব্যাপারটাতে সাজ্জাদ ইজ নট অ্যান এক্সপার্ট, আর সেটা নিয়ে ঘাটাঘাটিও করেনি। কারণ আমার একটা মতামত হচ্ছে যে একটা প্লেয়ারের পার্সোনাল লাইফটা হচ্ছে তার পার্সোনাল, তার ব্যক্তিগত জিনিস। সে যদি আইনগত কোনো ধরনের অপরাধ না করে থাকে, বা টিম প্রোটোকল যদি ব্রেক না করে থাকে, তাহলে দ্যাটস পারফেক্টলি ফাইন। সেটা ব্রেক করে থাকলে তখন সেটা নিয়ে কারো যদি কিছু করার থাকে সেটা করতে হবে, সেটা আইনের হোক, সেটা বিসিবির হোক, যারই হোক না কেন। সো এইখানে আসলে আমাদের উই নিড টু নো ওয়ের দ্য বাউন্ডারিজ আর। সো অ্যান্ড সাকিব যেটা নিয়ে পোস্ট দিয়েছে সেটা নিয়ে ম্যাক্সিমাম মানুষেরই, ফ্রম হোয়াট আইভ সিন ইজ দ্যাট ম্যাক্সিমাম মানুষই এগ্রি করে সেটা নিয়ে। অ্যান্ড আই এম নট সেইং যে আই এগ্রি উইথ দ্যাট, আই এম জাস্ট সেইং যে এটা আমাদের দেশের মানে ম্যাসের একটা প্রতিচ্ছবি। সো পারভেজ একটু হাসছে, বাট আসলে মানে জিনিসটা এরকমই যে হাস্যকরও কিছু না, ইটস অ্যাকচুয়ালি জাস্ট দ্য রিয়ালিটি। আমি এখানে মানে কোনো একটা অপিনিয়ন দিতে গেলেও আমার এখন মানে ভয় লাগে যে আসলে এটা নিয়ে আমি অপিনিয়ন দিব কি দিব না, বিকজ ইউনো এটা নিয়ে আই এম নট অ্যান এক্সপার্ট। সাজ্জাদ যেটা বললো, সাজ্জাদ ইজ নট অ্যান এক্সপার্ট। সো মানে দ্যাটস দ্য রিয়ালিটি। বাট এনিওয়েজ, আমার কাছে মনে হয় যে ওই জিনিসটাই হওয়া উচিত। ফর এক্সাম্পল, এখানে আমরা যে তিনজন বসে আছি, স্পোর্টসের বাইরে উই ওয়ার্ক অ্যাজ স্পোর্টস কমেন্টেটর, উই ওয়ার্ক অ্যাজ স্পোর্টসের কন্টেন্ট ক্রিয়েশনও আমরা করছি স্পোর্টস রিলেটেড। সেখানে আমরা আমাদের অ্যানালাইসিস করছি, সেখানে আমরা আমাদের অপিনিয়ন দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ উই ডু দিস প্রফেশনালি। সো যখন আমরা প্রফেশনালি এটা করি, সাম ডিগ্রি অফ এক্সপার্টিস উই হ্যাভ ইন দিস। সো ওইটার বেসিসে আমরা লজিক্যালি কথা বলার চেষ্টা করি। এর বাইরে ইউ আর এ জার্নালিস্ট, এই যে এতক্ষণ যে একটা মানে এন্টায়ার কনভারসেশনটা কিন্তু তুমি করলা, কারণ জার্নালিজমের ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যে তুমি হচ্ছে এখানে সবচেয়ে ভালো পারো। এখন আমি বাইরে থেকে এসে বলতে পারি না যে কোন স্কুলের থেকে, যে টু স্কুলের কথা যেহেতু বললো যে কোন স্কুলে জার্নালিজম, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এট দ্য সেম টাইম আমি স্পোর্টসের বাইরে আই এম এ ফিজিশিয়ান, আই এম এ ডক্টর, আই এম এ পাবলিক হেলথ এক্সপার্ট। সো ডেফিনেটলি এখন যদি পাবলিক হেলথ রিলেটেড কোনো ডিজিজ রিলেটেড কিছু হয়, সেখানে তোমরা নিশ্চয়ই এখানে অপিনিয়ন দিবা না, সেখানে আমি অপিনিয়ন দেবো।
ইয়ে এবিপি একজন ইঞ্জিনিয়ার, সো ওই রিলেটেড স্থপতি ইংলিশ কি, আর্কিটেক্ট, ওকে আর্কিটেক্ট। সো আর্কিটেকচারাল কোনো কিছু নিয়ে যদি কথা হয়, অবভিয়াসলি হি ইজ দ্য এক্সপার্ট হিয়ার। সো ওই আমাদের প্রত্যেকের এক্সপার্টিজের জায়গা থেকে আমরা আমাদের ওপিনিয়ন যেখানে দেওয়া দরকার সেখানে দিচ্ছি। এক্সপার্টিজের বাইরে ওপিনিয়ন দিতে পারবো না এটা কোনো কথা না। মনে করো ফর এক্সাম্পল পলিটিক্সে আমাদের কারোর এক্সপার্টিজ নেই, কিন্তু যদি ভোট দিতে হয় আমরা কি ভোট দিব না? সো দ্যাট ইজ অলসো অ্যান ওপিনিয়ন। কিন্তু সেই ওপিনিয়নটা হয় আমি আমার কাছেই রাখবো, অথবা আমি একটা ক্লোজড এনভায়রনমেন্টে আমার কিছু ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করব। আর সর্বোচ্চ আমি যদি ফেসবুকে শেয়ার করেই ফেলি, তাহলে আই হ্যাভ টু মেক শিওর সেটার অডিয়েন্সকে, এতটুকু সেন্স যদি আমার মধ্যে না থাকে, তাহলে সেটা আমার প্রবলেম, সেটা না লয়ের প্রবলেম, না সেটা সোশ্যাল মিডিয়ার প্রবলেম, না এটা অন্য কারো প্রবলেম। অ্যাবসলিউটলি। এবিপির কাছে আসি। এবিপি আমরা কয়েকটা কোয়েশ্চেন নিতে থাকি, ইউপি ক্যান চুজ সে কোনটা নিয়ে তুমি অ্যান্সার দিতে চাও। এখানে while you keep at putting comments in আমাদের ভিউয়ার্সদের জন্য, we would kindly request যারা যারা আমাদেরকে দেখছেন, যারা যারা সিলি পয়েন্টের পেজটাতে লাইক দিয়েছেন বা পেজটা ফলো করছেন, সিলি পয়েন্টের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রিপশন করেছেন তারা তো আছেনই আমাদের সাথে দেখছেন, বাট যারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি, we're requesting you to please help us out in this regard, কারণ we've been doing this for a long time, but Silly Point YouTube channel separately, this is a new venture যেটা আমরা প্রায় 2-2.5 মাস আগে ইউটিউব চ্যানেলটা আমরা খুলেছি। So from now on, I think cricket related যা আছে আমাদের will be doing it through this channel. Would be good to have your support in this regard. আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে জাস্ট একটু ওই জার্নালিজমের ঘরানা নিয়ে কিংবা কি ধরনের কি হচ্ছে, কার ইন্টারেস্ট কোন জায়গায়, সেটা নিয়ে যদি আসি, আমরা কিন্তু 2-2.5 মাস ধরে we've been doing podcasts যেগুলা খুব লেন্দি একটা সময় নিয়ে we discuss a lot of things. I enjoy that the most actually, কারণ সেখানে আমরা তিনজন একসাথে বসার চান্স পাই, and beyond the camera আমাদের অনেক ইন্টারেস্টিং কথাবার্তা হয়, সেটা হয়তো ক্যামেরার সামনে আমরা করি না, but a lot of things happen যেটা আমি অনেক এনজয় করি পার্সোনালি। But besides that, we've been trying to post some shorter videos for ease of attention span. Specific জায়গায় you can come and have a look at what's happening there. Or dine dine we're trying to improve on the visuals as well, on the kind of content that we're trying to provide through our YouTube channel. তো ওই জায়গাতে সাপোর্ট এই জন্যই লাগবে বলতেছি, because if you talk about some things being toxic, ওটাতে you'll see subscriptions অনেক high, per video view অনেক high. On the other hand, we talk pure cricket, তো এই জায়গায় এসে দেখতেছি যে not a lot of people হয়তো তারা দেখেও, because I actually looked into analytics, I saw what's happening. আমরা কিন্তু দেখতেছি যে we are getting some viewership, but ওই তুলনায় we are not getting a lot of subscriptions. So যারা দেখছেন, it might not be something that tingles you with laughter বা এরকম কিছু হয়তো হচ্ছে না, but we are giving you some information, giving you some perspectives যেটা হয়তো আপনার নিজের thought process কে একটু স্ট্রাকচার করতে হেল্প করে. So in that regard, I think if you haven't subscribed yet, please আমাদের ইউটিউব চ্যানেলটা at least subscribe করে রাখেন, and we will also be there on the page. But interestingly, এত ক্রিকেট সামনে আছে, we're just going to explode with a lot of stuff. আমাদের আর অনেক কিছু সারপ্রাইজেস সামনে আছে। সাজ্জাদ যদিও এখন ইন্ডিয়াতে for a different purpose, but he'll maybe be there during the World Cup as well. Shahnoor might be in India for the World Cup. So ওইসব টাইমে we'll obviously bring you some a lot more exciting stuff. So regarding comments, I think লাইভটা করারও তো একটা পারপাস ছিল, we were doing podcast, putting up videos, but একটা টাইমে মনে হচ্ছিল সিলি পয়েন্ট যখন লাইভ ছিল সেই সময় a lot of people বন্ধ হয়ে যাওয়ার পর বলছিল যে we miss this live sessions because সেখানে ইন্টারঅ্যাকশনের একটা স্কোপ থাকে, ডাইরেক্ট and to be very honest, we want to encourage that. Absolutely, ABP, sorry to cut you off a bit, but আমি করলাম because we've got like a lot of comments waiting, so I just want to touch up on them. Yeah, so জায়েদ আহমেদ যেটা ওই যে বিষয় আর কি, যে তানজিম সাকিবের ফেসবুক পোস্ট কি দেশ বা রাষ্ট্র বিরোধী অনলাইনে লঙ্ঘন কিনা, আই গেস দ্যাটস দ্য ওয়ার্ড হি ইজ ইউজিং, আইনের লঙ্ঘন কিনা না, অ্যাবসলিউটলি সেটাই আমি একটু আগে বললাম। সাইদুল বাশার বলছে তামিম, রিয়াদ এন্ড শান্ত ব্যাক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ পিডি ওয়ার্ল্ড কাপে কয়টা ম্যাচ জিতবে? উই কামিং টু দ্য স্কোয়াড, আমরা স্কোয়াড নিয়েই নেক্সট কথা বলবো। সবুজ আহমেদ বলছে যে সৌম্যকে টিমে নেয়া নিয়ে কি বলবেন, ও তো কিছুই করে নাই রিসেন্টলি, যার জন্য ওকে টিমে নিতেই হবে। জায়েদ আহমেদ আরো বলছে মাশরাফির একটা ডাক মেরেছে, হ্যাঁ।
মাশরাফির মতো ন্যাশনাল ফিগার যখন সার্টেন একটা পলিটিক্যাল ফিলোসফিতে গেল, তখনও তো অনেক মানুষ তাকে হেইট করা শুরু করলো। আহ, তাহলে কি বিসিবির উচিত ছিল এখনো এখানেও হ্যাঁ, হস্তক্ষেপ করা? দুইটা দুই জিনিস আমি যেহেতু এটা আমি নিচ্ছি, যেহেতু হুম এটা নিয়ে আমি অনেক কথা বললাম একটু আগে। একটা হচ্ছে মানে পলিটিক্যাল ফিলোসফিটাও হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি এখন কোন পলিটিক্যাল ফিলোসফিতে বিশ্বাস করি সেটা আমার ব্যাপার। নো ওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ সে অন দিস, নট ইভেন মাই প্যারেন্টস, নট ইভেন মাই ওয়াইফ, নো ওয়ান, নো ওয়ান হ্যাজ এ সে অন মাই পলিটিক্যাল ভিউ। এখন এই পলিটিক্যাল ভিউটা বা যে কোনো অপিনিয়ন কখন প্রবলেমেটিক হয়, যখন হচ্ছে যে আই এম কজিং হার্ম টু অ্যানাদার পিপল, আই এম কজিং হার্ম টু দ্য সোসাইটি। সো ওই জায়গায় মানে একটু আগে একটা কমেন্টে একজন একটা উগ্রবাদী শব্দটা ইউজ করছে, তো আমার কাছে মনে হচ্ছে যে ওই উগ্রবাদী পর্যায়ে যাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এখন এই জায়গায় সাকিবের ব্যাপারটা উগ্রবাদী পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা সেটাও আমি আবার বলবো যে আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস, সো আমি এইটাতে বলবো না। এখন বিসিবির হস্তক্ষেপের কথাটা আমি কেন বলছি, মাশরাফি যখন পলিটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে, নাম্বার ওয়ান, হি ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার। নাম্বার টু, পলিটিক্যালি সে কোনো অ্যাক্টিভ পলিটিক্স করবে কি করবে না, দ্যাটস হিজ চয়েস। এখানে বিসিবি হ্যাজ নাথিং টু সে অ্যাবাউট ইট। বিসিবির একটা জিনিস হয়তো বলতে পারে, সেটা হচ্ছে যে যেই লোকটা পলিটিক্স করছে অ্যাক্টিভলি, সেই লোকটা পারফরমেন্স ওয়াইজ দলে সুযোগ পাবে কি পাবে না, দ্যাটস ইট। ও পলিটিক্স করতেছে নাকি, রিসেন্টলি সাকিব আল হাসানের শোরুম উদ্বোধন নিয়ে অনেক কথা হচ্ছে, সো সে শোরুম উদ্বোধন করতেছে না কোথায় গিয়ে ছুটি কাটাচ্ছে, এখানে কোনো সে নাই। কারণ হচ্ছে যে এই জিনিসগুলা পার্সোনাল ব্যাপার এবং এই জিনিসগুলা মানুষের মধ্যে কোনো ডিরেক্ট প্রভাব ফেলতেছে না। এখন সাকিবের এই ব্যাপারটা বা এই ধরনের জায়গায় আমি কেন বলতেছি বিসিবির হস্তক্ষেপ করা উচিত। ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পলটা নিই, যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে যখন কোনো একটা ক্রিকেটার যায়, সেখানেও কিন্তু বিসিবি একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায় সেই অ্যাডভার্টাইজের মধ্যে সে যাচ্ছে কিনা, সেটা কোনো সেটাও একজনের পার্সোনাল চয়েস যে আমি কোন পণ্যটার বিজ্ঞাপন করব কি করব না, কিন্তু সেই পণ্যটা সোসাইটিতে কি মেসেজ দিচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাকিবের যেই টপিকগুলো নিয়ে কথা হচ্ছে, সাকিবের নামটাই বারবার আসছে আনফরচুনেটলি, কারণ ওর ব্যাপারটাই এই আজকে হট টপিক হয়ে আসছে। ইট কুড হ্যাপেন টু এনিওয়ান, ইট কুড হ্যাপেন টু এনিওয়ান। সো এই ধরনের টপিক যখন একজন ন্যাশনাল ফিগার, বিশেষ করে একজন ক্রিকেটার বলে, তখন এখানে কিন্তু বিসিবিরও একটু হস্তক্ষেপ করা উচিত, কারণ তার ফার্স্ট প্রফেশন ইজ ক্রিকেট এবং সেটা তার যখন মানুষের ওই যে বললাম, শাহানুর যেমন বললো যে মাস পিপল হয়তো তাকে বা মেজরিটি পিপল হয়তো তাকে সাপোর্ট করতেছে, অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু কিছু হেট্রেডেরও মুখোমুখি হতে হচ্ছে। সো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার ইউ ডোন্ট ওয়ান্ট সামথিং আউট অফ ক্রিকেট যেটা তোমার কনসেন্ট্রেশনকে, অ্যাটেনশনকে ক্রিকেট থেকে সরায় দেয়। এবং এই জায়গাটাতে হচ্ছে বিসিবির মাথা ব্যথা হওয়া উচিত, স্পেশালি ফর প্লেয়ার্স যারা মাত্রই আপকামিং ইয়াং, ওদেরকে তো গাইড করতেই হবে। এখন অ্যাগেইন কামিং ব্যাক টু মাশরাফির এই ব্যাপারটা, পলিটিক্যাল ফিলোসফির যে ব্যাপারটা, মানুষ একটা পলিটিক্সের জয়েন করবে কি করবে না, সে কোনো অন্য কোনো ব্যবসা করবে কি করবে না, সেটা তো সোসাইটিতে কোনো বড় প্রভাব ফেলতেছে না, তাই না? যেটা ফেসবুকে একটা নির্দিষ্ট টাইপ অফ ভিউ হয়তো বা সোসাইটিকে ডিভিশন করে দিচ্ছে, বা আপনি হয়তো জায়েদ হয়তো বলতে পারেন যে মাশরাফি যখন একটা পলিটিক্যাল ফ্যামিলি ইয়েতে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, অন্য পলিটিক্স অন্য পার্টিকে যারা সাপোর্ট করে তাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা অ্যাট দ্য সেম টাইম মাশরাফি মেবি হ্যাজ দ্যাট অপরচুনিটি, হ্যাজ দ্যাট স্কোপ যে নিজেকে ওই ওই জায়গায় গ্রহণযোগ্যতা নিয়ে এসে সেই ডিভিশনটাকে আবারও হচ্ছে যে একত্র করে আনা। আমরা কিন্তু ভুরি ভুরি উদাহরণ দেখেছি পলিটিক্যাল ফিগারদের মধ্যে, দুই পলিটিক্যাল বা অন্য দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রেসপেক্টের সম্পর্ক, সেটা কিন্তু আছে। সো এই জায়গায়ও কিন্তু ইন্ডিভিজুয়ালিটির ব্যাপারটা চলে আসে, পার্সোনালিটির ব্যাপারটা চলে আসে, কিন্তু হোয়েন ইট কামস টু রিলিজিয়ন, আনফরচুনেটলি এই জায়গাটাতে মানুষ অনেক সেন্সিটিভ হয়ে যায়। পলিটিক্স কিন্তু ইজ নট অ্যাজ মাচ সেন্সিটিভ অ্যাজ রিলিজিয়ন।
সো সেন্সিটিভ ইস্যুতে সোসাইটিতে প্রভাবটা অনেক বেশি পড়ে, অনেক ডিরেক্ট পড়ে। সো এই জায়গায় অ্যাজ এ কমন পাবলিকও আমার আসলে পাবলিকলি এমন কিছু বলে ফেলা উচিত না যেটা সম্পর্কে আমার ভালো কোনো আইডিয়া নাই। আর এরা তো হইতেছে ভাই ন্যাশনাল ফিগার, বিকজ দে আর ন্যাশনাল টিম প্লেয়ার্স। এই জন্য আমি ওই জায়গায় বললাম মেবি এই জায়গায় বিসিবির একটা হস্তক্ষেপ না বলে আমি বলবো যে একটু নজরদারি রাখা উচিত, একটু নীতিমালা টাইপের কিছু যদি থাকা সম্ভব হয়, মেবি এটা কন্ট্রোলেবল। আচ্ছা, আমরা মুভ অন করি বিকজ আমরা স্কোয়াডটা নিয়ে যেহেতু কথা বলবো, so আমি স্কোয়াডটা, ইজ ইট বিগ এনাফ ফর এভরিওয়ান টু রিড? আমাকে একটু প্লিজ সবাই জানাইলে ভালো হয়। আর যদি না হয় তাহলে আমি একদম এই না, আই থিঙ্ক দিস উড বি বেস্ট। হ্যাঁ, বাট এনিওয়েজ এই হচ্ছে স্কোয়াড। বাট না, অ্যাকচুয়ালি আমরা সাইডে থাকি অ্যাটলিস্ট, মানে কে কখন কথা বলতেছি দেখে নিই। আমি জাস্ট এই স্কোয়াডটা রেখে এখন কোয়েশ্চেনগুলো নিব সাইদুল বাশারের, যে এই সৌম্যকে নিয়ে, তারপরে তামিম, রিয়াদ, অনেককে নিয়ে কোয়েশ্চেন আছে। জায়েদের কোয়েশ্চেন, কাজী মামুন এবাদতের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নেওয়া উচিত, মিডল ওভারগুলোতে ব্রেক থ্রু এরকম বোলার কি আদৌ আমাদের আছে? ওকে, আই থিঙ্ক এই জায়গায় আমরা যখন আজকেও কমেন্ট্রিতে ছিলাম, আমি যেটা বলছিলাম যে দেয়ার ওয়াজ আ রেইন ডিলে। তো ওই বৃষ্টির জন্য যখন 1 ঘন্টার ব্রেক পেলাম, উই অ্যাকচুয়ালি ডিড নট টক আ লট অ্যাবাউট দ্য ইন্ডিয়া শ্রীলঙ্কা গেম। আমরা বাংলাদেশের এই স্কোয়াডটা নিয়ে আলোচনা করছিলাম। সো সাম অফ দোজ থিংস আর ফ্রেশ ইন মাই হেড। অন দ্য টপ অফ মাই মাইন্ড আমার কাছে মনে হয় যে এই স্কোয়াডের মধ্যে ইনিশিয়ালি আমরা যেটা দেখতে পাই, আ লট অফ ওপেনার্স আর দেয়ার। মানে এতগুলো ওপেনার এখানে আছে, আই ডোন্ট নো কয়জন কোন পজিশনে খেলবে। এনামুল বিজয় ইজ দেয়ার, জাকির ইজ দেয়ার, সৌম্য ইজ দেয়ার, তামিম ইকবাল ইজ অলসো ব্যাক, লিটন কুমার দাস আছে। সো আই থিঙ্ক 6 জন ওপেনার এই স্কোয়াডের মধ্যেই। এন্ড দেন মিডল অর্ডারের ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত তেমন কেউ নাই। মাহমুদুল্লাহ আই থিঙ্ক উইল, ইফ হি প্লেজ, হি উইল ডেফিনেটলি প্লে নিউজিল্যান্ডের সাথে, and সেখানে আই থিঙ্ক হিল বি ব্যাটিং আপ দি অর্ডার। কারণ ওই পজিশনটায় 4-5 এই পজিশনের ব্যাট করার মতোই ব্যাটার স্কোয়াডের মধ্যে সেভাবে দেখি না। তাওহিদ হৃদয় ইজ দ্য আদার ওয়ান। আল গেট ব্যাক, একটু আমার পানি খেয়ে নেই, গলায় প্রবলেম করতেছে। আচ্ছা, হ্যাঁ, সারাদিন আজকে কমেন্ট্রি করছে তো এবিপি, না স্বাভাবিক। আচ্ছা, সেই ফাঁকে আরও কয়েকটা কমেন্ট নিয়ে নেই। জুবায়ের হোসেন বলছে মিরাজের কোনোভাবে প্রমোশন পেয়ে 4 নাম্বার ওর 5 নাম্বারে কি কন্টিনিউ করার চান্স আছে? আই উড নট লাইক দ্যাট। আমি পার্সোনালি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মিরাজ, আমার মনে হয় তাকে 6-7-এই দেওয়া উচিত। ইভেন তো সে পাওয়ার হিটার না, বাট বাংলাদেশের টেইলে আসলে এমন একজন দরকার যে অ্যাটলিস্ট একটু ব্যাটিং পারে। মিরাজ টপ অর্ডারে ব্যাটিং করার টেকনিক রাখে না, নট এগেনস্ট পেস, তার ওই টেকনিক অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, এগেনস্ট স্পিন হি ইজ মাচ বেটার, যদিও সে স্পিনের কাছে লাস্ট ম্যাচে আউট হয়েছিল, গেভ আ ভেরি স্টুপিড ক্যাচ। বাট ওভারঅল মিরাজের ব্যাটিং ইজ নট অ্যাট দ্যাট লেভেল ইয়েট। ওকে টপ অর্ডারে করলে হ্যাঁ, হি ইজ গেটিং রানস, হি ইজ গেটিং মোর অপরচুনিটিস, এগুলি সবই ঠিক আছে। বাট মানে একটা তো আছে না যে চোখের দেখে লেগে মনে হয় যে না, হি ইজ গট দ্যার অ্যাবিলিটি টু হ্যান্ডেল দিস থিংস ইজিলি, সেটা আসলে পারে না। সো দ্যাট উড বি মাই অপিনিয়ন। মোহাম্মদ রনি বলছে বিসিবি প্রেসিডেন্ট আর প্রধান নির্বাচকের আদৌ কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? না, এখন নাই। এখন মানে ওয়ার্ল্ড কাপের আগে এসব নাই। যখন টার্ম হবে প্রেসিডেন্ট ইলেকশন, আই থিঙ্ক নেক্সট ইয়ার, আই থিঙ্ক সো, কারণ কিছুদিন আগেই তো ইলেকশন হলো। সো 2 বছর পর পর আই বিলিভ ইলেকশন হয়। অ্যাকচুয়ালি এইসব নিয়ে আমি একদমই মানে ইন্টারেস্টই আমার নাই এগুলি নিয়ে, যে জাস্ট ইউনো not stuff that interests me. আমার কাছে the game interests me, the sport interests me, good cricket interests me. লিখন মিয়া বলছে আমাদের ওপেনিং বিগ কনসার্ন কিনা, লিটন ফর্মে নাই, হি ইজ নট এন অটো চয়েস। তামিম ব্যাক, মিরাজ কোটায় খেলবে, কোথায় খেলবে? আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড কাপে তামিমের রেজাল্ট ভালো না। আচ্ছা, আই থিঙ্ক এই রেস ধরে আই ক্যান কন্টিনিউ অন হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। তো প্রথমত যেটা বললাম, এই স্কোয়াডে হচ্ছে 6 জন ওপেনার, পারপাস কি আমি শিওর না। কোন পজিশনে তারা ব্যাট করে, হোয়াট রোল উইল দে ফিল, বা এটা করে তারা কি প্রুভ করবে, আই ডোন্ট নো। নিচের দিকের জায়গায়, যে জায়গাটা অ্যাকচুয়ালি সেন্সিটিভ। আচ্ছা, এই স্কোয়াডটা বাদ দিয়ে লেট মি ফার্স্ট ভেরি কুইকলি গিভ আ রান অফ কারা কারা রেস্টেড এবং কারা কারা বোনাফাইড ওয়ার্ল্ড কাপে থাকবেই থাকবে, ওই ধরনের রেস্টেড প্লেয়ার্স। নট টকিং অ্যাবাউট দ্য শামিমস অর দ্য আফিফস, আই থিঙ্ক দে আর নট কামিং ব্যাক, বা নাইম শেখ। তারা যে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ এবং এই স্কোয়াডেও নাই, তার মানে দে আর নট ইন কনসিডারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এদেরকে বাদ দিলাম। সো সাকিব আল হাসান রেস্টেড,
মুশফিকুর রহিম রেস্টেড, নাজমুল হোসেন শান্ত ইজ রিকভারিং, মেহেদী হাসান মিরাজ ইজ রেস্টেড, সো 4 জন গেল, এন্ড দেন দ্য 3 পেস বোলার শরীফুল, তাসকিন এন্ড হাসান মাহমুদ। তো আমার কাছে মনে হয় যে এই 7 জন ডেফিনেটলি যাচ্ছে, ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। সো তার আগে দেয়ার বিং রেস্টেড। সো এই 7 জনকে রেস্ট দেওয়ার কথা যদি আমরা বলি, তাহলে 15 জন থেকে 7 জন বাদ দিলে বাকি থাকে 8 জন। সো এই 8 জনের মধ্যেও এই স্কোয়াডের মধ্যে আই সি সাম প্লেয়ার্স যারা হচ্ছে নিশ্চিত যাবে। ফর এক্সাম্পল মুস্তাফিজুর রহমান, think he's going to go as the fourth pace bowler. Tamim Iqbal, if he's fit, he'll definitely go. So 9 জন হয়ে গেল, and then লিটন দাস is another one, 10 জন। একজন লেফট আর্ম স্পিনার তো তারা রাখবেই, সো নাসুম ইজ ডেফিনেটলি দেয়ার, 11 জন। আলটিমেটলি উই সি যে 4টা পজিশন থাকতে পারে বা 4টা জায়গা, ইনফ্যাক্ট তাওহিদ হৃদয় যাচ্ছে ফর শিওর, সো 12 জন। 3টা পজিশন বেসিক্যালি থাকে যে জায়গায় any of all these players, any three can make an entry into that squad. এবং সেই জায়গাতে আমি বলবো যে এই এশিয়া কাপের লাস্ট ম্যাচটায় তানজিম হাসান সাকিব এমন একটা পারফরমেন্স দিয়েছে, আই থিঙ্ক উইথ হিজ ব্যাটিং প্রাওয়েস অলসো, মানে একটা কিন্তু দরজায় হিজ নকিং, you're looking for a pace bowler who can bat a bit lower down the order. I think I can do the job. I can be the Saifuddin for this World Cup. মানে এরকম একটা ভাব ওর খেলার মধ্যে, and you see his pace bowling. এটা কিন্তু সৌম্য টাইপের পেসার না, আমরা যে পেস বোলিং অলরাউন্ডার বলি, this is not a 120-ish কিলোমিটার পার আওয়ার স্পিডের বোলার না। তানজিম হাসান bowls around 140 clicks. ব্যাটিং এও he came at number 10 লাস্ট ম্যাচটায়। আর সাজ্জাদ, শাহনুর, you've seen the kind of shot that he played, ওই যে 6টা সে মারলো, ইটস মানে অতিরঞ্জিত না হলেও আমার কাছে অন্তত মনে হয়েছে ইট ওয়াজ কোহলিশ। একটা 140 ক্লিকস ধরনের গতির বল চেস্ট হাইটের কাছাকাছি, হিটস ইট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফর 6, মানে আমার কাছে ইট লুক ভেরি অ্যামেজিং। মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ সার্টেন লেভেল অফ ব্যাটিং স্কিল, এই ধরনের শট এক্সিকিউট করা সম্ভব না। অলদো ইটস ওয়ান অফ, একটা ম্যাচের কথাই আমি বলতেছি, বাট আই থিঙ্ক হি গেভ আস আ লট অফ হোপ যে এমন একজন ব্যাটার লোয়ার ডাউন দি অর্ডার। আমরা হয়তো তাসকিনকে যে মোল্ডে ইমাজিন করতাম, মেবি হি ইজ অলরেডি, মানে ওর ওই ব্যাটিং প্রাওয়েসের জন্য হি কুড বি দ্যাট ফিফথ চয়েস, যেটা একজন বলতেছিল যে এবাদতের জায়গায় সে আসতে পারে কিনা। সো ইফ ইউ নিড আ ফিফথ বোলার, হি কুড বি দেয়ার অ্যাজ ওয়েল, বাট ওই 3টা স্পটের জন্য সে একটা মোটামুটি দাবিদার হয়ে বসে আছে আমার কাছে লাগে। এন্ড দেন ব্যাকআপ ওপেনারের দিক থেকে আই রিয়েলি ডোন্ট সাপোর্ট ব্রিঙ্গিং ব্যাকআপ ওপেনার্স যাদের আর কোনো রোল নাই। ফর এক্সাম্পল এনামুল হক বিজয়, ফর এক্সাম্পল ছোট তামিম, ফর এক্সাম্পল জাকির, এগুলো আমি মানে আই ডোন্ট প্রেফার যে তাদেরকে নেওয়া উচিত। আই উড রাদার প্রেফার কি রোল, ফিল্ডিং, হ্যাঁ কিপার, ওই তো এখন এই রোল তো সবারই। ওই ছোট তামিমও তো খুব দারুণ দারুণ 2টা ক্যাচ ধরলো, সো বেসড অন দ্যাট সেও বলতে পারে যে ভাই আমাকে চান্স দেন। 2007-এ যেভাবে তামিম ইকবাল চান্স পেল, আমি ওইভাবে চান্স পেতে চাই, আমি ছোট তামিম। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ এমন কিছু প্লেয়ারদের মেবি নেওয়া উচিত অ্যাজ ব্যাকআপ ওপেনার্স, যাদের আরো একটা ডুয়াল রোল বোধহয় তারা রাখতে পারে। এনামুল বিজয় অ্যাটলিস্ট সে কিপার কোর্টটাতেও থাকতে পারে, যে হ্যাঁ হি ক্যান বি আনাদার কিপার। যদিও মুশফিক, লিটন 2 জন কিপার আছে, তারপরেও যদি লাগে একজন তাকে রাখা যেতে পারে অ্যাজ এন ওপেনার যে কিপিং পারে। বাট আই উড প্রেফার, এখন আমি জানি এটা নিয়ে অনেকেই হাসাহাসি করবে, যে একজন তো কমেন্টে লিখলোই, ওয়ান অফ আর অ্যাটেন্ডেন্স আজকে যারা দেখতেছে তাদের মধ্যে, যে সৌম্য কি করলো আসলে, কিসের বেসিসে সে আছে। আমার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে সৌম্য হ্যাজ দ্য কোচেস ট্রাস্ট। এখন হি ইজ দ্য কোচেস ট্রাস্টেড প্লেয়ার, জাস্ট লাইক শামীম পাটোয়ারি ওয়াজ মেবি সাকিবস ট্রাস্টেড প্লেয়ার। মানে ওডিআই ক্রেডেনশিয়ালস না থাকার পরেও, ওই বিপিএল এও আহামরি কিছু না করার পরেও শামীম পাটোয়ারি গট হিজ কল, এবং সেখান থেকে হি কেম ইন এন্ড ডিড নট পারফর্ম। তো ওই জায়গাতে আমি বলবো যে সৌম্যই অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে আমি বলবো ওডিআই ক্রিকেটে অ্যাটলিস্ট ওই চান্সটা রিসেন্ট টাইমে পায় নাই, যেটা অন্যরা পেয়ে গেছে, এশিয়া কাপে পেয়ে গেছে কয়েকজন। সো আই থিঙ্ক দিস শুড বি অ্যান অপরচুনিটি। নিউজিল্যান্ড সিরিজে যদি সৌম্য ভালো কিছু করতে পারে, আই নো আজকেও প্র্যাকটিস ম্যাচে হি মেড আ ডাক বল হাতে, হি গট 2 উইকেটস, সেটাই খবর পাইলাম। বাট প্র্যাকটিস ম্যাচেস আর প্র্যাকটিস ম্যাচেস, ওই বিষয়টা না গিয়ে ইফ হি গেটস আ চান্স এগেইনস্ট নিউজিল্যান্ড এন্ড ইফ হি ডাজ ওয়েল, 3টার মধ্যে 2টাতেও যদি ভালো করে, আমার মনে হয় হি হ্যাজ আ গুড চান্স টু গো থ্রু as a backup opener slash bowling fast bowling option as number 6. And then মাহমুদুল্লাহ রিয়াদ, obviously আমরা স্কোয়াডের যে ছবিটা, আই ডোন্ট নো শাহনুর কোত্থেকে তুমি এটা বের করছো, বাট মাহমুদুল্লাহকে খুব হাইলাইট করে দেওয়া এই স্কোয়াডের জায়গাটায়। সো এই মাহমুদুল্লাহ ইজ অ্যানাদার ওয়ান, যে আসলে আফিফ দিয়া হলো না, শামিম দিয়া হয় নাই, ইয়াসির রাব্বি দিয়া হয় নাই, আরেকজন শেখ মেহেদী, ইন্টারেস্টিং, অ্যানাদার ইন্টারেস্টিং পিক। মানে
তিনটা স্পটের জন্য অ্যাটলিস্ট 6-7 জন প্লেয়ার আছে, আউট অফ দি 6-7 তিনজন চান্স পাবে। সো আর আই ডোন্ট শেখ নো, মানে মেহেদী মাহমুদুল্লাহ শুড অলসো বি কিন্তু ইন বেসড অন এক্সপিরিয়েন্স, তাই না? মানে ওকেও শেখ তো আসলে মেহেদী বাদ কিন্তু দেওয়ার অপশন নাই। শেখ মেহেদী হ্যাঁ, কিন্তু গো হেড। কোচের গুড বুকে অলরেডি চলে আসছে। হুম। ওর ওর স্পেশালি ওর অ্যাটিটিউডের জন্য আমার কাছে তো এই আচ্ছা, এই স্কোয়াডের দিক স্কোয়াডে থেকে যদি সাজ্জাদ, এই স্কোয়াডের মধ্যে তোমার কি মনে হয়, মানে কাদের আসলে পয়েন্ট প্রুভ করার বেশি? মানে আমি অবভিয়াসলি তামিম রিয়াদের খেলা দেখার জন্য আইল বি ইন্টারেস্টেড টু সি যে তারা কি করে, ওদের কামব্যাকে তারা কি করতেছে। লিটন ফর্মে ফিরবে কিনা, দ্যাটস অ্যানাদার পয়েন্ট অফ থট প্রসেস, যে ভালো করবে কি করবে না। তাওহিদ হৃদয়কে নিয়ে খুব একটা টেনশন নাই, বাট যারা বাইরে আছে, এশিয়া কাপের স্কোয়াডে যারা ছিল না আর এবার যারা চান্স পাচ্ছে, তাদের মধ্যে রিয়াদ তামিম বাদে মানে হু ডু ইউ থিঙ্ক মানে তাদের উপর চোখ রাখতে হবে যে তারা এমন কিছু করে ন্যাশনাল টিমে জায়গা পেতে পারে মেবি ওয়ার্ল্ড কাপের জন্য? আচ্ছা, আমরা আমরা নিজেদের কোয়েশ্চেন না করে ভাই, মানুষের কোয়েশ্চেন আছে ওয়েটিং। ও মানুষ, আমরা রাইট রাইট। আমরা আমরা মানুষের কোয়েশ্চেন গুলি না পড়ে নিজেদের কোয়েশ্চেন করলে লাইভ করে মানে ইট ওয়ন্ট বি এনি ডিফারেন্ট। We've got a lot of questions. আমি মাঝখানে হারাই ফেলছিলাম, but I'm still trying to sift through. একটা যেরকম রাহিনের কমেন্ট আমি দিলাম যে ওই সাকিবের রেলেভেন্ট একটা কমেন্ট ছিল যে সাকিবের সিক্সটা রিমাইন্ডেড হিম অফ কোহলির সিক্স ভার্সেস হারিস রফ ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। আর কমেন্টের মধ্যে দেখছি যে দুজনের মধ্যে ঝগড়াও হচ্ছে, মনে হয় ঝগড়াঝাটি করেন না ভাই, ইটস জাস্ট আ ফিউ অফ আস, ঠিক আছে? এক বানান ভুল হইতেই পারে মানুষের, মানে সবার তো সব বানান একদম যে পারফেক্ট হবে তা না, আপনি কথাটা বুঝতে পারলেই হইলো। আচ্ছা, ইম্পর্টেন্ট কমেন্টগুলি পড়ি অ্যান্ড দেন লেটস মুভ অন। আমরা অনেকক্ষণ ধরে পেঁচায়, মানে 46 মিনিটস হয়ে গেছে, উই হ্যাভেন্ট কাভার্ড ইভেন 20%, উই ভেরি ব্যাড, শেম অন আস। সো কোত্থেকে যে ধরি যে আমি হারাই ফেলছি আবার কমেন্টস, বিকজ আরো নতুন কমেন্টস আসছে। আচ্ছা, এইখান থেকে ধরি যে মোহাম্মদ একটা ইম্পর্টেন্ট কমেন্ট আসছে কাজী মামুন। আচ্ছা, ওকে ঠিক আছে, ওটা তাইলে একটু পরে বলি, বিকজ আমি কমেন্টগুলি তো ধরছি এখন, আই ফাইনালি ফাউন্ড দ্য কমেন্টস। আচ্ছা, মোহাম্মদ নাইম হাসান বলছে স্পোর্টস জার্নালিস্ট হওয়ার কিছু টিপস দিবেন ভাইয়ারা কাইন্ডলি। টিপস কি? স্পোর্টস ফলো করেন, ক্রিকেটের বাইরেও খেলা আছে, আর অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে আপনি নিজের কিছু একটা স্টার্ট করে ফেলেন। এখনকার স্পোর্টস জার্নালিস্টরা, মানে সবচেয়ে বড় টিপস যেটা আমি দিতে পারি, টিপস বললাম, সবচেয়ে বড় টিপ যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে যে নিজের প্ল্যাটফর্মে, মানে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে করে, ইফ ইউ ক্যান ফাইন্ড নিউজ, অথেন্টিক ইনফরমেশন, ক্রস চেক করে স্টার্ট পোস্টিং, স্টার্ট রাইটিং ইউর সেলফ, স্টার্ট ডুইং ভিডিওস ইউর সেলফ, যেটা ঠিক মনে হয় সেটা দিয়ে। বাট ঠিক মনে হওয়ার পরে মানে ওটা অ্যাটলিস্ট ইট শুড বি কালচার্ড, ইট শুড বি গুড ইনফরমেশন। অনেকেই আছে যে নিজে নিজে করে উইথাউট অ্যাকচুয়ালি রিয়েলাইজিং যেটা ভালো না খারাপ, বাট দ্যাট উড বি মাই সাজেশন, যে স্টার্ট ডুইং ইট ইউর সেলফ। সাইদুল বাশার, আই ফিল স্যাড ফর মোসাদ্দেক। হ্যাঁ, সবাইরে ব্যাক করাইলো ফর নিউজিল্যান্ড সিরিজ এক্সেপ্ট মোসাদ্দেক। হোয়াট ডু ইউ ফিল? আই থিঙ্ক এটা হার্ড ডান ফর হিম, বিকজ আই থিঙ্ক হি See you ডিজার্ভড later অ্যান দিছো অপরচুনিটি। cover page or Facebook cover page he said see you later, so I don't know what that means. Of course it means যে ও মন খারাপ করছে, বিকজ না, I think অন্যরা he wants to কি hint যে সে করলো? চান্স পেয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপ পরে, even not being here. মানে anything can happen in Bangladesh. ব্ল্যাক ডিপিও রাখছে। হ্যাঁ, ও এটাও মানে ভবিষ্যৎ অন্ধকার এই ধরনের কিছু বোঝাতে হ্যাঁ। পারছে। হ্যাঁ, অ্যান্ড আমার মোসাদ্দেকের জন্য আই পার্সোনালি ফিল লাইক ও কিন্তু ওই নাম্বার 6-7-এ বাংলাদেশের হয়ে লাস্ট কয়েকটা ইনিংস যেটা দেখছি বা ইভেন বিপিএল এ, সে কিন্তু নিজের ব্যাটিংটাকে আমার মনে হয় একটু ফাস্ট করছিল। সো হি উড হ্যাভ বিন আ বেটার ক্যান্ডিডেট দেন দ্য লাইকস অফ শামিম পাটওয়ারি মেবি ইন দ্যাট পজিশন। না, তার প্লেসটা আমার মনে হয় শেখ মেহেদী is hard, like going hard for that place আর কি। মোসাদ্দেকের জায়গাটায় শেখ মেহেদী is going very hard, and I think currently right now if we talk about today, শেখ মেহেদী is a favorite ওই জায়গাটা আমার মনে হয়। আচ্ছা, অঙ্কন ঘোষ অর্ঘ বলছে যে I got your point, but some of the journalists are acting as agents to select some specific players. হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝছি, এগ্রি করি। ইভেন জার্নালিস্টরা অনেকে যারা পেজ চালায় তারাও আই বিলিভ প্লেয়ারদের কাছ থেকে এরকম টাকা পায়। এটা আমি জানি না, বাট মানে I see a lot of bias in বায়াসটা হয়, হ্যাঁ বায়াসটা হয় মূলত তারা প্লেয়ারদের কাছ থেকে অনেকেই সাপোর্ট পায়, মানে আর্থিক সাপোর্ট পায়। সো এটাই বাস্তবতা যে বাংলাদেশে মানে ইন দ্য নেম অফ জার্নালিজম অনেক জার্নালিস্টই অ্যাকচুয়ালি প্লেয়ারদের এজেন্ট হিসাবেও কাজ করেন, প্লেয়ারদের পক্ষে বিপক্ষে, মানে পক্ষে যা বলার যতটুক যা করার করে। যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দের ইজ আ স্পেসিফিক পার্সন যে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের
গুণগান গায়, এবং সে সব মানুষের কাছে মোটামুটি গালি খায়, বাট হি ইজ পপুলার নাও অ্যান্ড হি ইজ অলসো কোট আনকোট জার্নালিস্ট. So even they are admitting that they were trying to do to get players selected. ওইটাই যে anyways সবুজ আহমেদ বলছে যে হার্ট পিক্সেল টিভি কি বন্ধ? চ্যানেলটাতে আমরা আর কন্টেন্ট দিব না, আমরা এখন আলাদা আলাদা করে নতুন দুটো চ্যানেল খুলেছি, সিলি পয়েন্ট আর হট্টগোল. সিলি পয়েন্টে কন্টেন্ট বেশি দেওয়া হচ্ছে, হট্টগোলে দেওয়া হয় না, বাট নাও দ্যাট স্ট্রিমইয়ার্ড ইজ ব্যাক. আই বিলিভ এখন থেকে আমরা ম্যাচ শেষে উইল ডু মোর লাইভস. আজকে যেরকম আর্সেনালের ম্যাচ শেষে একটা অপরচুনিটি ছিল, বাট আজকে যেটা আমরা সিলি পয়েন্ট প্ল্যান করেছি সেটার জন্য আর ফুটবল নিয়ে করা হয়নি, বাট সামনে আমরা ফুটবল নিয়ে আরও বেশি কন্টেন্ট করব. লিখন মিয়া বলছে ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো করার চান্স আছে কি না, এটা একদম লাস্টের দিকে আমরা যাব আলোচনায়. হট্টগোলের ভিডিও আর আসবে না? আসবে, এই যে মাত্র বলে দিলাম. রেডিও ইন্ডাস্ট্রি কি ডেড? অলমোস্ট নাই. মানে ডেড বললেই যে কম হয় তা না, বিকজ এই যে আমরা যে লাইভগুলি করি এই জিনিসটাই আগে আপনারা রেডিওতে হয়তো বা শুনতেন, বাট এখন এই যে এত সফটওয়্যার প্রযুক্তি সব কিছু থাকার কারণে এখন জিনিসটা আসলে এমনভাবে শিফট করেছে যে উই ডোন্ট লিসেন টু দ্য রেডিও, আমরা সব কিছু অনলাইনেই মোটামুটি, মানে আমি পডকাস্ট যেরকম অনলাইনে দেখি বা শুনি সব ইউটিউবে. সো আমি যেটা করি সেটাই আমি হয়তো বা অন্যদেরকে ডেলিভার করানোর চেষ্টা করবো. বান্না দ্য কপি ক্যাট, হাউ উড ইউ গাইজ রেট দ্য বোলিং পারফরমেন্স অফ বাংলাদেশ ইন দি এশিয়া কাপ? I would give it a solid 7 out of 10, and especially লাস্টের দিকে সাকিবের বোলিং পারফরমেন্স ওইটাকে আর কি 6.5 থেকে 7-এ নিয়ে যায়. It could have been even better perhaps. বোলিং সিলেকশন নিয়ে আমার আপত্তি আছে, সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে আমার আপত্তি আছে. শ্রীলঙ্কায় যে ম্যাচগুলো খেলা হচ্ছে সেখানে সে মুস্তাফিজকে রেগুলারলি ইউজ করেনি, স্পেশালি ইন দ্য ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা. আই বিলিভ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হারার পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে সাকিবের ক্যাপ্টেন্সি, বিকজ সে টসে জয়লাভ করে যেটা করেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বা আপত্তি নেই. আমার যেটাতে আপত্তি আছে ব্যাটিং অর্ডারটাকে নিয়ে এরকম মানে ফাইজলামি করা ইন দ্যাট ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো বোলিং চেঞ্জেস বা বোলিং যে লাইন আপটা সিলেক্ট করা অ্যান্ড নট বোলিং দ্য স্পিনার্স এনাফ. যেখানে ওই ম্যাচে দাসুন সানাকার মতন একটা স্লো মিডিয়াম পেস বোলার 3 উইকেট নেয়, গিভিং অ্যারাউন্ড 38 odd runs in his 10 overs. সেখানে সাকিব কোন আক্কেলে, হোয়াট সর্ট অফ ক্যাপ্টেন্সি ইজ দিস দ্যাট ইউ bowl 30 overs with the pace bowlers যারা 6 বা 6+ in over গেছে, although they took a lot of wickets, still it's a matter of runs. ODI cricket is a matter of runs. সো সেখানে যদি রানই দিতে থাকে তাহলে লাভ কি? অ্যান্ড এটা বেসিক ক্যাপ্টেন্সির মধ্যে পড়ে যে আমার যে লেফট হ্যান্ড বোলারটা আছে অ্যাগেনস্ট রাইট হ্যান্ডার্স, আমি যদি মানে কম্বিনেশনের কথা চিন্তা করি কাজে দিবে. শ্রীলঙ্কায় এক গাদা রাইট হ্যান্ডার আছে অ্যান্ড আমি মুস্তাফিজকে রেখে দিছি, বসায় রাখছি ওই ম্যাচে. ঠিক আছে, মুস্তাফিজ অটো চয়েস না, এটা খুব ভালো কথা, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে শ্রীলঙ্কার মতন পিচে ওই পিচটাতে মুস্তাফিজ কাজে অবশ্যই 100 লাগতো. অ্যান্ড যেখানে ওয়েন ইউর দ্য ক্যাপ্টেন অ্যান্ড তোমার ক্যাপ্টেন্সিকে রেট করেই তোমাকে ক্যাপ্টেন দেয়ার আগের থেকে পরিকল্পনা ছিল, বিফোর তামিম অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট অ্যান্ড দেন ডিসাইডেড টু স্টেপ ডাউন ফ্রম ক্যাপ্টেন্সি. যখন এটাই ছিল তখন ইউ হ্যাভ টু বি বেটার, ইউ হ্যাভ টু শো মি দ্যাট ইউ আর ওয়ে বেটার দেন, আমি একটু শেষ করে না, ইউ হ্যাভ টু শো মি দ্যাট ইউ আর ওয়ে বেটার দেন তামিম ইকবাল. আমি যদি সেটা না দেখি, আমি তাহলে কেন একটা পার্সনকে এত রেট করব যার ক্যাপ্টেন্সি নিয়ে এত কথা হচ্ছে? আমার তাকে নিয়ে রেট করার জন্য where do I get the লজিক? আমি জাস্ট আই ওয়ান্ট টু নো যে ওখানে ক্যাপ্টেন্সির থিঙ্কিংটা কি ছিল. অ্যান্ড বারবার যে নাইম শেখের মতন একটা ব্যাটারকে সিলেক্ট করা, বা বারবার যে শামীম পাটোয়ারির মতো একটা ব্যাটারকে সিলেক্ট করা অন্য প্লেয়ার থাকার সত্ত্বেও, আফিফ যেখানে বলছে যে ও টপ অর্ডারে খেলতে চায়, অ্যান্ড সবাই বলছিল তামিম এই সেম জিনিসগুলির জন্য বাইরে থেকে কম জিনিস করেও গালি খাইছে ফ্যানদের. সো ওয়াই নট দ্য সেম এনার্জি ফর দ্য টু প্লেয়ার্স? ওয়াই দ্য ডিসক্রেপেন্সি? কারণ তামিমের বেলায় ক্যাপ্টেন্সিতে ও এর থেকেও কম দোষ করলে ওকে গালি খাইতে হয়েছে যে এই প্লেয়ারের প্রেফারেন্স এইটা করে, এইটা ভুল করে, ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি. এখানে আমি তো কোনো প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি দেখতেছি না. মিরাজকে টপ অর্ডারে নামানো তো এটা তো কোনো অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির লক্ষণ না, এটা তো ডিফেন্সিভ ক্যাপ্টেন্সির দিকেই যায়. Someone please explain to me. Shazzat, you wanted to say sorry, but আমার অনেক কিছু বলার ছিল, পয়েন্ট বাই পয়েন্ট, প্লিজ প্রুভ মি রং. আচ্ছা, না আমি তোমার অন্য কোনো কিছু না, আমি শুধু মুস্তাফিজের ওই জায়গাটাতে একটু কথা বলতে চাচ্ছি.
মুস্তাফিজের ব্যাপারটা আমি বলবো কি, এইখানে আমি তোমার সাথে কিছুটা এগ্রি করি আবার কিছুটা এগ্রি করি না। কিছুটা এগ্রি করি কি, ওই জায়গায় হ্যাঁ হয়তোবা মুস্তাফিজ থাকলে কিছু কিছু জায়গায় কিছু কিছু পয়েন্টে ও আরেকটু বেটার ইয়ে করতে পারতো, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি মুস্তাফিজের পুরো ক্যারিয়ারের দিকে যদি আমরা দেখি, সে আসলে সবসময়ই ওই পুরানো বলেই সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল। এন্ড শ্রীলঙ্কায় তো রাইট হ্যান্ডেড প্লেয়ার বলি, বেশি। আমি শেষ করি আমি শেষ করি হ্যাঁ, শেষ করি। ইয়া 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 শিওর। রাইট হ্যান্ডার প্লেয়ার হোক লেফট হ্যান্ডার প্লেয়ার হোক, মুস্তাফিজ ফর সাম রিজন নতুন বলেও ইনএফেক্টিভ, সেটা ডানহাতি ব্যাটার বামহাতি ব্যাটার যেটাই হোক সে মার খায়। মিডল ওভারেও সে ইনএফেক্টিভ। মুস্তাফিজকে তোমার কাজে লাগানোর একমাত্র জায়গা হচ্ছে এট দ্য ব্যাক এন্ড অফ দ্য ইনিংস। সো টি-20তে মুস্তাফিজ খুব সুন্দরভাবে ব্লেন্ড ইন হয়ে যায়। মাত্র 4টা ওভার, হয়তোবা পাওয়ার প্লে পরে 6 বা 7th ওভারে তাকে একটা করানো হয়, বাকি সবই হয়তো লাস্ট 10 এর মধ্যে ঢুকে যায় 3টা ওভার। কিন্তু যখন ইউ হ্যাভ 10 ওভার্স একটা বোলারকে, তুমি নিশ্চয়ই 30 থেকে 50 পর্যন্ত এক সাইডে টানা একজন পেসারকে 10 ওভার করাবা না। সো দেখা যায় কি ওকে 3-4 ওভার প্রথমে করাইতে হয়। ওই 3-4 ওভারে সে সবসময়ই মোটামুটি এক্সপেন্সিভ থাকে। বাকি 7 ওভারকে তুমি যদি কোনো কারণে তাকে মিডল ওভারে আনতে চাও, হ্যাঁ, কারণ মিডল ওভারে আজকে একটা কমেন্টও ছিল, মোস্ট প্রবাবলি কাজী মামুনের বা অন্য কারো একটা কমেন্ট ছিল যে এবাদতের রিপ্লেসমেন্ট এট দ্য সেম টাইম মিডল ওভারে উইকেটের একটা ব্যাপার, একটা কমেন্ট ছিল। ওই জায়গাটাতেই আমি আসি, ওই জায়গাটাতেই মুস্তাফিজ মার খেয়ে যাচ্ছে এই জায়গাটাতে, এই টিমটাতে। মিডল ওভার্সে মুস্তাফিজ যখন আসবে, মানে মিডল ওভার্সে একজন পেসারকে কেন আনা হবে, একজন ক্যাপ্টেন কেন পেসারকে আনবে? লুক অ্যাট ইংল্যান্ড 2019 ওরা কি করছে, লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে আসছে। হ্যাঁ, ও মিডল ওভারে কিন্তু উইকেট বের করে আনতো। মুস্তাফিজ কিন্তু মিডল ওভারে উইকেট বের করতে পারে না। ইদার সে রান কন্টেন্ট করতে পারে কিছুটা, আর যদি সেটাও না পারে সে উল্টা আরো যদি কোনো ইয়ে হয়, প্রেসার থাকে ব্যাটিং টিমের উপরে, সেটা আলগা হয়ে যায় আনফরচুনেটলি। হ্যাঁ, ডেথ ওভারে মুস্তাফিজ আনপ্যারালাল, আমি এটাতে একদম সবার সাথে এগ্রি করব। কেউ আমার সাথে এগ্রি না করলে তার সাথে ফাইটও করব। হ্যাঁ, ডেথ ওভারে মুস্তাফিজ আনপ্যারালাল। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, when you play someone like হাসান মাহমুদ, সে তোমাকে নতুন বলে তাসকিনা শরীফুলকে তুমি মনে করো ইউজ করলা। সো হাসান মাহমুদ তখন ফর এক্সাম্পল যে মেবি 10 ওভারের পরে 3-4 ওভারের একটা স্পেল একজন স্পিনারের সাথে মিক্স করে করলো। সো এখানে তোমার মোটামুটি 20 ওভার পর্যন্ত কভার হয়ে গেল। এরপরে হাসান মাহমুদকে ইউ ক্যান ব্রিং ব্যাক হিম 30 থেকে 35-এর মধ্যে আবারও কিন্তু 2-3টা ওভারের একটা স্পেল করাইতে পারবে ওকে দিয়ে। কারণ ওই সময় হাসান মাহমুদ ইজ সামওয়ান যে হচ্ছে তোমাকে উইকেট এনে দেওয়ার সম্ভাবনা মুস্তাফিজের চাইতে বেশি। এট দ্য সেম টাইম হাসান মাহমুদ ইজ ভেরি গুড এট দ্য ডেথ অ্যাজ ওয়েল। মেবি মুস্তাফিজের মতো ভালো না, বাট হি ইজ গুড এট দ্য ডেথ অ্যাজ ওয়েল। যার কারণে হাসান মাহমুদ এই জায়গায় একটা এক্সট্রা এজ পেয়ে যাচ্ছে ওভার মুস্তাফিজ, আনলেস দ্য উইকেট বিহেভস লাইক ইট বিহেভড ইন দ্য ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া। কেন বলতেছি, ইন্ডিয়ার সাথে ওইটাতে পুরোপুরি স্পিনাররা মাঝখানে পুরাটা কাভার দিয়ে ফেলছে, উইকেটও তুলছে স্পিনাররা। কিন্তু তুমি মডার্ন ডে ক্রিকেটে সবসময় এমন উইকেট পাবা না যেখানে তোমার মিডল ওভারে স্পিনাররা উইকেট পাবে, স্পিনাররা রান কন্টেনশন করবে। কিন্তু তুমি যদি উইকেট চাও তখন কিন্তু তোমার মিডল ওভারে একজন পেসার লাগবে, সেটা মেবি হাসান মাহমুদ হইতে পারে, সেটা ফিট থাকলে এবাদত হইতে পারতো। কিন্তু মুস্তাফিজ ইজ নেভার দ্যাট প্লেয়ার যে মিডল ওভারে তোমাকে উইকেট নিয়ে আসবে। ওই জায়গাটাতে আমার মনে হয় মুস্তাফিজ হাসান মাহমুদের চাইতে পিছায় যায়। রাইট। সো আমি জাস্ট ফর নাম্বার সেক আমি আর কি আই লুকড এট দিস ওই দিন ম্যাচ শেষে তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ ওরা যে টানা ওভারগুলো বোলিং করছে দে অল ওয়েন্ট এট 6 or above, ঠিক আছে? অ্যান্ড আমি এটা মানে মুস্তাফিজকে না, আমি জাস্ট এটা শ্রীলঙ্কান বোলিংয়ের সাথে আমি তুলনা করে দেখাইতে চাই। দাসুন সানাকা তার 9 ওভার 28 রান 3 উইকেট। All I'm trying to say is my entire point is that Sri Lanka obviously তারা হোম কন্ডিশনসের অ্যাডভান্টেজটা নিচ্ছে, বাট দে রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ দ্য সর্ট অফ উইকেট যেখানে আসলে 3টা ফাস্ট বোলার খেলানোর প্রয়োজন নাই। ওরা 3টা ফাস্ট বোলার লাইন আপে সেইভাবে করে ইউজও করে নাই। হোয়াট দে ডিড ইজ, ভাই শুনো আমি বলি, তুমি যে কথাটা আগে বলছো সেটাই এখন তুমি নাম্বারস নিয়ে আসতেছো, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে দাসুন সানাকা যে কাজটা করছে তুমি মুস্তাফিজ এই কাজটা করে দিতে পারবে, এই ভরসা তার উপর আনফরচুনেটলি রাখতে পারতেছো না। সেই দিন শুনো দাসুন সানাকা সেদিন নতুন বলে উইকেট পাইছে, মিডল ওভারসে উইকেট পাইছে, লাস্টে দিয়ে এসে চেক দিছে। সো 3টা ডিফারেন্ট স্টেজে দাসুন সানাকা পারফর্ম।
এই জায়গায় মুস্তাফিজ পিছায় আছে, দ্যাট ইজ হোয়াই মুস্তাফিজ ওই জায়গায় ঢুকতে পারতেছে না। I got your হ্যাঁ, point. সেই দিন হাসান মাহমুদ, তাসকিন, শরীফুল তিনজনই 6 এর উপর রান রেট হয়ে গেছে, হোয়াটএভার হয়ে গেছে। কিন্তু এনি ডে তুমি যদি আমাকে বলো যে পিচে স্পিন অত বেশি ধরে নাই, আমি ওডিআইতে হাসান মাহমুদকে হয়তো আগাই রাখবো মুস্তাফিজের জন্য, অনলি বিকজ অফ হিজ এবিলিটি অফ টেকিং উইকেটস ইন দ্য মিডল ওভার্স। Yeah. No, I got your point, Shazzat. What I'm saying is that I'm not talking about just Mustafiz. I'm saying ওই ম্যাচে তিনজন পেসার ফাস্ট বোলারকে খেলানোর কোনো প্রয়োজনই ছিল না। ইউ টেক টু আউট, ব্রিং ইন মুস্তাফিজ, ব্রিং ইন দি এক্সট্রা স্পিনার। যেরকম লাইন আপটা ইন্ডিয়ার সাথে অনেকটু ছিল, দ্য বোলিং লাইন আপ, হ্যাঁ, থার্ড ম্যাচে কিন্তু বাংলাদেশ বোলিং লাইন আপটা মোটামুটি একদম ঠিক করছে, অ্যাপার্ট ফ্রম মেকিং দ্য ব্যাটিং অর্ডার রাইট। এই ম্যাচটাতে এগেইনস্ট শ্রীলঙ্কা নট ওন ডিফারেন্ট ছিল শাহনুর, হ্যাঁ উইকেট আমি একটু ছোট করে বলি হ্যাঁ। আই থিংক শাহনুর অনেক র্যাঙ্ক করে ফেলছে। দ্য থিং ইজ, যখন ওই তিন পেসার ফিট থাকবে, বা ইফ উই প্ল্যান টু প্লে আর ফিট প্লেয়ার্স, ওই তিন পেসার প্রত্যেক ম্যাচ খেলবে। ইন্ডিয়ার সাথে ওই তিনজনকে আমরা রেস্ট দিছি, এন্ড শুধু ওই দুইজনই বাকি ছিল যারা খেলতে পারবে। ইফ দেয়ার ওয়াজ অ্যানাদার পেসার ইন আওয়ার স্কোয়াড, আই থিংক সাকিব উড হ্যাভ গন উইথ 3 পেসার্স। মানে আই ডোন্ট থিংক যে খুব কন্ডিশন চিন্তা ভাবনা করে ওইটা নেওয়া হয়েছে। ইট ওয়াজ জাস্ট দ্যাট রেসিডুয়াল ছিল মুস্তাফিজ এন্ড তানজিম হাসান সাকিব, এন্ড দে গট देयर চান্স। আর বাংলাদেশের যেহেতু কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার নাই, like Hardik Pandya or Shardul Thakur, we don't have that option. So either that wasn't my point. Pacers or that wasn't not. my point. So last match Indiaর সাথে it's not that it was a tactical decision যে আমরা স্পিনার বেশি খেলাবো, দুজন পেসার খেলাবো। আমাদের তো পেসারই নাই। We decided to rest the 3. যদি তিন পেসার ফিট থাকতো, তিন পেসারই খেলতো। I don't think সেখানে তখন যে শেখ মেহেদী মেবি চান্স পাইতো না, মেবি ওর জায়গায় একটা পেসার থাকতো। Played at number 8, right? So এই তিন পেসার নিয়ে I don't have a problem. এখন ঘটনা হচ্ছে তুমি বলতেছো amongst these 3 কাকে সিলেক্ট করতে হবে। If that's the case, then it's a different thing. But I don't think Bangladeshi bowling lineup would be stronger. না, that match, this match আমি জানি না। এই কলম্বোর একই মাঠে each pitch behaves differently, man. একটা উইকেটে হচ্ছে দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। I've watched nearly every ball of the Asia Cup, so ওই পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে I saw the same ground with a different pitch turning like anything, and then the same ground behaving different in the day and different under lights. ওই জায়গায় পেসার রাখার একটা সুবিধা পাচ্ছে, যেটা তুমি বললা। দাসুন সানাকা কিন্তু র্যান্ডমলি উইকেট গুলা পায় নাই বাংলাদেশের এগেইনস্টে। The ball was doing something for the Pacers much more than what it did for Bangladeshi Pacers during the daytime. এজন্যই teams usually won the toss and batted first. আজকেও শ্রীলঙ্কা won the toss and batted first. The only reason is চেস করতে পারবে না 250 প্লাস হইলে। So that's the thing. আমার কাছে মনে হয় না যে হ্যাঁ সেম জিনিসটা exactly. So রাতের বেলায় it's tough, দিনের বেলা হইতো না। It's রাতের বেলায় it's tough, and রাতের বেলায় actually বেশি পেসার থাকাই বেটার। এখন বাংলাদেশ যেটা করছে, it was a different case ইন্ডিয়ার সাথে, because they had 2 pacers available. আমার কাছে এটাই মনে হয়েছে। But if you tell me যে কোন বোলিং লাইনআপটা স্ট্রংগেস্ট, I can recall your own thoughts. Remember the podcast আমরা 1.5 মাস আগে করলাম। শাহনুরের লাইনআপ was the only lineup যেখানে 4 পেসার থাকবে, and then now হঠাৎ করে এসে বলতেছে যেহেতু ইন্ডিয়া হচ্ছে কন্ডিশন বুঝে 2 পেসার। What do you mean by no আমাদের বেস্ট I'm not talking about India. So best প্লেয়ারদের রাখতে হবে আমাদের বেস্ট প্লেয়ারদেরকে খেলাতে হবে। 3 পেসার লাগবে আমাদের যে কোনো কন্ডিশনে। I'm not saying that they're not your best players, they're not Bangladesh's best players or pacers, যে তারা ফার্স্ট চয়েস না। I'm not saying that they're not. All I'm saying is that আমার কাছে লাইনআপটা it didn't sit right with me in the match against Sri Lanka. আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ম্যাচে যেখানে শ্রীলঙ্কা খেলা হয়েছে, I thought Mustafiz would get more games. এখন হ্যাঁ হইতে পারে যে he is not the bowler that he used to be, সে মিডল ওভার্সেও রান খায়, সে স্টার্টিংয়েও রান দেয়, he is one of those bowlers who's expensive. But I personally feel that Mustafiz aside, we didn't get to see a proper lineup যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের, মানে আমি জাস্ট লাইনআপটা আবার সবাইকে দেখাই, and you tell me if you think that this lineup was good. মানে ব্যাটিংয়ে ওপেন করছে মোহাম্মদ নাইম এন্ড মেহেদী হাসান মিরাজ, 1 ডাউনে লিটন দাস, তারপরে সাকিব, মুশফিক, তৌহিদ হৃদয়ের নাম্বার 6, দেন শামীম হোসেন পাটওয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ. Do you think that this lineup was right for the match against Sri Lanka, especially the batting order?
এইখানে আমি আচ্ছা, যেটা এখন তো বলি আমরা ব্যাটিং এই এ যাচ্ছি। আই থট ইউ আর টকিং অ্যাবাউট দ্য বোলিং। হ্যাঁ না আমি তো বললামই যে বোলিং এ তো আমি কন্ডিশন যে আই এম গোনা স্ট্যান্ড বাই মাই পয়েন্ট যে আমার আমার কাছে মুস্তাফিজ উড বি ইন দেয়ার অ্যান্ড এখানে তিনটা পেসারের জায়গায় মেবি আরেকটা স্পিনার থাকতো যে শেখ মেহেদি থাকতো অ্যান্ড হ্যাঁ, আমার কাছে শামীম। শামিমের জায়গায় আই উড হ্যাভ আফিফ দেয়ার অ্যান্ড ইউ নো আই উড চেঞ্জ আপ মোহাম্মদ নাইম আইড হ্যাভ লিটন ইয়া ভাই ভাই শুনো শুনো, ফার্স্টলি তুমি যেটা বলতেছো যে তুমি মেবি আরেকজন স্পিনারকে নিতা আর হচ্ছে যে মুস্তাফিজকে নিতা, এই জায়গাটাতেই আমি এখানে তোমাকে ডিসএগ্রি করব, কারণ ওই পিচটাই ছিল না যেখানে তুমি একজন এক্সট্রা স্পিনার খেলাবা। সেটা যদি পুরো এশিয়া কাপে কোনো পিচ থাকে সেটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পাইছে, যেখানে তিনটা স্পিনার খেলবে, যেখানে বাংলাদেশের ব্যাটিং এর সময় উই স জাদেজা, অক্ষর প্যাটেল, আরেকজন স্পিনার ছিল না ইন্ডিয়ার, নামটা ভুলে গেলাম, জাদেজা, অক্ষর প্যাটেল, ডানহাতি ছিল মানে কুলদীপ, কুলদীপ না, তিলক ভার্মা বোলিং করছিল কয়েক ওভার। তিলক ভার্মা, তিলক ভার্মা কয়েকবার বোলিং করছিল, ইয়েস। সো ইভেন তিলক ভার্মাও সেই পিচে টার্ন পাইছে। হ্যাঁ, জাদেজা আর অক্ষর প্যাটেল বিশেষ করে মার খেয়ে গেছে, সে যেহেতু বল করে, ঠিক আছে। বাংলাদেশি স্পিনাররা ওই কন্ডিশনটা বেটার এক্সপ্লয়েট করছে এবং দ্যাটস ওয়াই মাঝখানে মিডল ওভারে বাংলাদেশ পুরোপুরি ইন্ডিয়ার উপরে চেপে বসছিল। এই পিচটা বাংলাদেশ আর অন্য কোনো ম্যাচে পায় নাই যেখানে বাংলাদেশ একটা এক্সট্রা স্পিনার খেলাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি যখন দুইটা পেসার খেলাবা, ভাই এবিপি যে কথাটা বললো যে বাংলাদেশের বেস্ট টিমেই এখন, আমিও যেটা বোঝানোর চেষ্টা করলাম যে মিডল ওভারসে উইকেটের ওই পয়েন্ট অফ ভিউ থেকে তিন পেসারেই অ্যাকচুয়ালি আনফরচুনেটলি মুস্তাফিজ এই মুহূর্তে অটোমেটিক চয়েস না। যদি তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ ফিট থাকে, সেখানে তুমি একজন স্পিনার এক্সট্রা খেলাবা এমন একটা পিচে যেখানে কিন্তু সমস্ত স্পিনাররা ওইভাবে সাপোর্টটা পাচ্ছে না যেমনটা আমরা ইন্ডিয়া ম্যাচে দেখছি। সেখানে আবার তুমি দুই পেসারের মধ্যে একজন আনবা মুস্তাফিজকে, যে শুধুমাত্র শেষ 10 ওভারে তোমাকে বা শেষ 15 ওভারে তোমাকে সার্ভিস দিতে পারবে। তাহলে তো এই ম্যাচটা ইভেন 257, তুমি যদি শ্রীলঙ্কার ইনিংসটা দেখো, আমি জানি না ওই ম্যাচটা তুমি দেখছো কিনা, 40 ওভারে, হ্যাঁ 40 ওভার পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কার রান রেট ছিল, রান ছিল 200-র নিচে, আমার এক্স্যাক্টলি মনে বাজে অবস্থা ছিল। সামারা বিক্রমা লাস্টে হচ্ছে হি টুক ইট আউট। হ্যাঁ, বাংলাদেশ মাইর খেয়ে গেছে হচ্ছে যে লাস্টের দিকে তাসকিনের কিছু ওভারে কিছু মাইর খেয়ে গেছে, আর হাসান মাহমুদের স্লোয়ার গুলাও কিন্তু সামারা বিক্রমা তখন পিক করতে পারছিল না, ও পাকনামি কইরা একটা বাউন্সার মেরে ছক্কা খেয়ে গেছে, ঠিক আছে। সো বাংলাদেশ প্রবলেমটা মানে ওই জায়গায় ইভেন 257 ওই পিচে বাংলাদেশ শুড হ্যাভ চেজড ইট, সেটা আলাদা গল্প, সেই জায়গায় আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে শ্রীলঙ্কার ওই রানটা কিন্তু হয়েছে ডিউ টু সাদিরা সামারা বিক্রমাস ফ্যান্টাস্টিক ব্যাটিং। আমি এখানে বোলারদেরকে খুব বা সিলেকশনকে আমি এখানে খুব একটা দোষ দিতে পারতেছি না, কারণ হচ্ছে শেষ 10 ওভারের ওই জায়গাটা বাদে হাসান মাহমুদ সেই ম্যাচে ফিরে আসছে, তাসকিন সেই ম্যাচে ফিরে আসছে, শরীফুল সেই ম্যাচে ফিরে আসছে, এবং টিল দ্য 40th ওভার বাংলাদেশের ফেভারে ম্যাচ ছিল, পুরোপুরি ম্যাচ ছিল বাংলাদেশের ফেভারে। বাংলাদেশে বরঞ্চ শুরুর দিকে একটু যে প্রাথম দিসাঙ্কা আর কুশাল মেন্ডিস একটা পার্টনারশিপ করে ফেলছিল, এরপরে কিন্তু বাংলাদেশ কেম ব্যাক রিয়েলি স্ট্রংলি, এবং ডিউ টু দ্য পেসার্স ওই মিডল ওভারসে বাংলাদেশকে গেমে ব্যাক করার শরীফুল gave the breakthrough, তাসকিন gave the breakthrough, মাঝখানে হচ্ছে they were 160 odd for 6, তো ওখান থেকেও কিন্তু they went on to score 257. That is Bangladesh's strength at this moment. তুমি যদি বোলিং, yeah, but at the same time বাংলাদেশের strength এটা হলো, the thing is শাহনুরের পার্সপেক্টিভটা কিন্তু মেইনলি সাকিবের অ্যাঙ্গেল থেকে আসতেছিল, সাকিব's captaincy that brought him to this lineup, then that brought him to making shuffling, মানে তামিম বেশি গালি খায়, সাকিব কম গালি খায়। আমার কাছে মনে হয় না সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে আচ্ছা হ্যাঁ গো হেড, একটা মিনিট আরেকটু বলি। ইভেন আমি যদি ওই 11 এর দিকে তাকাই, আমি ইন্ডিয়ার ম্যাচে শাহনুরের সাথে একমত, ব্যাটিং লাইনআপটা আমার মাথায় ঢুকে নেই ইন্ডিয়ার সাথে ম্যাচে, ঠিক আছে। স্পেশালি মিরাজকে 4 না 5 নম্বরে খেলাইছে, আমার মাথায় পুরো against শ্রীলঙ্কা what did you think of the batting lineup? ম্যাচে যেই 11টা শ্রীলঙ্কার ম্যাচে খেলছে, এই 11 এ এই ব্যাটিং লাইনআপটাই ছিল। তুমি ডিবেট করতে পারো শামিমের জায়গায় আফিফ আসতে পারতো কিনা, দ্যাট ইজ ডিবেটেবল, বা মিরাজ নিচে থেকে লিটন ওপেন করতে পারতো কিনা, এরকম সেইটা ডিবেট, why not, সেই এই দুটো জায়গায় তুমি ডিবেট করতে পারো এক্স্যাক্টলি। মিরাজ লিটনের এই জায়গায়ও হইতেছে একটা কাউন্টার ডিবেট আছে, ভাই শান্ত নাই, সো শান্ত নাই যেহেতু, এবং মিরাজ যেহেতু ওপেনিং এ তোমাকে একটা পারফরম্যান্স দিয়ে দিছে, সো মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকে ওই জায়গায় রেখে লিটনকেই কন্টিনিউ করা হয়েছে নাম্বার 3 তে। সো আলটিমেটলি তুমি যদি অ্যাবসলিউটলি
মানে অন্য জায়গাগুলো সবই যদি বাদ দিয়ে আমার কাছে মনে হয় ওই ম্যাচে 11 সিলেকশনের ডিবেট একটা জায়গায় ছিল। এক হচ্ছে শামীম এবং আফিফের মধ্যে হুম সিলেকশনটা, হুম আর দুই হচ্ছে যে মেবি নাইম আরেকটা চান্স কেন পাইছে, তামিম সেখানে চান্স পাইতো কিনা। অ্যাবসলিউটলি দ্যাটস ওই ইট, দুইটাই, দ্যাটস ওই ইট। দুইটাই, এই দুইটা এই দুইটা জায়গা ছাড়া ওই জায়গায় ওই ম্যাচে ব্যাটিং যেই প্লেয়ারগুলো খেলছে ভাই, ব্যাটিং লাইন আপ এটাই হওয়ার কথা ছিল ওইখানে। হ্যাঁ, এন্ড দ্যাটস দ্য প্রবলেম। আর মানে মজার জিনিসটা ব্যাপার হচ্ছে যে হচ্ছে দ্য অনলি কমপ্লেন আই হ্যাড অ্যাবাউট সাকিবস ক্যাপ্টেন্সি, কমপ্লেন ঠিক না, মানে আই ডিড নট ফিল যে থাকে না একটা নতুন ক্যাপ্টেন আসছে, ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন দ্যাট স্কোয়াড এন্ড দেন হি ইজ গোয়িং ইনটু হিজ প্রবাবলি লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো আলাদা একটা মোটিভেশন থাকার কথা। এই যে আমরা কম কম রানে মানে অল আউট হয়ে হারলাম, বাজেভাবে হারলাম, it did not seem like মানে it mattered to them as much, বা সাকিবের রিয়াকশন দেখে মনে হয় না যে হি ইজ আপসেট and he really wants to bring this team up along and push for the next game যে আমরা ফাটায় ফেলবো, এরকম ইম্প্যাক্ট এরকম ফিল এটা ওর দেখি না। মধ্যে হি কখনোই সিম ছিল ভেরি না, রিল্যাক্সড, সেটা ঠিক এটা আছে, ওর বাট মধ্যে কখনোই এই ছিল যে না। ইন্ডিয়ার ম্যাচটা, if you can recall, there was a moment যেখানে শেখ মেহেদী মার খাওয়া শুরু করছিল, শুভমান গিল was going after him, ওই সময় কিন্তু সাকিব ওয়াজ ভেরি, মানে সে এসে হচ্ছে ওই যে তার কলার নেমে গেছিল, কলার আবার উঠায় দিচ্ছে। দিস আর সিম্বলিক, আমি জানি এটা নিয়ে অনেকে রোমান্টিসাইজ করবে, অন্য কিছু বলবে, বাট সাকিব এ ওয়াজ আ বিট ডিফারেন্ট সবাই ইন্ডিয়ার করে। ম্যাচটায়। না, ইন্ডিয়ার ম্যাচটায় হি সিমড আ বিট ডিফারেন্ট এন্ড হি সিমড ফোকাসড ইনটু দ্যাট গেম, কারণ আগের হ্যাঁ, দিনও হি অন্য ওয়াজ লেভেলে ভেরি ফোকাস ছিল। কাইন্ড অফ রুড উইথ দ্য জার্নালিস্ট, যেখানে সে এমন উল্টাপাল্টা কথা বলছে সেটা নিয়ে হ্যাঁ, খুব হ্যাঁ। মুখরোচক জিনিসপত্র হয়েছে। সো আই থিঙ্ক এই সাকিবকে, ইফ উই গেট হিম ইন এভরি ম্যাচ, হি ইজ আ বেটার ক্যাপ্টেন দেন তামিম, আই উড সে। ওই সেন্সে ইফ হি ক্যান কিপ হিজ বয়েজ টিকিং এভাবে, ইফ হি ক্যান কিপ হিজ ওন ইন্টেন্সিটি ইন দ্য গেম এইভাবে, তাইলে ইটস গুড। বাট এই মোডের সাকিবকে আমরা খুব বেশি ম্যাচে পাই নাই এই টুর্নামেন্টে। ইট সিম লাইক আচ্ছা, ইজ জাস্ট অ্যানাদার প্লেয়ার এন্ড হি ইজ জাস্ট আ সিনিয়র গাই, সে আছে টিমের সাথে, এন্ড দেন আমার ওই জায়গায় আই হ্যাড আ কমপ্লেন যে হ্যাঁ, তামিম যতটা এবং ওই ইনভলভমেন্ট জায়গায় in his words দেখায়, in his facial expressions, in the way he wanted the team to do well, সে on behalf of the team অনেক কিছু বলতো, কিন্তু এটা আমার ভালো লাগতো ইন প্রেস কনফারেন্সেস, তাই না? এক্স্যাক্টলি বাট এবিপি ওইটা যেটা বললা, I missed in সাকিব ওভারঅল আর কি, ওইটাই তার মিসিং। বাট এবিপি এবিপি even যেটা even বললা, experts talk যে সাকিব খুবই ভালো ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন, হিজ ক্যাপ্টেন্সি প্লেড আ বিগ রোল ইন বাংলাদেশের উইন এগেইনস্ট ইন্ডিয়া, এরকম অনেক কিছু তো কথাবার্তা হচ্ছে আলটিমেটলি। আবারও ঘুরে ফিরে হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন দ্য ম্যাচ দ্যাট উই ওয়ান, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ওয়ান ইন দিস এশিয়া কাপ। রাইট। আচ্ছা গাইস, এবং আমাদের কিন্তু এই আমরা এক জায়গাটাতে ঘন্টা পার করে ফেলছি। উই উড লাইক টু র্যাপ আপ, বাট আমি জাস্ট কমেন্টস গুলি নিয়ে তারপরে ছোট করে একটু অ্যাড করি। এবিপি যেটা বললো সেটা হচ্ছে যে সাকিব ট্যাকটিক্যালি মেবি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন হইতে পারে, বেস্ট প্লেয়ার হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মতে আমি কিন্তু সাকিব যখন ক্যাপ্টেন হয়েছে তখনও কিন্তু আমি একটা কন্টেন্ট ছাড়ছিলাম যেখানে আমি বলছিলাম যে ভালো হয়েছে সাকিবকে ক্যাপ্টেন, আমরা সবাই চাচ্ছিলাম দলের জন্য ভালো। কিন্তু একটা জিনিস হয় কি, বাংলাদেশের পার্সপেক্টিভে সাকিব এত ব্রিলিয়ান্ট, এত মাস্টার মাইন্ড, এত হওয়া সত্ত্বেও বাংলাদেশের পার্সপেক্টিভে ইউ হ্যাভ টু অ্যাডমিট, বাংলাদেশের পার্সপেক্টিভে রেজাল্ট ওয়াইজ তামিম এবং মাশরাফি ডিড বেটার দ্যান সাকিব। কেন? কারণ হচ্ছে দেশটা বাংলাদেশ, দলটা বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু ইউ অলওয়েজ নিড এ পুশ প্লেয়ারদের জন্য, হ্যাঁ, সবসময় বলতে হবে যে তুই এটা কর, তুই এটা কর, দেয়ার ইজ নো শর্টেজ ইন ট্যালেন্ট। কিন্তু ওই ট্যালেন্টটাকে শেপ করার জন্য, ট্যালেন্টটাকে ডিরেকশন দেওয়ার জন্য বাংলাদেশে সবসময় একজনকে লাগে। আই ডাউট মাঠের বাইরে সাকিব আসলে দলের সাথে কতটুকু ইনভলভ, বা সাকিব যদি সেম জিনিসগুলা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো আগাগোড়া আগামাথা প্রফেশনাল একটা দলের মধ্যে করতো, এই দলটা অন্য লেভেলের রেজাল্ট করতো। কিন্তু বাংলাদেশে ইউ নিড টু ডু দ্যাট এক্সট্রা বিট আউটসাইড দ্য ফিল্ড। হ্যাঁ, এখন সাকিব চিন্তা করে, সাকিবের চিন্তা ভুল আমি সেটা বলবো না, সাকিব কিন্তু বলে যে দলে যারা আসছে সবাই ম্যাচিউর, আই অ্যাগ্রি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওই ম্যাচিউর চিন্তা ভাবনাটা সবাই আনফরচুনেটলি করতে পারতেছে না, ওই এক্সট্রা পুশটা লাগতেছে। এখন সাকিব ইন্ডিয়ার সাথে মেহেদীর কলার উঁচায় দেওয়াটা নিয়ে অনেক কাব্য রচনা হয়ে গেছে, কিন্তু আমি কাব্যের বাইরে থেকে খুব সিম্পল অ্যাজ এ লিডার ওই সিনটা আমার কাছে অনেক সিগনিফিকেন্ট ছিল, এবং আই ওয়ান্ট দ্যাট সাকিব আউটসাইড দ্য ফিল্ড অ্যাজ ওয়েল ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, নইলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিছু করতে পারবে না। Absolutely. I think Bangladesh ওই সাকিবকেই পাবে, the one that we saw in the match against India. I personally feel that at least for the first few games. পরে হাইরাইটেরা ভূত হয়ে গেলে তখন হয়তো বা লাস্টের দিকে when all hope is lost তখন we'll get the সাকিব that we're all used to. আচ্ছা, আমরা কমেন্টগুলি নিয়ে র্যাপ আপ করে ফেলি, বিকজ অনেক কমেন্ট আসছে।
সো বোলিং রেটের তো কথা বলতে গিয়ে we went on to Sakib's captaincy. Should have mentioned that in the list of topics because I have like mixed feelings about his captaincy. না, তবে আমি তোমার সাথে একটা জায়গায় একমত শানুর, সেটা হচ্ছে যে তামিম অনেক হাবিজাবি জায়গায় মানুষের মানুষের সমালোচনার শিকার হতো, যেগুলা হি নেভার ডিজার্ভস। এবং পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করো, আই এম এ হিউজ ফ্যান অফ সাকিব আল হাসান। আই উইল অলওয়েজ ব্যাক সাকিব আল হাসান অ্যাজ এ ক্যাপ্টেন, বাট আই উইল মিস ক্যাপ্টেন তামিম ইকবাল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো নাইম হাসান বলছে মিরপুরে কি আবারও সেই বাজে পিচ থাকবে? আমার মনে হয় না। Saidul Bashar বলছে I don't know, I might be wrong, but I still feel Bangladesh has a better ODI team than Sri Lanka. Not because absolutely, but results show differently, and if we did things better tactically, আমাদের ব্যাটিং অর্ডারটা যদি আরেকটু বেটার থাকতো, things would have been different. হাতুরু এশিয়া কাপের পর লাইনে আয়া পড়ছে, ও এখন বলতেছে যে তামিম যদি all I want to hear is he is fit. হ্যাঁ, নাইমের আরো কমেন্ট হচ্ছে যে ইন্ডিয়ার পেস লাইন আপটা রিসেন্ট টাইমে অনেকটা ডাউন হয়েছে কিনা। না, কেমনে? কি বলে? হ্যাঁ, বাংলাদেশ টিম খেলোয়াড় বানানোর জায়গা হয়ে গিয়েছে আন্ডার 9 নাকি 19 ইমরান জামিল ক্যারিয়ন বলছে। আশিক আহমেদ, সাজ্জাদ চাচ্চু আপনি কি খাচ্ছেন? চুইংগাম। নাইম হাসান হয় কি, ইট কিপস দ্য স্লিপ অ্যাওয়ে। আচ্ছা, এই যে এইবার ওই আন্ডার 19 টিম খেলোয়াড় বানানোর জায়গার জন্য অনেকে প্রথমে পারফর্ম করলো, লম্বা সময় সার্ভিস দিতে পারছে না। এই বিষয়ে আপনাদের অভিমত কি? না, এটা আন্ডার 19-এর সিস্টেম না, এটা হচ্ছে যে আন্ডার 19 থেকে কখনো ন্যাশনাল টিমে ডাইরেক্ট প্লেয়ারদের কল আপ করার কথাই না। ইউ হ্যাভ টু ফিক্স দ্য ডোমেস্টিক স্ট্রাকচার, মানে ফার্স্ট ডিভিশনের ক্রিকেটটা কোয়ালিটি থাকলে তখন এনামুলের মতন প্লেয়াররা বারবার আসে না, যেহেতু ফার্স্ট ডিভিশনে রান পাচ্ছিল। সো ওকেই আমরা আবার নেই। সো এনামুলের কোয়ালিটি নাই, মানে হি শুড নট বি এনিওয়ার নিয়ার দ্য ন্যাশনাল টিম। এটা আমরা বারবার দেখে ভুলে যাই। আবার সে মানে ন্যাশনাল টিমের বাইরে রান করে, আবার তাকে নিয়ে। বা নাইম শেখ, মানে এদের দেখে বোঝা যায় যে এদের কোয়ালিটি নাই, ইন হোয়াইট বল ক্রিকেট অ্যাটলিস্ট নাই। নাইম শেখের ওই যে মেন্টাল ফর্টিটিউড দেখে মনে হয় যে তার জন্য টেস্ট খেলাই ঠিক আছে, যে সে 90 বলে 1 রান করতে পারে, মানে এরকম ইনিংস হয়তো বা থাকতে পারে বা টিকে থাকতে পারবে, মানে বাট নট ইন হোয়াইট বল ক্রিকেট। আই জাস্ট ডোন্ট সি ইট। আরও নাইম অনেক কমেন্ট করছে যে স্পোর্টস জার্নালিস্ট নিয়ে ক্যারিয়ার যদি করতে চাই এই বিষয়ে কিছু টিপস দিয়েন ভাইয়ারা। দিলাম তো আশিক আহমেদ, রিয়াদকে কি 7-এ খেলানো হবে নিউজিল্যান্ড? আমার মনে হয় না। যদি না হয়, সাপোজ 5-এ খেলানো হয়, তাহলে কি তাকে ঠিকভাবে অ্যাসেস করা হবে? কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু 7-এই খেলানো হবে। আমার মনে হয় এটা একটা বড় ডিবেটের জায়গা। না, আমার মনে হয় এখানে যেটা হতে পারে, যেটা শাহনুর বলল, এটা নিয়ে এবিপি, এটা নিয়ে আমি কমেন্ট একটু স্টার করে রাখবো। আমি কমেন্টটাতে পরে আসবো, বিকজ আমি অন্যান্য সবার কমেন্টগুলো রেসপেক্ট করে দেন আমি একদম লাস্টে, বিফোর উই এন্ড ইট, আমি জাস্ট এই সিরিজ থেকে কারা কারা আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সো বাংলাদেশের প্লেয়াররা এত সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড কেন? রিসেন্টলি মোসাদ্দেকও স্কোয়াডের জায়গা না পেয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার সাথে আমরা সবাই অ্যাটাচ, মানে প্লেয়ার কেন, প্লেয়াররাও তো মানুষ, আমরা সবাই মানুষ হিসেবে আমরা অনেকটাই অ্যাটাচ। মানে এটা তো দিন শেষে আমাদের একটা অংশ, লাইক ইটস এ ভার্চুয়াল রিয়ালিটি ভার্সন অফ আস। আলিফ তাসনিম বলছে হোয়াট অ্যাবাউট ডিমোটিং লিটন টু দ্য মিডল অর্ডার? আমার লিটনকে টপ অর্ডারেই মনে হয় রাখা উচিত, দ্যাটস জাস্ট মাই অপিনিয়ন। আশিক আহমেদ, আমাদের কি পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে হারাটা ফ্লুক? আমি বিশ্বাস করি তামিম রিয়াদ থাকলে আমরা জিততাম। পাকিস্তান টিমটাকে অনেক ওভার রেটেড মনে হয়। পাকিস্তানের সাথে তাও হারতাম আমার মনে হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার সাথে জিতা উচিত ছিল ইন বোথ। অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচটা সুপার 4-টা তো মানে আমি এখনো আসলে আমার মানতে খুব কষ্ট হয় এই ম্যাচটা বাংলাদেশ কিভাবে হারলো। মেহেদী মিরাজ আর নাইমের একটা ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে 50+ ইন 10 ওভার্স, ওই ম্যাচ আমরা হেরে আসছি। এবং মানে আমি সেকেন্ড ম্যাচটা শ্রীলঙ্কার সাথে যেটা হারলো, এটা আমি মানতেই পারি না। ওইটা নিয়ে আমার মানে I've got issues with, মানে এখানে যদি you have to blame someone, you have to blame the senior players, you have to blame the captain. এই আমার মনে হয় কি এই ম্যাচটাই আসলে শামীমের জন্য ডোর ক্লোজ করে দিছে। নট ইভেন দ্য লাস্ট ম্যাচ, ইন্ডিয়ার সাথে ম্যাচও না, এই শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ওর জন্য ডোর ক্লোজ করে দিছে। ইন্ডিয়ার সাথে ম্যাচটা জাস্ট একটা এক্সট্রা অপরচুনিটি পাইছে। আচ্ছা, আলিফের কমেন্টের উত্তর এবিপি তুমি দিতে চাও?
তুমি তোমার মতামত দিলাই যে ইউ নো ইউ সি লিটন অন দ্য টপ অফ দি অর্ডার। না, আমার আমি দেখলাম কাছে সাজ্জাদ লিখলো যে ও না না, ইউপি অনেক মানে পছন্দের আমরা যে তুমি স্টার্ট দিয়ে দিয়ে যাও, লাস্টে উই টক অ্যাবাউট স্টাফ। লাস্টে আমরা Alif is a good kid. I have commented with her in না এটা ভালো দিয়ে করেছে শানুর বলে দিছে হি ওয়ান্টস টু সি হিম ইন দ্য টপ অর্ডার। আমারও মতামত মেবি ওটাই, বিকজ মিডল অর্ডারটা টিল 6 আই ডোন্ট থিংক উই শুড টাচ দোজ টপ 6। ওই টপ 6 এর মতো থাক, লিটন, তামিম, সাকিব, মুশফিক, তাওহিদ হৃদয়, নাজমুল, শান্ত। সো দিস ইজ আওয়ার টপ 6। এটাকে আর মানে আর শাফল করার দরকার নেই আমার মনে হয়। নাহিন বলছে শ্রীলঙ্কার কাছে হারার পর বাবর আর শাহিনের মধ্যে আর্গুমেন্ট হয়েছে ড্রেসিং রুমে, এটা আবার পাকিস্তান being মিডিয়ায় লিক পাকিস্তান। করেছে। জেনারেলি এগুলি মিডিয়ায় লিক হয় কিভাবে, পাকিস্তান টিমে এভাবে ক্যাচাল হয় কেন অলওয়েজ? ওই যে সাজ্জাদ উত্তর দিয়ে দিল, পাকিস্তান যখনই ওদেরকে ফেভারিট তকমাটা দেওয়া হইলো যে এই সিরিজের আগে বা এই টুর্নামেন্টের আমি আগে, জানি না they তোমরা found a এটা way. জানো কিনা, আমি যতটুকু দেখছি যেখানে হইতেছে যে ওই যে ড্রেসিং রুমে বাবর আজম তো স্পিচ দেয় না ম্যাচ হারার পর হ্যাঁ, বা হ্যাঁ। জেতার পর, ওখানে সে খুব হতাশ হয়ে বলতেছে যে আমরা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারিনি। তো শাহিন আফ্রিদি বলতেছে অ্যাটলিস্ট যারা ভালো খেলছে ওদেরকে তো ইয়ে দিবা, ক্রেডিট দিবা। এখান থেকে ওদের আর্গুমেন্ট শুরু হয়েছে এবং পরে রিজওয়ানের এসে ওদেরকে থামানো লাগছে। আমার না পুরো নিউজটা আমার এত হাস্যকর লাগছে। ভালো একটা টিম, দে আর অ্যাকচুয়ালি ফেভারিটস ফর দিস ওয়ার্ল্ড কাপের আগে হারলি ভাই এশিয়া কাপ। But I told you যে ওর ক্যাপ্টেন্সি কিন্তু ইজ নট লাইক, নট আপ টু দ্য মার্ক। হ্যাঁ, অ্যান্ড এটা আমি কিন্তু তোমাদের এর আগে মানে বিফোর ইউ ওয়েন্ট টু ইন্ডিয়া আমি কিন্তু এর আগেই বলছিলাম যে পাকিস্তানের ইফ দে হ্যাভ আ উইকনেস ইটস বাবরস ক্যাপ্টেন্সি। ওটা আন্ডার দ্য রেডার আসে না কারণ সে রান পায় বা পাকিস্তান রেজাল্ট পাচ্ছে। একটা জিনিস তখনও আমি তোমাকে একটা জিনিস বলছিলাম যে ওর ক্যাপ্টেন্সি একটা দিকে উতরায় যেত, কি সেটা হচ্ছে যে সামহাও ও দলটাকে বন্ডিং এর মধ্যে রাখতে পারতো। এখন তো সেটাও নষ্ট হয়ে গেছে দেখতেছি। না, পাকিস্তান আর ভেরি লাইক সেলফ কম্বাস্টেবল। আবার মাথা গরম করে আবার ওদের মধ্যেই দেখবা যে ওরাই ফ্রেন্ড। হ্যাঁ, এই গরম হইলে এই এরাই দুই আবার ঠিক হয়ে যাবে। মিনিট পরে, হ্যাঁ। সো ওটাই আর কি, পাকিস্তান বিং পাকিস্তান। ইয়া, আর আশিক আহমেদ বলছে যে আচ্ছা এই নাইমের সাথে ঝগড়া করতেছিল মাঝখানে। আশিক আহমেদ মোসাদ্দিক যেমনি শট খেললে দেখা মনে হয় বল ব্যথা পাবে, বলদ মার্কা প্লেয়ার। না ভাই, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু। আচ্ছা ভাই, একটা জিনিস আমি একটু বলি, আশিক অন ফিল্ডের সাথে কোলাব আসবে নাকি নাইম হাসান জিজ্ঞেস করছে। আচ্ছা ও আসতেছি, ওই যে আশিকের না ছিল আগের কমেন্টটা। হ্যাঁ আশিক। হ্যাঁ আশিক ভাই, আপনি অপিনিয়ন দিতেছেন এন্ড উই রেসপেক্ট দ্যাট। জাস্ট একটা রিকোয়েস্ট, কি এই যে লেটস নট ইউজ স্ল্যাং ফর এনি প্লেয়ার্স, মানে প্লেয়ার যাই হোক, মানে এটা তো ওর দেই, আমিও দেই, আমি গালি কম দেই না, আমরা গালি কম দেই না, ওটা অফ এয়ার দেই না ভাই, আমি দেই না, আমি প্রচুর গালি দেই। শাহনুর তো বাজে ছিল তো। হ্যাঁ, আই এম ওয়ান অফ ইউ, বাট এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না, এটা ঠিক না। মানে হইতে পারে টেকনিক্যালি হি ইজ নট সাউন্ড, হইতে পারে হি ইজ নট দ্যাট গুড প্লেয়ার, কিন্তু আসলে আমার যেরকম সাকিবের ক্যাপ্টেন্সি ভালো লাগে না বলতে কি যে আমার ওর ক্যাপ্টেন্সি ওভাররেটেড লাগে। আই ডোন্ট থিংক ইজ আ ব্যাড ক্যাপ্টেন, বাট ওকে যেভাবে করে পেডেস্টালে রাখা হয়েছে সো মাচ বেটার দেন দি আদার্স। তোমার প্রবলেম কেন বলতেছি জানো? কারণ আমি শেষ করে নেই না, আমি বলতেছি যে ওইটার জন্য আমি তাকে গালি দিচ্ছি না তো, আমি তাকে খারাপ বলতেছি, মানে আমি তাকে বলতেছি না তো যে এইটা সেটা ওইটার বাচ্চা ওইটার বাচ্চা, এমনি বলতেছি না তো। তুমি ফেসবুকে মানুষের টক্সিক কমেন্টগুলোতে ইন্টিমিডেটেড হয়ে যাও। শাহনুরের কারণেই ওই টক্সিক পেজেস গুলার এখন 1000 কোটি সাবস্ক্রাইবার আর কি, বুঝছেন? ওগুলা দেখে ওগুলা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে প্যারা খায় যে ও মাই গড তামিম রে এটা বলছে, ও মাই গড সাকিব রে এটা বলছে, এত ওভাররেটেড কেন, সবাই কেন ওর এত প্রশংসা করতেছে? হ্যাঁ, সো তুমি ওদের কমেন্টে ওদের ইয়েতে ইন্টিমিডেটেড হয়ে যাও এবং তুমি তখন এটা তোমার প্রবলেম যে তুমি সাকিবের হ্যাঁ, সাকিব রে ওভাররেট করছে ফ্যান্সরা, ম্যান, ওর কি দোষ? না অ্যাবসলিউটলি, তামিম গালি খাচ্ছে, এটা তামিমের which is why আমি তো কোনোদিন সাকিবকে গালি দিচ্ছি না, আমার কোনোদিন সাকিবের এগেইনস্ট ইস্যু না। আমি বলছি আই ইউজ দ্য টার্ম সাকিবিয়ানস, আই নেভার হ্যাভ আ প্রবলেম উইথ সাকিব, আই হ্যাভ অলওয়েজ ইউজ দ্য টার্ম, বাট তাসকিন ভার্সেস কামিন্স দ্য বেটার বোলার। ভাই কাম অন ম্যান, ভাই এটা বিশাল একটা কম্পারিজন হয়ে গেছে। হ্যাঁ, অ্যাট লিস্ট তাসকিন টেস্টে পারফর্ম করুক।
তাসকিন বাংলাদেশে না 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 বাংলাদেশের না জন্য বেস্ট এই বিষয়ে কোনো সন্দেহ নাই, বাট আইড লাভ টু সি তাসকিন ভাই উইনিং সাম আমি টেস্ট ম্যাচেস। আমি একদিন আমি না, বাট আমার মনে হয় কি বাংলাদেশের ফ্যানরা আবার কিছু কিছু জিনিস নিয়ে অনেক বেশি সেনসিটিভ, যেরকম এই কমেন্টটা একজন করলো, বাট আমি একটা লেখা হেডলাইন দিছিলাম যে ডাজ বাংলাদেশ হ্যাভ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, সাকিব, মিরাজ, তাসকিন, এবাদত, শরীফুল। তারপরে শরীফুল অ্যান্ড শরীফুল, হাসান মাহমুদ। হাসান মাহমুদ ওদের ছবি দিয়ে, ঠিক আছে, ওইটাতে হাহার ক্রিটিসিজমের পর ক্রিটিসিজম, ঠিক আছে, আই গিভ কোয়েশ্চেন মার্ক ডাজ, ঠিক আছে, আমার লেখা ফার্স্ট লাইনেও যে এই হেডলাইনটা পড়েও কি ডু ইউ ফিল লাইক আ লিটল, মানে আর ইউ লাফিং, আর ইউ ফিলিং ইন্ট্রিগড, ঠিক আছে, সো ওই জিনিসটা যে মানুষ অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস অনেক সেন্সিটিভ। বাংলাদেশ তো স্ট্যাটিস্টিক্যালি গত 4 বছরে সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ হ্যাভ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ানডেতে, পেস অ্যান্ড স্পিন দুইটা মিলায় বেস্ট বোলিং অ্যাভারেজ, বেস্ট বোলিং অ্যাভারেজ, সেকেন্ড বেস্ট পেসে। হ্যাঁ সেকেন্ড বেস্ট পেসে অ্যান্ড মানে একদম বেস্ট হচ্ছে স্পিনে, সো দুইটা মিলায়, দুইটা একসাথে মিলাইলেও ওইটা হচ্ছে আর কি টপেই থাকে বাংলাদেশ অ্যাভারেজের দিকে। সো ইউ ক্যান্ট ডিনাই দ্যাট বাংলাদেশের বোলিং অ্যাটাক ভালো, বাট ওই যে প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেলে মানে তাসকিন ভার্সেস কামিন্স, ওইটা সব ফরম্যাটের কথা চিন্তা করতে হয়। কামিন্স টি-20 পারে না, এটা ছাড়া বাকি দুইটাতেই তাসকিনের থেকে বিশেষ করে টেস্ট অনেক আগায়। ওকে, মোহাম্মদ নাইম হাসান আরও বলছে হাতুরু সেট যে 2-3 ইয়ার পর টিম ভালো জায়গায় যাবে, বাট এইগুলো তো কত বছর ধরে হচ্ছে, এগুলো কি বলার জন্যই বলা? ভাই এখন হাতুরুর ফ্যান আমি কখনোই ছিলাম না, কিন্তু আমরাও একটু অধৈর্য হয়ে যাই, এবং আমাদের অধৈর্য হবার কারণেই ভাই ডমিঙ্গো সংবাদ সম্মেলনে হাসতেছে, এটা কি এটারে আমরা দোষ ধরে বসে আছিলাম, ঠিক আছে, অথচ আমরা যদি দেখি টেস্ট ম্যাচ বাদ দিলে ডমিঙ্গো আমাদেরকে রেজাল্ট এনে দিচ্ছিল, কিন্তু আমরা ডমিঙ্গোরে পছন্দ করতাম না। কেন পছন্দ করতাম না? কিছু টক্সিক জার্নালিজমের জন্য আমরাও আসলে বায়াসড হয়ে গেছি। হ্যাঁ, সো যখনই একটা কোচ, একটা প্লেয়ার, একটা টিম যখন ভালো করতে থাকে, একটা দুটা সিরিজ খারাপের পরে আমরা অধৈর্য হয়ে এমন গুতাগুতি শুরু করি, পুরা টিমের শেপ নষ্ট হয়ে যায়। এই যে ওয়ার্ল্ড কাপের 2 মাস আগে টিমের এখন এই অবস্থা কেন? এই এশিয়া কাপে তো এই অবস্থা হওয়ার কথা ছিল না, কারণ পুরা দলটাকে 3.5 বছর ধরে একজন গুছাই নিয়ে আসছে। আমাদের আসলে পাছার মধ্যে আগুন লাগছে যে না, আমাদের সাকিবরে ক্যাপ্টেন লাগবে, এই জন্য সবাই মিলে গুতাগুতি শুরু করলাম, বোর্ডের মধ্যেও গুতাগুতি শুরু হয়ে গেল। তামিম অবসর নিয়ে ফেলাইলো, একদল আলহামদুলিল্লাহ বলতেছে, আরেক দল কান্দাগাড়ি করে রাস্তায় গড়াগড়ি খাইতেছে, আবার যখন তামিম ব্যাক করলো তখন সেটা নিয়ে ট্রল হইতেছে। তো প্রবলেম আমাদের মধ্যে, দল কিন্তু স্টেবল ছিল, আমরা সেটাকে আনস্টেবল বানাইছি। আচ্ছা, আর বেশি কয়েকটা কমেন্ট নিব না, আই থিঙ্ক উইভ গন থ্রু অল অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স। আরও দেখছি যে সোহানের রিটার্ন নিয়ে খালেদ আহমেদ জিজ্ঞেস করছে যে অলসো ডু ইউ থিঙ্ক লিটন উড বি বেটার উইথ আমরা মিডল অর্ডার। দিস ইজ উইথ অ্যান আই দো, ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ সোহান? আমার মনে হয় না। না মানে নিউজিল্যান্ড সিরিজে তো সোহান খেলতে পারে আর কি, দ্যাটস দ্য থিং, মানে হিল মেবি গেট হিজ অপরচুনিটি এট নাম্বার 7 নিউজিল্যান্ডে। He's been doing well with the bat. He's been doing very well. হ্যাঁ হ্যাঁ, সো এখন ঘটনাটা হচ্ছে কি, মানে এইটাই তো ব্যাপারটা, ইউ নো দেয়ার আর জাস্ট আ ফিউ পজিশনস যেগুলো ফিল করতে হবে, সো যারা ওই পজিশনের জন্য ফাইট করবে, আই থিংক ওখানে নোবডি ইজ শিওর কে যাবে, সো সোহান আই থিংক হ্যাজ এন ইকুয়াল চান্স অ্যাজ ইউ নো আদার্স সেই জায়গাতে। হ্যাঁ, সাউথগেট বলছে যে what about giving মাহিদি the 48th over, ওই যে ইন্ডিয়ার সাথে ম্যাচে। সাউথগেট আসছে না খুব রেগুলারলি। মাহিদি অলওয়েজ টি-20 খেলুক বা যেই ইয়ে খেলুক, মাহিদি অলওয়েজ এইসব ডেথ ওভারে বোলিং করে গেছে, সো নট অনলি 40th ওভার, টি-20 তে সে 20th ওভারও করছে। সো আমার কাছে মনে হয় যে কোশ্চেনটা আসলে হয় না এই জায়গাটা। সাইদুল বাশা বলছে, বল রাব্বানি ভাই, I guess Saqib was aggressive enough in our last encounter against India. হ্যাঁ, আমি তো my point wasn't that Saqib is not an aggressive captain. My point is that Saqib is as aggressive as Tamim is, but for one reason Tamim is noted as the defensive captain and Saqib isn't. That's down to optics, how we view the players. বাংলাদেশে আসলে উইকেট টেকার বোলার আছে তো ভাই, our pacers are wicket takers. হ্যাঁ, আরেকটা কথা, পাকিস্তানের ফ্রন্টলাইন ফাস্ট বোলার্স বাকে বাদে
বাকি সব ফাস্ট বোলাররাই নলা মার্কা আমার কাছে। ওদের ফ্রন্ট লাইন ফাস্ট বোলার প্রীত 7-8টা মানে ওদের সাইদুল বাসার যেটা বলতে চাচ্ছে ফাহিম আশরাফ, আর ইউ ট্রাইং টু টক অ্যাবাউট ফাহিম ফাহিম আশরাফ? আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নলা মার্কা, আই এম সরি, আই ডোন্ট এগ্রি। না, ওই লাস্ট ম্যাচে কিন্তু ওকে বোলিং এ আনে নাই, মানে বাবর ওয়াজ সো লাইক এত মাইরটাই খেয়ে গেছে শুরুতে, ওকে আর পরে বোলিং এ আনে নাই ভয়। বাবর একটু ডিফেন্সিভ, বাট ওয়াসিম জুনিয়র ইজ অনেক নট আ ব্যাড, ডিফেন্সিভ, বাবর অনেক ডিফেন্সিভ, অনেক ডিফেন্সিভ। হ্যাঁ, হি ইজ এ ডিফেন্সিভ ক্যাপ্টেন, বাট ওই তো মানে ঘুরে ফিরেও ক্যাপ্টেন্সি নিয়ে তো কথা হয় না। মোহাম্মদ রনি, নাইম শেখের মতো এত বাজে টেকনিকের প্লেয়ার কিভাবে সিলেক্ট হয়? প্লেয়ারের অভাব, ভালো প্লেয়ারের অভাব। আপনি ভালো প্লেয়ার পাইলে তাকেই তো নিবে, ভালো প্লেয়ার না থাকলে আর কোত্থেকে নিবে? মানে মানুষ লোকজন যে তামিম আর মাহমুদুল্লাহকে বাইর করার জন্য মশাল লাঠি নিয়ে বাইর হয়েছে, এদেরকে বাইর করে যারা আসছে তাদের অবস্থা তো এবার দেখলো। শামীম পাটওয়ারি কি সেটা তো দেখলো, মোহাম্মদ নাইম শেখ কি সেটা তো দেখলো। তো ওইটার পরে যখন আবার তামিম আর মাহমুদুল্লাহকে ব্যাক করা নিয়ে যারা বলতে থাকে, তাদেরকে যখন আবার ক্রিটিসাইজ করা হয়, তখন সেটা অযৌক্তিক কতটুকু কোন পর্যায়ে হয় সেটাও তো বোঝা উচিত। বিকজ তামিম আর মাহমুদুল্লাহর বাইরে অন্য যারা আসতেছে বা যারা মানে পারফর্ম করতেছে, হোয়াটএভার যেমনিই বলি না কেন, এরা অ্যাকচুয়ালি ওই লেভেলেরই না। অ্যান্ড ওয়েন আই সে ওই লেভেলের, আমি স্ট্যাটসেও যাব না, আমি ব্যাটিং টেকনিক, আমি ব্যাটিং এবিলিটি, শটস, ইনিংস বিল্ডিং, বেসিক জিনিসগুলিতে যাব, যেখানে বেসিকগুলির অভাব। শামীম প্লেজ অ্যাক্রস দ্য লাইন টু স্ট্রেট ডেলিভারিজ, গেম রিডিং। হ্যাঁ, মোহাম্মদ নাইম শেখ doesn't have shots on the offside, just a lack of shots. He can't hit boundary balls for boundaries. অনেক লিমিটেড। মানে আফিফকে কেন আমি এদের থেকে বেটার বলি? আমি আফিফকে পছন্দ করি না, স্টিল আমি এদের থেকে বেটার বলি, বিকজ অ্যাটলিস্ট আফিফের শটগুলি আছে যে টপ অর্ডারে অ্যাটলিস্ট ট্রাই করে দেখা যায়, বেটার দেন দোজ আদার অপশন। সেই কারণে আমি বলছি যে লাস্ট রিসর্ট। অ্যান্ড আমি পার্সোনালি কিন্তু তামিম আর মাহমুদুল্লাহকে দলে ব্যাক করানোর পক্ষে কখনো ছিলাম না, বাট মাই পয়েন্ট ইজ যে বাকিরা এতই খারাপ যে জাস্ট লুক এট দ্য ব্যাটিং লাইন আপ, মানে থিঙ্ক টু ইউর সেলফ যে এই টিমটার এই ব্যাটিংয়ের এই অবস্থা। আচ্ছা, আশিক আহমেদের কোয়েশ্চেন ছিল ইন্ডিয়ার এগেনস্টে সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে, তো সামি অনেক প্রশংসা করলো যেভাবে সেট আপ করে রোহিতকে আউট করলো। হ্যাঁ, এটা ইনফ্যাক্ট স্টারেই মানে ব্রডকাস্টার যারা তারাই দেখাচ্ছিল যে কিভাবে করে রোহিতকে আউট করছে। গুড ক্যাপ্টেন্সি অন দ্যাট ওকেশন বাই সাকিব একদম শুরুতে। ইয়েস সাজ্জাদ, কেন আসলে হাত তুলছিলাম ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই। রাফি হোসেন বলছে গুড টু সি ইউ অল আফটার আ লং টাইম, ইজন্ট দিস পার্ট অফ এইচপি? অফকোর্স দিস ইজ। এই যে সিলি পয়েন্টের নিচে হার্ট পিক্সেল টিভি স্পোর্টস লোগোটা আছে। তানজিম সাকিব বলছে শুড হ্যাভ বিন ইউজড, তানজিম সাকিব শুড হ্যাভ বিন ইউজড ইন লাহোর এগেইনস্ট পাকিস্তান। সাজ্জাদের মনে পড়ছে? মনে পড়ছে ওই যে তামিম আর রিয়াদকে নিয়ে, যারা আমাদের সাথে এখন আছেন তার কেউ যদি না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলে তামিম আর রিয়াদ গত 4 বছরে বাংলাদেশের জন্য কি করছে, তাদেরকে ছাড়া বাংলাদেশ কি করছে, সেগুলার নিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমাদের চ্যানেলে আছে। সো গো অ্যান্ড ওয়াচ দ্যাট। সেখানে আমরা কোনো অপিনিয়ন দেই নেই যে তারা শুড বি ইন দ্য টিম অর নট। একদম শেষে আমি আমার একটা পার্সোনাল অপিনিয়ন দিছি, কিন্তু পুরো ভিডিওটাতে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা হয়েছে। সো ওটা দেখেন অ্যান্ড ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন যে আপনারা কি মনে করেন। তো এটাই আর কি, মানে এই অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ যখন পাইছি একটু ঢুকে দিয়ে হ্যালো, যে অ্যাডভার্টাইজমেন্ট আরেক রাউন্ড তো শানুর দিবে বিফোর উই লিভ। হ্যাঁ, সাকিবের কিছু বিষয় আছে, সবসময় ফায়ার্ড আপ থাকে না, যখন থাকে দেন হি বিকামস আনস্টপেবল। ওটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। নাহিন বলছে ক্লাসেন দ্য মোস্ট ইনফর্ম মিডল অর্ডার। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটিংটা ইফ ইউ লুক অ্যাট ইট, মানে ক্লাসেন, মিলার, মার্করাম, এই তিনজন মিলেই আসলে ওয়েন দে গেট ইন ফর্ম, মানে এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে যেটা হবে, এখানে সাউথ আফ্রিকা অ্যাটলিস্ট 2-3টা ম্যাচে, আমার মনে হয় 2টা থেকে 3টা ম্যাচে 400-র বেশি রান করবে। If they're batting first, 400 plus total. You should expect it from South Africa. India's wicket South Africa should do. And মানে এতগুলি batters in form, they're heading into the tournament. Klassen with runs, Markram with a man of the series, Bavuma with runs, Rassi back in the runs, Quinton de Kock amongst the runs. That's 5 players. Even
মিলার, হ্যাঁ, অ্যান্ড ইভেন ওদের নাম্বার 7-এ যে ইয়ানসেন ব্যাটিং করে, ইয়ানসেনও আজকাল রান পাচ্ছে, হি ইজ ইভেন হিটিং বিগ। এই সো প্লেয়ারটা আমার কেন জানি পছন্দ হয় না। হ্যাঁ, অ্যান্ড ইয়ানসেন তো আজকে 5 উইকেটও নিল, মানে অস্ট্রেলিয়াকে। ইস, অস্ট্রেলিয়ার অবস্থা এত বাজে, ইয়ানসেন তো সি 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 সি। ইয়েস, অ্যান্ড অ্যাকচুয়ালি মানে ওই ফাইফারটা দেখলে তুমিও হাসবা যে ম্যাক্সিমামই বাজে শট বা মানে ভালো ফিল্ডিং এর কারণে ইয়ানসেন উইকেটগুলি পাইছে, বিকজ ওর ওভারের 2টা অ্যাটলিস্ট বাউন্ডারি বল থাকে। সাউথ আফ্রিকার বোলিংটা খুবই উইক হেডিং ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়াতে সাউথ আফ্রিকা উইল কনসিড লোডস অফ, উইল মিস দ্য ওয়ার্ল্ড কাপ, আমি যতটুকু শুনতেছি, ডিউ টু ইনজুরি। হ্যাঁ হ্যাঁ, ব্যাক ইনজুরিতে মানে দের ইজ আ চান্স, হিউজ হ্যাঁ ব্লো। হ্যাঁ, যে হি উইল প্রবাবলি মিস দ্য ওয়ার্ল্ড কাপ। সো হ্যাঁ, ওটা তো আছেই। বাট এনিওয়েজ, আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপও নরকিয়া মিস করছিল, কি আর করার। রাফি হোসেন, হার্ড টু সি দিস ডাউনফল অফ নাইম শেখ ভাই ব্রো প্লিজ। রাফি ব্রো, আপনি এখন তো আসলে হাইলাইটস ছাড়া কিছু পাওয়া যাবে না। ওইটা যদি ওই লাইভ ওই ম্যাচটা যদি আপনি বল বাই বল দেখেন, নাইম শেখ 40 রান করার আগ পর্যন্ত যা করছে, ওইটা দেখে আমিও বলছিলাম নাইম শেখ ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকবে না। নাইম শেখ, আমি ছোট্ট করে একটু যদি বলি, আমার অফিসের এক কলিগের সাথে একদিন কথা হচ্ছিল, তিনিও এশিয়া কাপের সময়, তিনিও হচ্ছে যে আফগানিস্তানের সাথে ম্যাচে নাইম শেখ যখন কয়েকটা বাউন্ডারি মারতেছিল, উনি খুব খুশি, দেখছেন নাইম শেখ মারতেছে। আমি বললাম যে ভাই, প্রবলেমটা কি দেখেন, নাজমুল হোসেন শান্ত কয়েকদিন আগে পর্যন্ত গালি খেত, এখন কিন্তু মানুষ নাজমুল হোসেন শান্তকে গালি দেয় না। নাজমুল হোসেন শান্তর খেলার স্টাইল কিন্তু চেঞ্জ হয় নাই, ও এখনো শুরুতে ডট বল দেয়, ও তারপরে সেটাকে পোষায় দেয়, ম্যাচ উইনিং নক খেলে। তামিম ইকবাল গালি খাচ্ছে, কারণ হচ্ছে তামিম ইকবাল বললে মানুষের চোখে ডাউন দ্য উইকেট এসে ছক্কা ভাসে, কিন্তু তামিম ইকবাল কিন্তু ডট বল খেলতে 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 অ্যাঙ্কর রোল প্লে করে পরে দিয়ে পোষায় দেয়। এখন তামিম, শান্ত, এদেরকে আপনি এফোর্ড করতে পারবেন। কেন এফোর্ড করতে পারবেন? কারণ এরা আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে এই মুহূর্তে যে 10টা ম্যাচ খেলে 8টা ম্যাচে তারা 40 বল টিকে যাবে, আর 40 বল যখন তারা টিকে যাবে, দে উইল মেক ইট বিগ, দে উইল মেক দ্য অপোনেন্ট সাফার। নাইম শেখ যদি 40 বল টিকে, নাইম শেখও ভালো খেলবে, ওই যে ইন্ডিয়ার সাথে 80 করছে সেটা করবে, কিন্তু নাইম শেখ 10 ম্যাচের মধ্যে কয় ম্যাচ 40 বল খেলার গ্যারান্টি দিতে পারবে? এই যে রাশিদুল দীপ্তর লিটনকে নিয়েও কিন্তু কোশ্চেন আছে। হ্যাঁ, তা তো আছেই। এই যে বললাম তো, গত বছর লিটন ওয়াজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এই যে আমরা সবাই বলছি লিটন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই বছর রান পাচ্ছে না, হঠাৎ করে হি ইজ নাথিং। তো এইটাই আর কি, ইটস ভেরি ফ্লিমজি, উই আর ভেরি কুইক টু জাম্প ইনটু অপিনিয়নস। আশিক আহমেদ হ্যাজ কলড মি আউট। শাহনুর ভাই, আপনি না বলছিলেন তামিম আর রিয়াদ টিমে কোনোদিন ব্যাক করবে না, ইভেন যদিও আমরা এশিয়া কাপে খুব বাজে খেলি। আমি মানে ঠিক এমনি বলি নাই যে কোনোদিন ব্যাক করবে না, আমি না, এই সাজ্জাদ সবখানে দিস ইজ সিরিয়াস বিজনেস। আমি কিন্তু বলি নাই যে তারা কোনোদিনও ব্যাক করবে না। আই সেড দ্যাট আই উড রাদার প্রিফার দ্যাট দে নট কাম ব্যাক। মানে রিয়াদের ব্যাপারটা তো আমি ইকুয়েশনে রাখিই নাই, তামিমের ব্যাপারটা আমি রাখছি, বিকজ মানে তামিমকে নিয়ে আমি বেশি বলছিলাম। কারণ হচ্ছে যে অপশনগুলি আছে, নাইম বাজে খেলছে, নাইমের পরে ছোট তামিমকে এনাফ চান্সেস দেওয়া হয় নাই। এখানে কিন্তু দের ইজ আ ক্যাভিয়াট, অ্যান্ড আফিফকে টপ অর্ডারে একটা ম্যাচেও খেলানো হয় নাই। দের আর টু ম্যাসিভ ক্যাভিয়াটস ইন দিস, যে দুইটা জিনিস কিন্তু করেই নাই বাংলাদেশ ম্যানেজমেন্ট। সেখানে সাকিবকে দোষী আমি বেশি করে দিব, বিকজ ইজ দ্য ক্যাপ্টেন, অ্যান্ড সবাই বলে যে ও ক্যাপ্টেন থাকলে ওরই ফাইনাল কল। সো ও যেখানে ব্যাটিং অর্ডারে এনাফ চান্সেস নেয় না, হি ইজ লেফট দ্য ডোর ওপেন যে হ্যাঁ তামিম তুমি ব্যাক করো, মাহমুদুল্লাহ রিয়া তুমি ব্যাক করো, বিকজ আই পার্সোনালি থট দ্যাট দ্য টিম উড ওয়ান্ট টু মুভ অন, অ্যান্ড টিম হয়তো বা চাইছেও সেটা করতে, বাট দে ডিডন্ট টেক দেয়ার চান্সেস। এত বাজেভাবে মিসইউজ করছি এশিয়া কাপের এই ম্যাচগুলিকে, এত বাজেভাবে নাইম শেখকে এইভাবে চান্স দিয়ে নষ্ট করে, শামীম পাটওয়ারিকে এইভাবে চান্স দিয়ে নষ্ট করে, আফিফকে একটা ম্যাচেও টপ অর্ডার না খেলায়, তানজিদ তামিমকে অল্প কয়েকটা ম্যাচে টপ অর্ডারে খেলায়, ইউনো ওয়েস্টেড অপরচুনিটি, ওয়েস্টেড। আমাদের একটা পডকাস্টে আমি কিন্তু এই কথাটা বলছিলাম যে আই ওয়ান্ট নাইম শেখ টু স্টার্ট দ্য ফার্স্ট ম্যাচ, এবং রান যাই করুক, আই ওয়ান্ট হিম টু প্লে অল দ্য কয়েকটা ম্যাচ যেতে পারে। And I disagreed with that because I saw what would happen. আমি নাইমকে আমার প্রেডিক্টেড 11 এ রাখতামই না আর কি ওই পডকাস্টগুলো। না, ওই এপিসোডটা আমরা যখন করছিলাম তখন কিন্তু এশিয়া কাপের টিম হয় না, এবং তানজিদ তামিম তখন সিনে ছিল না। তখন ওই এপিসোডে আমি কথা বলছিলাম যে যেহেতু তামিম ইকবাল নাই, সো তামিম ইকবালের ব্যাকআপ হিসেবে যেহেতু নাইমকে নেওয়া হচ্ছে, হি শুড গেট প্রপার চান্স।
এবং আই এম হ্যাপি যে টিম ম্যানেজমেন্ট স্টিক টু দ্যাট। এখন হ্যাঁ অনেকে বলতে এজন্য পারে যে এখন এখন ক্লিনলি তাকে বাদ দিতে পারতেছে আর কি। এখন ক্লিনলি ভাই বলতে পারতেছে যে ভাই ইউ আর নট হুম সুইটেবল not ফর good দিস, enough. নট এট দিস হুম। মোমেন্ট, ঠিক আছে। হ্যাঁ Hey এখন Shahnur, প্রবলেমটা হয়ে গেছে কি I'll look মাঝখানে on the ওরা watch as well. হ্যাঁ 13 we're মিনিট all- আর আগাই, we're nearly হ্যাঁ। 2 hours in. ইয়া আমরা আমরা লেটস র‍্যাপ আপ। আমরা বলতেছি বাট কমেন্টের ঠেলায় পারতেছি না, প্লাস টপিকও শেষ করতে পারতেছি না, বিকজ আমরা শুরুতে অনেক বেশি গ্যাজাইছি এন্ড ইটস ইওর ফল্ট। আমরা আসলে অনেকদিন পর লাইভে আসছি, হ্যাঁ। অনেকদিন পর লাইভে আসছি, সো দিস ইজ বাউন্ড টু হ্যাপেন। তোমরা এক একজন রেগুলার যখন করব যে লাইভের ডাইনামিক্স ভাষণগুলি মারছো শুরুতে, ঠিক আছে, আই এম লাইক কই শেষ হয় না তো ব্রো, আর্সেনালের খেলা শাহনুরের ছিল না, আমার র‍্যান্ট ছিল, সবচেয়ে লম্বা ছিল। হ্যাঁ আমি র‍্যান্ট করছি মাঝখানে when I saw যে আচ্ছা ফাইন ঠিক আছে সবাই ভাষণ মারতেছে, আমিও তাইলে একটু চান্স নেই, why will I not? সো রিপন এই যে এগুলো আমরা পরের লাইভে এগুলো অ্যানসার দিব, কারণ ওয়ার্ল্ড কাপ এখনো দেরি আছে, আগে তো তারপরে ফাইম রেসপন্স কোলাব উইথ অন ফিল্ড অনেকগুলি কোয়েশ্চেন আসছে কিন্তু ভাই এটা তো অন ডিমান্ড হয়ে যাচ্ছে মনে হয় না? লিটন দাস আমাদের আশরাফুলকে আমাদের আশরাফুলকে মনে করিয়ে দেয় লিটন। ওকে, আমাদের সাউথ আফ্রিকাতেও কিন্তু একটা লিটন আছে, ওর নাম এইডেন মার্করাম, ও এবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, বাট ও এরকমই ভাই, যতই পান দেন আমাদের সামর্থ্যের বিশাল অভাব রয়েছে, আর বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের জন্য সাংবাদিকদের অতিরিক্ত পাম অনেকটাই। ঠিক আছে, এইটা নিয়ে আসলে ডিসএগ্রি বা এমনি করে বলার কিছু নাই, বিকজ আপনার পুরো সিস্টেমটাই তো সমস্যা। ওই সিস্টেম থেকে প্লেয়ার যেখানে আসার মতন না, ভালো প্লেয়ার, সেখানে আপনি আর কি করবেন? এই যে দেখো আমাদেরকে এনকারেজ করার জন্য আশিক আহমেদ বলছে যে চ্যানেল ভাই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মনিটরি গেইন পাবো। আপনারা প্রত্যেকটা ভিডিও টপ টু বটম দেখতে থাকবেন, জাস্ট গো ইনটু দ্য ইউটিউব প্লেলিস্ট, আপনি পডকাস্ট সবগুলো 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা দেখতে থাকেন, our watch hours will increase, so you can help us do that actually. Do you have any idea how expensive আমরা যে সফটওয়্যারটা ইউজ করি এই যে এই লাইভটা করে, দ্যাট ইজ $25 per month, ঠিক আছে, জাস্ট that's the basic standard one, ঠিক আছে, that's excluding all of our other expenses এটার জন্য। সো মনিটারি গেইন তো করার ইচ্ছা আছে, বাট ইউ নো যে $25 কথা শুনে আমি পানির নিচে চলে গেছি। হ্যাঁ, কারণ তো শেয়ার করতে হবে এটা, তাই না? শাহনুর ভাই, আফ্রিকার বিশ্বকাপ সম্ভাবনা বলেন কেন? মানে আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে তো হারাইছি, আমাদের আর মানে পাওয়ার কিছু নেই, উই ওয়ান ইট, আমরা যা জিতার জিতে গেছি। এত আমরাও হারাইছি 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে, আমরা গত বছরই শেষে ওডিআই সিরিজে হারাইছি, এবার এশিয়া কাপে হারাইছি, এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়নকে আমরা হারাইছি, সো আমরাও পারবো আর কি ওয়ার্ল্ড কাপে। মানে সাউথ আফ্রিকা আর বাংলাদেশের সমান চান্স ওয়ার্ল্ড কাপে জিতার। নেদারল্যান্ডস, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এন্ড বাংলাদেশ, দিস 5 টিমস হ্যাভ দ্য সেম চান্স অফ উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। এই ব্রো শুনো কি বলতেছি, বলতেছি সাউথ আফ্রিকার সাথে ফার্স্ট ওডিআইটা জেতার পরে 30 সেকেন্ডের একটা হাসি আছে না, শাহনুরের দিকে তাকায় যে 30 সেকেন্ড হাসছি, ওই এপিসোডটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আবার দিতে হবে। হ্যাঁ, খুঁজে বের করে ওই 30 সেকেন্ডকে আলাদা ক্লিপ বানাইতে হবে। এবার তো সাউথ আফ্রিকা পাইলাম না, এবার তো আমরা প্রত্যেকটা ম্যাচে সেটা বাংলাদেশের সাথে বারবার ওটা দিব, বারবার আশিক আহমেদ বলছে অস্ট্রেলিয়া ক্যারিকে কেন খেলায়, ওর চেয়ে মনে হয় মুশফিকও বেটার কিপার। ফাইসাল ইমরান বলছে যে ইস ক্লাসেন এট দ্য মোমেন্ট দ্য ওয়ার্ল্ডস বেস্ট ব্যাটসম্যান, না মিডল অর্ডারে আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট, মিডল অর্ডারে। হোসেইন জয় মানে মোস্ট এক্সপ্লোসিভ ব্যাটার। লিটনের ফর্ম নিয়ে কি বলবেন? অনেক তো আমরা বললামই লিটনের ফর্ম নিয়ে। রিপন আহমেদ, সাকিবের সংবাদ সম্মেলন প্রমাণ করেছে বিশ্বকাপে আমরা প্রথম রাউন্ডে বাড়ি আসবো। আশিক আহমেদ, তামিম অযথা আননেসেসারি হেট্রেড পায় হোসেন জয় আফটার ইন্ডিয়া সিরিজ, ডুরিং ইন্ডিয়া সিরিজ, এরপরে হয়তো লিটন ওকে বেটার প্রুভ করার জন্য আরও প্রেশার নিজের উপরে ক্রিয়েট করেছে। ফাইসাল ইমরান বলছে হাউ হাই ইজ তৌহিদ হৃদয় সিলিং কম্পেয়ার টু আদার নেশনস আপকামিং ট্যালেন্ট লাইক ব্রুক, মোহাম্মদ হারিস, ব্রেভিস, টিলাক। আমি ব্রেভিসকে এই লিস্টে রাখবো না, ব্রেভিস ন্যাশনাল টিমের হয়ে এখনও মানে চান্সই পায় নাই অ্যান্ড প্রুভও করে নাই নিজেকে। মোহাম্মদ হারিসও তেমন একটা রিসেন্টলি ফর্মের মধ্যে নেই। তিলক ভার্মা is just getting chances. Brook is the only one who's actually shown
capacity to do it in all three forms. Mostly in Test cricket, he's proven himself, and that's what matters. মানে Brook is by far the most talented of this lot. মানে he can be the best batter of his generation. মানে Shubman Gill, Brook এরা হবে the next, you know, the মানে next we can't Fab look at Four. Tawhid as someone যে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পেয়ার করার সিচুয়েশনেও নাই। বাংলাদেশের কনটেক্সটে ইফ হি ক্যান কিপ an ODI average of above 40 তাইলে আমি বলবো যে he has done a good job। আর আমার হৃদয়ের খেলা এখন মনে হয় অনেক হ্যান্ড আই কোঅর্ডিনেশন রিলেটেড, অনেক টাইম পায় বল খেলার, আর বাট ওর ফুটওয়ার্কে অনেক ঘাটতি আছে, অ্যান্ড এই হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা মারা গেলে তখন ওর ক্যারিয়ারটা ফট করে ইরল্যান্ড। সো ফুটওয়ার্কের ঘাটতির জন্য ওই যে হারিস রফের বলে যে বোল্ড হইল, এটা ইভেন ও যখন বিপিএল এ রান করতেছিল তখন কিন্তু আমরা কমেন্টের সময় এই কথাগুলো বারবার বলতেছিলাম যে ওর ফুটওয়ার্কটা এতটাই লিমিটেড, ট্রু পেস ফুলার লেন্থ বলে হি উইল স্ট্রাগল, ট্রু পেস এগেইনস্ট হি স্ট্রাগলড। ওটাই। আচ্ছা, সাউথ আফ্রিকা পারবে আমাদের সাথে? শানুর দেখো অবস্থা দেখো তোমাদের। না, এটা বাংলাদেশ ফেভারিটস ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ, তো বাংলাদেশ ফেভারিটস এগেইনস্ট সাউথ আফ্রিকা। Is now playing the underdog card. না, I'm being honest. সাউথ আফ্রিকার যে বোলিং অ্যাটাক বাংলাদেশে 350 করা উচিত এই ব্যাটিং নিয়েও। তারপরে দেখা যাক সাউথ আফ্রিকা কি করে, হয়তো বা 250-270 রান অল আউট হয়ে যাবে। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে সাউথ আফ্রিকার সাথে ওই ম্যাচে, খবর আছে মানে সাউথ আফ্রিকার নিডস টু ব্যাট ফার্স্ট, চেন্নাই হোক না কেন, পোস্টটা টোটাল, তারপরে ওটা ডিফেন্ড করার চেষ্টা করতে হবে। রিপন আহমেদ বলছে যতই তামিমকে নেন আর যতই রিয়াদকে ফলাফল প্রথম রাউন্ডে পারি আসবে 90% শিওর। শাহনুর ভাই যতই আফ্রিকাকে পাম দেন, ওই যে হ্যাঁ আফ্রিকা প্রেসারে গেলে গলে যাবে, আর পোল্ট্রির মুরগি বলে। আমি সাউথ আফ্রিকার চোকিং এর ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপের আগে একটা ভিডিও বের করব। এটা একটু কইরো যে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার যে বাইল্যাটারাল, যে অস্ট্রেলিয়া কি ধরনের নাকানি চুবানিটা খায় আমাদের কাছে, ঠিক আছে? মানে আই ডোন্ট রিমেম্বার। ওটা তোমার কন্টেন্ট, আমি অনধিকার চর্চা। আচ্ছা, আরেকটা পয়েন্ট, as we are running through the comments, just মনে থাকতে বলে ফেলি, আমরা কিন্তু আমাদের সিলি পয়েন্টের চ্যানেলে 2-3টা কুইজ we kept আর কি, একজন একবার কুইজ মাস্টার হয়ে we had 3 কুইজ এপিসোড so far। এখন ঘটনা হচ্ছে আমাদের নিজেদের কুইজ বানায় হ্যাঁ সাজ্জাদ মনে সবগুলো হারছে, I won 2, আমার ট্র্যাক রেকর্ড খুব ভালো, শাহনুরের সাথেও জিতছি। বাট দ্য পয়েন্ট ইজ, যারা এখনো দেখতেছেন বা যারা পরবর্তীতে হয়তো এসে লাইভটা দেখবেন, our request to you would be, Shahnoor will post the email address যেখানে আপনারা আপনাদের কুইজ পাঠাতে পারেন for us to compete at, ঠিক আছে? We'll take on your quizzes, so ওইভাবে করে it's easier for us, কারণ send it সবচেয়ে ইজি হয় if you send it in our Facebook, মানে আমাদের ফেসবুক মেসেজেসে, or আমরা একটা ফেসবুকে পোস্ট করে দিলাম। না, actually মেসেজেসে সেন্ড করলে everyone can see, basically ইমেলে সেন্ড করলে at least যে দুজন কম্পিট করবে তার অ্যানসারটা at least জানলো না আর কি, you know, if I am the quiz master, you two should not be able to see what's there, so এটার কারণে আমার মনে হয় যে ইমেলে পাঠাইলে বেটার হয় আর কি। সো যে কোনো একজন দেখবে and then the other two will compete, তো এরকম হতে পারে। fair enough. আচ্ছা, আমরা প্রায় র্যাপ আপ করার জন্য আসতেছি, but I can't finish the comments. I actually can't finish the comments. I'm sorry, guys. Ravindra Jadeja, an overrated all-rounder, especially. Nah, he's not. Nahin England বা অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপের জন্য একটা ম্যাচে 450 is pushing it. 400 প্লাস হবে, 450 মানে I don't know. 8 বছরের 500 বলে দেন না ভাই, একটা মাত্র ভালো ইয়ার লিটানে, হি ডিজার্ভস দ্য ক্রিটিসিজম। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আওয়াসেন জয় স্যার, আপনি তো লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করবে হোপ করেছিলেন সাউথ আফ্রিকা, দেন দে লস টু নেদারল্যান্ডস, এরপর আর এসআরব্রোকে বাংলাদেশকে তো ঠিকই হারাইছে, বাংলাদেশকে তো একদম ট্র্যাশ করছিল। হ্যাঁ, দ্যাট কিলড আ পার্ট অফ মি, মানে নেদারল্যান্ডস লাস্টে কেমনে কি। শামিমের মতো আমিও ভাত খাচ্ছি, শামিম লাইকস ভাত না। ইশ, জাস্ট হু ইজ আ বেটার হোয়াইট বল প্লেয়ার অ্যামং দিস থ্রি, সাকিব আল হাসান, ইউবরাজ সিং or শাহিদ আফ্রিদি? I would say ইউবরাজ সিং। শাহিদ আফ্রিদিকে বের করে দেই, বাকি দুজনের মধ্যে এখন I would say ইউবরাজ সিং ওয়ার্ল্ড কাপ জিতাইছে একটা।
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও ছিল। সরি, সাকিব ডিজার্ভ করে হয়তো একটা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বাট হি আনফরচুনেটলি প্লেস ফর বাংলাদেশ, সো না, রাখতে আমি পারলাম এখানে না। সাকিবকে বলবো। আমারও অ্যান্সার সাকিব। আই নিউ যে আমি দুইজনকে একটু গ্যাস লাইট করে দিলে তারা না ঠিকই আছে, কিসের গ্যাস লাইট? না শানুর, তুমি আবার কমেন্টটাতে যাও, কোশ্চেনটা হচ্ছে হু ইজ এ বেটার হোয়াইট বল প্লেয়ার? বেটার হোয়াইট বল সাকিব। প্লেয়ারের কথা হচ্ছে। Shakib is the best white ball player. অবশ্যই সাকিব ইজ দ্য বেস্ট হোয়াইট বল প্লেয়ার। যুবরাজ সিং মে বি বেটার হোয়াইট বল ব্যাটার দেন সাকিব, মেবি। বলতেছি মেবি বলতেছি কারণ হচ্ছে সাকিব হ্যাজ 55 50s ইন ওডিআই, 7000 প্লাস রানস, প্লাস 900s 900 সেটা মানে সাকিবের হেলাফেলার জন্য সেটা ইজিলি 20 প্লাস হতে পারতো। তো প্লাস হচ্ছে দ্য সিচুয়েশনস যেখানে দ্য টিমস, দ্য প্লেয়ার্স সাকিব প্লেড উইথ, সবকিছু বিবেচনায় আনলে ভাই ওর ব্যাটিং বোলিং এভারেজটা দেখো না। আচ্ছা, নাহিন বলছে এসআর ভাই এসএতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের টেস্ট ম্যাচ হয় না কেন? ইটস উইন্টার ওই সময়ের জন্য, সো ওরা সামারে করে সবকিছু, আমাদের যখন উইন্টার ওদের তখন সামার। রাফি হোসেন জাতীয় দল থেকে ইয়ান্নামান মালান হঠাৎ হারিয়ে গেল কেন শাহনুর ভাই? রিসেন্টলি পারফরমেন্স করে নাই অ্যান্ড অন্যরা পারফর্ম করতেছে, মানে জায়গা কই পাবে? বাবুমার জায়গা খেয়ে দিছে। বাবুমা এসে এত ভালো খেলতেছে ওয়ান ডেতে, আমি জানি না বাবুমারে কেন মানুষ এত পচায়। আমরাই তো পচাইছি। হিজ আর আশরাফুল, ওকে আমার সবসময় ভালো লাগে। হ্যাঁ, হিজ আর আশরাফুল ক্যারিয়ারের শুরু থেকে আই লাইক। মায়া লাগে না ওরে দেখে? না, মায়া লাগে না, হিজ এ গুড প্লেয়ার। মোহাম্মদ পাপ্পু হচ্ছে শান্ত আগে ম্যাচের পর ম্যাচ বাজে খেলছে, পুরা ফিট, 2 ম্যাচ রান করে ইনজুরি। বাংলাদেশের প্লেয়ারদের কি ভাত খাওয়া অফ করা যায় না? ভাতের জন্য ইনজুরি হয় না তো ভাই, ইনজুরির হওয়ার কারণ তো অনেক কিছু হইতে পারে, মানে ওভারঅল, মানে নট জাস্ট ডায়েট, অনেক সময় তো উল্টাপাল্টা টান লাগতেই পারে। এই যে এখন আপনি সাউথ আফ্রিকার প্লেয়ার, যে 6 জন, হ্যাঁ সাউথ আফ্রিকার প্লেয়ার ইনজুরড, অস্ট্রেলিয়ার 6 জন ইনজুরড, এরও কি ভাত খেয়ে ইনজুরড হয়েছে নাকি? আর ডেকক যেরকম, মানে ও তো 31 বছর বয়সে সে মানে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিছে, রাইট? আর ও কিন্তু খুব ডাইরেক্ট বলছে যে আমার যদি অ্যাকচুয়ালি দেশের জন্য না খেলে, আমার যদি টি-20 লিগের জন্য এত ইন্টারেস্ট থাকতো, আমি 5 বছর আগেই রিটায়ার করতে পারতাম। বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট হি ইজ আ উইকেট কিপার ব্যাটার, যার আসলেই মানে ওর মানে ওই দিক থেকে চিন্তা করলে হিজ বডি টেক্স আ লট মোর স্ট্রেইন দেন মোস্ট আদার প্লেয়ার্স। অ্যান্ড ও হয়তো বা মানে মেন্টালি হি সেড দ্যাট হি ফিলস লাইক হিজ বডি ইজ ওভার 40 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, পারসন। সো হি জাস্ট ক্যান্ট ডু দিস, মানে উইক ইন উইক আউট, মানে ও যেই লেভেলে করতে চায় সেই লেভেলে সে পারবে না। অ্যান্ড ওর এই সিরিজে উইকেট কিপিং যা হয়েছে, মাশাআল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং। আজকেও একটা ফ্যান্টাস্টিক ক্যাচ নিয়েছে, স্টাম্পিং, ক্যাচিং, এভরিথিং, মানে ডেকক ওয়াজ অ্যামেজিং দিস সিরিজ। মানে এইটা যদি ওয়ার্ল্ড কাপে সে করতে পারে, খুবই জোস। অ্যান্ড সাউথ আফ্রিকার জন্য থ্যাঙ্কফুলি সাউথ আফ্রিকার ব্লেসড উইথ আ লট অফ গুড উইকেট কিপার ব্যাটার্স, মানে ও গেলেও ও রিপ্লেসমেন্ট থাকবে, কাইল ভেরেইনা আসবে, মানে চান্স পাবে। সাজ্জাদ ভাইয়ের আমরা কমেন্টগুলি নিয়ে নেই এবিপি, তারপরে আমরা সবাইকে ভাই বলবো। সাজ্জাদ ভাইয়ের প্রোফাইল পিকচারটা সেই ভাই পছন্দ করছে রিপন আহমেদ। রাফি হোসেন এবিপি ভাই, হাউ লং উইল টেন হাগ স্টে? এই যে ফুটবল নিয়ে কোয়েশ্চেন চলে আসছে, দেখছো? আমরা করবো না, সামনে কাল পরশু একদিন আমরা হট্টগোল করে ফেলবো। ফাইসাল ইমরান, হু ক্যান বি দ্য নেক্সট জেনারেশনস বেস্ট ফাস্ট বোলার অ্যাকর্ডিং টু ইউ থ্রি? হু হ্যাজ দ্য মোস্ট পোটেনশিয়াল? নেক্সট জেনারেশনের বেস্ট ফাস্ট বোলার, আমার তো এই মুহূর্তে কোনো ইয়াং বোলারের কথাই মনে পড়তেছে না, সবাই তো 7-8 বছর খেলে ফেলছে। না, শাহিন ইজ স্টিল কোয়াইট ইয়াং অ্যাকর্ডিং টু হিজ, মানে 5 বছর হয়ে গেছে শরীফুল। নেক্সট জেনারেশনস নেক্সট ফাস্ট ইয়াং বোলার আসলেই বলা ডিফিকাল্ট, মানে চিন্তা করতে হবে যে কে, কারণ আই ডোন্ট রিকল ইনাফ নেক্সট জেনারেশন বোলারস, এইজন্য আমার মাথায় আসতেছে না। ইয়া, আশিক আহমেদ, শামিমের চেয়ে জেমস হোপস বেটার প্লেয়ার কি? ও আমার বাসার এখানে যে, হ্যাঁ, সাইরেন দিচ্ছে কিন্তু এই সময় হয়ে গেছে। এই ব্যাটা একটু উইয়ার্ড, কারণ গতকালকে আমি দেখছি যে সারা রাত সে এরকম করে হুইসেল দিচ্ছে, মানে যারা ঘুমায় তাদের তো সমস্যা হয় এটা। ওয়াই ইজ হি বিং এ নুইসেন্স? মানে ইটস নিকেতন ম্যান। আশিক আহমেদ, যুবরাজ ওয়ার্ল্ড কাপ প্লাস টি-20 ওয়ার্ল্ড কাপ জিতাইছে ভাই, ইউভি ওয়াজ পিওর ক্লাস। ফাইসাল ইমরান, হাউ হি ইজ রিটায়ার্ড নাও, এই জন্য ওয়াজ বলছে। হাউ ডু ইউ থ্রি রেট হাসান মাহমুদ? ভেরি হাইলি, ভেরি হাইলি। আমরা বলছি নেক্সট লাইভ কবে? আবারও এক উইক
পরে বা আরও আগে চেষ্টা করব। জায়েদ আহমেদ ওয়ার্ল্ড কাপ, আপনারা কে কোন স্টেশনে কমেন্ট্রি করবেন জানাবেন প্লিজ। চৌধুরী ব্রোর কমেন্ট্রির সাথে ব্রোর সাথে কমেন্ট্রি করবেন নাকি কেউ? চৌধুরী ব্রো, হুজ দিস? আচ্ছা, ফার্স্টলি হচ্ছে যে এবিপি আর আমি বেতারে কিছু ম্যাচে তো ডেফিনেটলি থাকবো ইনশাল্লাহ, বাংলাদেশ বেতারে। আর আমি জানি না এফএম এ আদৌ কোথায় থাকবো বা আদৌ থাকবো কিনা, আই ডোন্ট নো। সো আমি তো ইন্ডিয়াতে। আমি রেডিও ভূমিতে থাকবো, অন এন্ড অফ আই থিংক। হ্যাঁ, রেডিও ভূমি আর বাংলাদেশ বেতার দুইটা জায়গায় আই থিংক আইল বি ইনভলভড ওয়ার্ল্ড কাপের টাইমে। আমি ইন্ডিয়াতে চলে যাব মোস্ট লাইকলি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। আইল বি আমি কভারিং দ্যাট। একটা ম্যাচে শাহনুরের সাথে ইন্ডিয়া থেকে জয়েন করবো ইনশাল্লাহ। তুমি কোন ম্যাচটা পাইছো জানি সাজ্জাদ? বাংলাদেশ নিউজিল্যান্ড। মাশাআল্লাহ। ওহ, আমি কিন্তু আরো দুইটা এক্সট্রা ম্যাচের জন্য অ্যাপ্লাই করছি। একটা কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচ, আমি বাংলাদেশ নিউজিল্যান্ডটা পাইছি, কারণ অবভিয়াসলি বাংলাদেশের ম্যাচ, এন্ড অবভিয়াসলি নিউজিল্যান্ড, আই লাইক নিউজিল্যান্ড এ লট। সো ওই ম্যাচটার জন্য বাট ভাই যদি জিততে পারে 13 অক্টোবর, দ্যাট উইল বি দ্য নেক্সট ডে অফ মাই বার্থডে, সো দ্যাট কুড বি মাই বেস্ট বার্থডে। নাইস নাইস, টাইমিং সবই ভালো হয়েছে। জাস্ট একটা জিনিস বলতে চাই আমি, যে আমি অনেক কি জানি বলতে চাইছিলাম, পরে ভুলে গেছি। মনেও পড়বে না শেষ হওয়ার আগে। হ্যাঁ, বাবুমাকে সবাই ট্রোল করে, বাট ওর এভারেজ 57 কমেন্ট আছে, ওটাতেও যাইতে হবে। আচ্ছা, একদম উপরে। হ্যাঁ, আর ওর এভারেজ 57, কোন বিডির কেউ 50 প্লাস করতে পারেনি। ডাজ ইট মিন বাবুমা বেটার দেন? ছোট্ট করে একটু বলে ফেলি, আমি যেমনটা বললাম যে বাবুমাকে আমি খুব পছন্দ করি ওর ব্যাটিং এর জন্য। আমরা আসলে বাবুমাকে কেন ট্রল করি জানেন? কারণ জাতি হিসেবে আমরা একটা রেসিস্ট জাতি। বাবুমা একে তো কালা, তার উপরে হইতেছে যে সে হচ্ছে বাইকটা। সো তাকে ট্রল করার জন্য দুইটা ট্রেইটা আমাদের সাথে কমন পড়ে গেছে। এই জন্য আর থার্ড আরেকটা আছে পাসামোটা। এটা শুনতে খুবই দুর্ভাগ্যজনক হতে পারে, কিন্তু এর চেয়েও বড় দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই দুর্ভাগ্যজনক কথাটা শুনেও হয়তো কেউ আমরা হাসতেছি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা আসলে বুঝি না কোথায় কি করতে হয়। গিল কোয়ালিটি পেসার এগেইনস্ট ভয়ঙ্কর স্ট্রাগল করে। স্পিন জোস খেলে, বাট পেসও খুব না ভাই। আই ডিসএগ্রি উইথ ইউ, আই ক্যান্ট সে দ্যাট এট অল। হি ইজ ওয়ান অফ দ্য যে ইনিংসটা খেললো রে ভাই, মানে বাংলাদেশের সাথে খেলতেছে, বাট আই লাভড হিজ ব্যাটিং। Yeah, and even when he got the century, right, the celebration, like he is in under control. कोई बात नहीं। এরকম। আচ্ছা, আমার একটা স্টার করা কমেন্ট ছিল। হ্যাঁ, সো আমি এটা কমেন্ট্রিতে ছিল, তখন বলতেছিল যে হি ইজ হিটিং হান্ড্রেডস ফর ফান এট দিস স্টেজ। আসলে তাই করতেছে। I think it was Ravi, it was Sanjay Manrekar. আচ্ছা, এইটা ছিল লাস্ট কমেন্ট ফর আস। ঠিক আছে, এইটার পরে we're just gonna do a quick round up যে কারা কারা স্কোয়াডে সিলেক্টেড হতে পারে। আশিক আহমেদ যেটা করছে এটা নিয়ে তোমরা দুইজনই অ্যান্সার করে দাও, and then let's do the team round up. শুরু করব? Yeah, sure. হ্যাঁ, সাজ্জাদ, গো অ্যাহেড। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে যে এবিপি একটা ভ্যালিড পয়েন্ট বলছে আজকে, যে টিমটা ইয়ের সাথে খেলতে, মানে নিউজিল্যান্ডের সাথে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, দেয়ার আর লট অফ ওপেনার্স। লিটন, তামিম, সৌম্য, বিজয় অনেক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, তামিম কামিং ব্যাক ফ্রম ইনজুরি, একটা বড় ব্রেকের পর আসতেছে। লিটন ফর্মে নাই, প্লাস লিটন ক্যাপ্টেন। সো তামিম আর লিটনই তো আমি দেখতেছি 3টা ম্যাচ খেলবে। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ টেকিং সো মেনি ওপেনার্স? বিজয়ও সুযোগ পাবে কিনা আমি জানি না। এখন বিজয় যদি সুযোগ পায় ওপেনারে হিসেবে, সে জায়গা পাচ্ছে না। এখন মেবি মুশফিকের জায়গা সে পাবে কিনা। নাম্বার 3টা ফাঁকা আর কি, শান্ত নাই, শান্ত যেহেতু নাই, তো এখন আবার মুশফিকও নাই, তাহলে রিয়াদকে সাকিবও নাই, 6 খেলবে, সাকিবও নাই। সো এই ধরনের অনেকগুলা কোশ্চেন কিন্তু চলে আসে। তো আমার কাছে মনে হয় কি, মাহমুদুল্লাহ রিয়াদকে আমি যদি জাতীয় দলে ফর দ্য ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, সত্যিকার অর্থে আমি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, বাংলাদেশের জন্য বেস্ট সিনারিও কি হইতে পারে? তামিম, লিটন, শান্ত, প্রথম 6 জনের কথা যদি বলি, তামিম, লিটন, শান্ত, সাকিব, হৃদয়, মুশফিক, এই 6 জন হয়ে গেল। এরপরে কিন্তু আসলে
ম্যাচ বাই ম্যাচ ভেন্যু কন্ডিশন অনেক কিছু চিন্তা চলে আসবে। মেহেদী মিরাজ অটোমেটিক চয়েস হয়ে গেছে, সাথে ৩ জন পেসার, বাকি রইল একটা স্পট। এখন ওই একটা স্পটে বাংলাদেশকে একটা এক্সট্রা স্পিনার খেলাবে নাকি হচ্ছে যে একটা এক্সট্রা ব্যাটার খেলাবে, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশকে খুঁজতে হবে। এবং ওই প্রশ্নের উত্তরের জন্য এখন তারা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা কোথায়, কারণ এক্সট্রা স্পিনার যদি খেলে তাহলে একাদশে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা নেই। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে এই সিরিজে প্লাস এই সিরিজে যে স্কোয়াড দেখতেছি, আই ডোন্ট সি হিম ব্যাট এট নাম্বার 7, কারণ মিডল অর্ডার পুরো খালি। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে কি মুশফিক বা হৃদয় যদি ইনজুর্ড হয়ে যায় তার ব্যাকআপ হিসেবে চিন্তা করা হচ্ছে কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ হাতুরু সিংহে কিন্তু রিসেন্টলি এই কথাটাও বলছে যে বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে স্কোয়াডের ডেপথের অভাব। যখন একজন ফ্রন্টলাইন প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, তার জায়গায় যে আসে তার সাথে ইনজুর্ড প্লেয়ারটার ডিফারেন্সটা হিউজ। সো ওই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে কি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের বিবেচনায় 11-এর বিবেচনায় আনা হচ্ছে, নাকি মিডল অর্ডারে হৃদয় বা মুশফিক ইনজুর্ড হয়ে গেলে ব্যাকআপ হিসেবে চিন্তা করা হচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই এই নিউজিল্যান্ডের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন দেখে, হোয়াট আই ফিল। বাকি যেটা আমার কাছে মনে হচ্ছে নুরুল হাসান সোহান বা হচ্ছে যে ইভেন এনামুল হক, এনামুল বিজয়ের কথাও যদি বলি, এরা হচ্ছে ফিলার্স। রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, এরা হচ্ছে জাকির হাসান, এরা হচ্ছে ফিলার্স এই স্কোয়াডে, যে এতজনের স্কোয়াড দিতে হবে এর জন্য এদেরকে ফিল করার জন্য দিচ্ছে। এবার হচ্ছে যে নাসুম আহমেদ, আমার মনে হয় নাসুম আহমেদ স্কোয়াডে 15 জনের স্কোয়াডে ঢুকে যাবে ওয়ার্ল্ড কাপে। মাহেদী হাসান এবং নাসুম আহমেদের মধ্যে ফাইটটা হবে, 15 জনের স্কোয়াডের কথা আমি বলতেছি ওয়ার্ল্ড কাপের। আর একটা হচ্ছে যে তানজিম হাসান সাকিব, যার ভাগ্যটা আরেক জায়গায় ঝুলে আছে। এইখানে একটা ডিসিশন হচ্ছে বাংলাদেশ আসলে 5টা পেসার নিয়ে যাবে কিনা। হতে পারে এবিপিও বলছে, আমরা একটা কমেন্টও পাইছি, সম্ভবত রাহিনের একটা কমেন্ট ছিল যে বিরাট কোহলির কথা মনে করিয়ে দিচ্ছে। আমি এত হাইপ করব না, শটটা খুব ভালো ছিল, কিন্তু আমি তানজিম সাকিবকে এখনই একজন পেস বোলিং অলরাউন্ডার বানাই দিচ্ছি না। তানজিম সাকিবের ব্যাটিং রেকর্ড খুব বাজে, লিস্টে ক্যারিয়ারে ওর ব্যাটিং এভারেজ হচ্ছে 11, ঠিক আছে। এবং আমি দেখছি এবার প্রিমিয়ার লিগে, যেহেতু আমি মাঠ থেকে কমেন্ট্রি করছি অনেকগুলো ম্যাচে, আমি ওর ব্যাটিং দেখছি, ওর ব্যাটিং নিয়ে খুব আশাবাদী হওয়ার তেমন কিছু না। অফকোর্স বেটার দ্যান হাসান মাহমুদ, বেটার দ্যান শরীফুল। হাসান মাহমুদ আর শরীফুল আর এবাদত, এদের ব্যাট দেখে মনে হয় যে জীবনের প্রথম ব্যাট হাতে নামছে, ঠিক আছে, ওদের চেয়ে তো অবশ্যই বেটার। কিন্তু তানজিম সাকিবকে আমি এখনই পেস বোলিং অলরাউন্ডার বানাই দিচ্ছি না। তাহলে বাংলাদেশের কিন্তু টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটাও নিতে হবে যে আমি কি 5টা পেসার স্কোয়াডে রাখবো কিনা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, 5টা পেসার স্কোয়াডে রাখা মানে কিন্তু 5টা পেসার দে ক্যান নট ব্যাট। সো এটাও মাথার মধ্যে ঢুকাইতে হবে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় তানজিম হাসান সাকিবের চান্সেসটা এই ওয়ার্ল্ড কাপে একটু কমে যাচ্ছে। আদারওয়াইজ সাকিব কুড বি এ ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর এবাদত হোসেন। কিন্তু আমার মনে হয় যে নিউজিল্যান্ড সিরিজে সাকিব উইল প্লে অল দ্য গেমস। বাকি যেমনটা বললাম, তানজিদ তামিম, জাকির, এনামুল, সোহান, এরা সবাই আসলে এই স্কোয়াডে, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, এরা সবাই এই স্কোয়াডে ফিলার হিসেবে গেছে। সো এই স্কোয়াডে অ্যাকচুয়ালি কনসার্ন হচ্ছে বাংলাদেশের লিটন এবং তামিমের ফর্ম এবং ফিটনেস, সাথে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কোথায় ফিট ইন হচ্ছে, মাহেদী এবং নাসুম, তাদের মধ্যে একজনকে পিক করা হবে হয়তো বা। মুস্তাফিজুরের হৃদয় একজন, আমি দুইজনকে দেখি। একজনকে বলতে হতে পারে, দুজনও হইতে পারে, দুজনও হইতে পারে, বাট আলটিমেটলি 6 to 7 প্লেয়ার্স আউট অফ দিস 16 প্লেয়ার্স আর কি, 6-7 জনের মধ্যেই মেইন ফোকাসটা, বাকিরা ফিলার্স, যেটা সাজ্জাদ বলল। যদি রিয়াদ ঢুকে যায় তাহলে কিন্তু নাসুম আর মেহেদের মধ্যে একজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, এক্সট্রা ব্যাটার নিলে। হ্যাঁ, এখন মাহমুদুল্লাহ রিয়াদ যদি না ঢুকে তাহলে দুইজনই ঢুকে যাচ্ছে। সো আর তানজিম সাকিবের ক্ষেত্রে ডিসিশন আসবে যে আমরা 5টা পেসার নিয়ে খেলবো, মানে 5টা পেসার স্কোয়াডে থাকবে কি থাকবে না। 5টা পেসার যদি স্কোয়াডে থাকে তাহলে সাকিব ঢুকবে, তাহলে ডেফিনেটলি মাহেদী হাসান বাদ যাবে, নাসুম আহমেদ বাদ যাবে না। নাসুম আহমেদের বোলিং অনেক ইফেক্টিভ, মাশাআল্লাহ, ওর ইকোনমি খুব ভালো। সো আমার কাছে মনে হয় যে এই কয়েকটা জায়গায় ডিসিশনের জায়গা রয়েছে। বাকি আমি সৌম্যকেও দেখা হচ্ছে, কিন্তু আমি জানি না আসলে সৌম্যকে কি ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করা হচ্ছে নাকি 7-8-এ চিন্তা করা হচ্ছে। দুই জায়গাতেই হয়তোবা তাকে দেখা হবে, কিন্তু দুই জায়গাতেই যদি তাকে দেখা হয় তাহলে নিউজিল্যান্ডে সে আসলে কোন পজিশনে খেলবে। তো নিউজিল্যান্ডের সাথে সৌম্যকে হাতুরু সিংহ খুব পছন্দ করে। সো সে যেভাবেই পারে আমার মনে হয় সৌম্যকে ফিট ইন করাতে চাইবে। আইদার 3-এ বা হচ্ছে একদম নিচে, দুইটার একটা মনে হয় চান্স পেতে পারে। ওই জায়গায় আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড সিরিজে সৌম্য 7-8 ওই জায়গাটাতে খেলবে, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা ধারণা করতেছি মিডল অর্ডারে উঠায় দেওয়া হবে। সো এই জায়গাগুলা, এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমার মনে হয় যে নিউজিল্যান্ডের এগেইনস্টে করা হবে।
I have the same opinion too, Sajjat. I have nothing to add, Shahnoor. I have nothing to say না আমি জাস্ট একটু বলে নেই লাইক ফ্রম মাই ওপিনিয়ন আই থিঙ্ক লিটন তামিম এই দুজন তো যাবেই আই থিঙ্ক মাহমুদুল্লাহ উইল বি অ্যানাদার ওয়ান দ্যাটস 3 অ্যান্ড দেন আই থিঙ্ক নাসুম মুস্তাফিজ মাহেদি 4, 5, 6. yeah and then আরো of দুজন course, আছে স্কোপ। and then you know এখান থেকে I think Sakib will be one of them and Bangladesh will I think eventually go with another player who can bat and bowl a bit and I think Shomo Sharkar is going to be that player so I don't see Rishad Said Khaled Ahmed তোমার স্কোয়াড তো 15 জন পার হয়ে গেছে না ABP না হয় না মানে এখান থেকে 9 জন ধরছে না নাকি? হ্যাঁ 8 জন আর কি অ্যাড হওয়ার কথা আফটার Yeah, দোজ 7 8 জন। ইনভেস্টেড সো 8 জন, 8 এর 8 ভিতরে 8 জনই চুজ করছে তো। 8 জনই তো চুজ করছি হ্যাঁ সো লিটন তামিম সৌম্য হৃদয় মাহমুদুল্লাহ হ্যাঁ 4 5 নাসুম মুস্তাফিজ 6 7 ও না বেশি হয়ে গেছে তামিম। সাজ্জাদ ইজ রাইট। ও ও ও মেহেদি কেও রাখছে সাকিব কেও রাখছে ও না নাসুম না কেও হবে না তোমার শানুর মনে হয় 9 জন 10 জন বলে ফেলছে আর কি 8 হ্যাঁ। জনের 8টা প্লেয়ার বের করতে হবে এখান থেকে। লিটন তামিম তৌহিদ হৃদয় রিয়াদ হুম, নাসুম মুস্তাফিজ 6 আর দুজন সাকিব হ্যাঁ 7 মাহেদি অ্যান্ড 8 সৌম্য এটাই তো আই বিন সেইং দিস হলে 9 হয়ে যাবে সৌম্য হলে না সৌম্য ইজ 9 ও আচ্ছা সৌম্য হলে 9 জন হয়ে যায়। রাব্বানি প্রবলেমটা কোথায় হচ্ছে জানো প্রবলেমটা হচ্ছে সাকিবে মানে আমি পারফরম্যান্স ওয়াইজ বলতেছি না তুমি টিম কম্বিনেশনের কথা চিন্তা করে ওই নাসুম মাহেদি আই ডোন্ট থিংক তাইলে সৌম্য আসবে হ্যাঁ সৌম্য তাইলে আসবে কম্বিনেশনের কথা চিন্তা করে হয়তো ওইদিকে আসতেছো কিন্তু সাকিবকে নিলে কিন্তু 5টা পেসার হয়ে যাচ্ছে আমি যেটা বললাম হ্যাঁ যে 5টা পেসার নিবে কিনা বাংলাদেশ স্কোয়াড হুম কারণ 4 জন তো ফর শিওর যাচ্ছে আর 4 জন যদি থাকে তাহলে 3 জন ম্যাচ খেলবে সো একজন কিন্তু অলওয়েজ ব্যাকআপ থাকতেছে সো ব্যাকআপ হিসেবে যখন বুঝো 15 জনের স্কোয়াড মানে 11 জনের বাইরে মাত্র 4 জন ভাই 5 জন পেসার নিবেই বাংলাদেশ আমার কাছে মনে হয় কি এই জায়গাটা এটা একটু বেশি রিস্কি হয়ে যায় না ভাই তোমার তো রোটেট করা লাগবে প্লেয়ার তো রোটেট করা লাগবে গরম আর ইন্ডিয়ার ইনজুরি হইলে হ্যাঁ কেউ ইনজুরড হয়ে গেলেই তো বিপদ। হ্যাঁ 5 জন লাগবে অ্যাকচুয়ালি কিন্তু একাদশের বাইরে 4 জন বসে থাকবে 4 জনের মধ্যে তুমি যদি দুজন পেসার রাখো যারা আবার ব্যাট হাতে কিছু পারবে না বাকি দুইজনকে তুমি কি দিয়ে ফিল করবা বিকজ বাংলাদেশ সাকিব যদি আমি একটু অ্যাড করি হ্যাঁ শিওর আমি একটু অ্যাড করি আমার জাস্ট এইটাই লাগে যে বেশি করে বোলার রাখবে এই কারণে বিকজ বাংলাদেশ এশিয়া কাপ থেকে অলরেডি এই ট্রেন্ডটা শুরু করছে যে তারা 6 জন বোলার নিয়ে খেলতেছে তারা নাসুমকে 6 খেলাচ্ছে দরকার পড়লে তারা ওই তো 6-7 খেলাচ্ছে হ্যাঁ ওই তো মানে বেসিক্যালি বাংলাদেশ লম্বা টেইল নিয়েই খেলবে ওয়ার্ল্ড কাপেও তাই করবে বাংলাদেশ চাচ্ছেই যে তাদের বোলিং অ্যাটাকটা যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে যেন নিতে অ্যান্ড ওইটাই আমার মনে হয় করবে এখন টপ অর্ডারটা উইক হয়ে যাবে অ্যাজ আ রেজাল্ট বাট ওইটাই আই গেস দ্যাট উইল বি দ্য ওয়ে টু গো ফর দেম বেটার ব্যালেন্স হয় যদি 4 জন পেসার নেয় আর তানজিম হাসান সাকিবকে না নেয় সেই ক্ষেত্রে সৌম্যর যাওয়ার চান্স অনেক বেড়ে যায় আমার মনে হয় মানে হি ক্যান ডু বোথ ব্যাকআপ কিপার পেস বোলিং অপশন 5টা পেসার নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য রিস্কি কারণ তোমার একাদশের বাইরে 4 জনের মধ্যে 2 জন তুমি পেসার রাখতেছো যারা ব্যাটিংই পারে না সো দেখা যাক এখন আসলে একটা 6 তো ভাই ক্যারিয়ারে হাসান মাহমুদও 6 মারছে মুস্তাফিজও 6 মারছে তাসকিনও 6 মারছে তাসকিন মারছে না আমি জানি না ইটস ভেরি সিমিলার টু সাউথ আফ্রিকা বাংলাদেশের যে লোয়ার অর্ডারটা ইউ নো হ্যাঁ কারণ সাউথ আফ্রিকার সেম সাউথ আফ্রিকা কিন্তু ওই যে প্রথম 6 জন ব্যাটিং পারে তারপরে 7 থেকে কিন্তু বোলার শুরু অ্যান্ড সাউথ আফ্রিকা কিন্তু অলরাউন্ডার নাই যে ওই আনলেস ইউ কনসিডার ফেইলুকুয়ায়ো ইয়ানসেন টু বি অলরাউন্ডার্স you know I don't consider to be all-rounders সাউথ আফ্রিকা তো অলরাউন্ডার নাই শুনতেই কেমন জানেন হ্যাঁ অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা অলরাউন্ডার নাই মানে ইউজড টু বি সাউথ আফ্রিকা টিম যে ওপেনিং এ ওই গ্যারি কারস্টেন বা গ্রাইম স্মিথরা বাদ দিলে সবই অলরাউন্ডার অলরাউন্ডার রুলটা আছে কোথায় জানো এন্ড ওয়াও দে আর শোয়িং দ্য ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ অন স্টার ইমাজিন দ্যাট রাইট নাও সো কারণ এখন রাত 1:30 বাজে ইন্ডিয়াতে সবাই ঘুমিয়ে গেছে আর 1:00 বাজে বাংলাদেশে সবাই ঘুমিয়ে গেছে বাট দেখাইতেছে যে আমার এটা যে আছে ওদের আর্কাইভ এটাই অনেক
এনিওয়েজ সো যেটা আর কি বলতেছিলাম যে ওই টিমটা আসলে যেই টিমগুলিতে অলরাউন্ডার বেশি, আই লুক এট ইংল্যান্ড, আই লুক এট অস্ট্রেলিয়া, এদের অনেক অলরাউন্ডার। এই পুরো সিরিজে মিচেল মার্শ তো বোলিংই করে না, আই ডোন্ট নো ইফ ইজ করেন ইনজুরি আর সামথিং, বাট ও তো পুরো সিরিজে বোলিংই করে নাই। ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ার ওদের মাঝখানে ইনজুর্ড হয়ে গেল। এনিওয়েজ আমরা আজকের মতো এখানে র্যাপ আপ করে ফেলি। বাংলাদেশ কয়টা উইন পাবে, কি করবে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন, এটা নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। বাট সাজ্জাদ আই থিঙ্ক মানে তোমারও যাইতে হবে, আমরা 1 ঘন্টা এক্সিড করে আরও 8 মিনিট এক্সিড করছি, উইচ উই শুডন্ট হ্যাভ ডান। আমরা অনেকদিন পর উইল রাস্টি অ্যাট দিস, মানে লাইভ জিনিসটা করাতে উইল রাস্টি। হয়তো বা নেক্সট টাইম আমরা চিন্তা করবো যে শুধু কমেন্ট নিব, আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো না, এটাও হয়তো বা আমরা সামনে করবো। এটা ভালো, হ্যাঁ এটাই করা উচিত। তখন আমি মানে রিয়েলিটিটা বলি, আমরা এরকম অনেক প্ল্যান করছি কিন্তু আলটিমেটলি লাইফ কখনোই প্ল্যান ওয়াইজ হয় না। সো আমার কাছে মনে হয় যে একটা প্ল্যান নাই আমরা স্টিক থাকি, সেটা হচ্ছে ডিউরেশনের প্ল্যান। হ্যাঁ, এখন ওই ডিউরেশনে আমরা কমেন্টে যাব নাকি ইয়েতে যাব সেটা হচ্ছে লেটস গো উইথ দ্য ফ্লো, কিন্তু ডিউরেশনটা ফিক্স রাখা চেষ্টা করব। বাট নেক্সট টাইম আমরা হয়তোবা মানে লাইভ আমরা করব, বাট আমরা যেহেতু মানে এইভাবে করে আমরা শো করতে পারি, সো উইল ডু সাম রেকর্ডেড এপিসোডস অ্যাজ ওয়েল, এরকম ডিসকাশন বেসড পডকাস্ট। আমাদের রেকর্ডেড পডকাস্ট ইনশাআল্লাহ বন্ধ করব না, ওটাও আমরা আমাদের মতো অনেক ওপেন ডিসকাশন করতে পারি। এন্ড উইল ব্রিং ওয়ান ভেরি 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 রেগুলারলি আর কি। এন্ড সেটা না হলেও এখন আইল ইউজ দিস সফটওয়্যার টু do more regular videos for Silly Point as well and for Hot to Goal as well, when just singular. But anyways, আজকের মতো তাইলে let's wrap things up. Thank you guys for your comments and for watching. এখনো people are watching, and আজকের মানে শোটাতে I felt like a lot of comments came more than usual, যেটা আসলে পড়ে শেষ করা যায় নাই. But thank you all. They missed you guys. They missed Shahnoor, they missed Shazzat, they missed Silly Point. Subscribe to the channel please guys. And before you guys stop watching us, subscribe করে নিন যা করে। বলতেছেন না ABP এই না আমি বলতেছিলাম, বাট তুমি শুনো নাই, শুনতে তুমি চাও না আসলে, বিকজ তোমার এই উইকে না একটা প্রবলেম আছে জানো, ও যখন কথা বলে ও আমাদের কোনো সাউন্ড ওর কানে ঢুকে না। আজকে খেয়াল করছো আমি বলার সময় ও পাত্তাই দিচ্ছে না। সাজ্জাতেরটা আমি এমনি ভলিউম কম পাইছি, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ শাহনুর, বাট সাজ্জাতের ফর সাম রিজন ভলিউম শুরু থেকে কম পাচ্ছিলাম, একটু কম কম্পেয়ার টু ইউ, একটু কম, বাট না গুড এনাফ। বাট মেইন জিনিসটা হচ্ছে যে তুমি গতকালকে যেটা হয়েছে, তোমার যে ট্রমাটিক ইনসিডেন্টটা হয়েছে বিপি, ওটাতে আমি ছিলাম তোমার সাথে। সো লেটস লিভ ইট ফর হট টু গোল। তুমি এখন এখন কিন্তু আমার শুরু হয়ে যাবে আবার হাফ এন আওয়ারের একটা বক্তৃতা শুরু হয়ে যাবে। এবিপি কালকে হ্যাঁ মানে আফটার দ্য ম্যাচ বুঝছো সাজ্জাদ, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছিলাম, এন্ড এবিপি ইজ লাইক ফোনে আমি মানে আমরা সবাই অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত, হ্যাঁ অর্ডার দিব, তখন আমি ওরা দেখেই বুঝছি যে তুমি ঝগড়া করা বন্ধ করো অনলাইনে, খাবার টাবার খেয়ে তারপরে ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। বাট হ্যাঁ, এটা দিয়ে আমরা হট টু গোল খুব সুন একটা করে ফেলবো। উইল বি ব্যাক ভেরি ভেরি সুন উইথ অ্যান এপিসোড অফ হট টু গোল অ্যান্ড মোর সিলি পয়েন্ট কামিং ইউর ওয়ে। টিল দেন, দিস ইজ গুড বাই, গুড নাইট ফ্রম অল অফ আস।